ওকে, সো আসাফও চলে আসছে। সো প্রবলেমের লিস্টটা কি, মোনাজার কি শেষ হয়েছে প্রবলেমের লিস্ট এটা? ইয়েস স্যার, খালি পেজ 108টা লাগবে না? ওকে, সো তাহলে পেজ 108 বাদে এর পরের থেকে তাহলে আমরা যাই। মাহফুজুরের পেজ নাম্বার 119। ওকে, 119 তো আমার মনে হচ্ছে করানো হয়েছে আগে। এটা কি জিপি কে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি ওই কোশ্চেনটা নাকি? ইয়েস স্যার। এই কোশ্চেনটা আগে করানো হয়েছে। দাঁড়াও দেখি। যে এখানের জন্য ফার্স্টে দেখো, যে এখানের জন্য মেইনলি কাজটা কি, আমরা তিনটা আলাদা আলাদা সিচুয়েশনের জন্য টোটাল যে 6 মার্ক আছে না মাহফুজ, সো টোটাল এই 6 মার্কের জন্য এরকম এক্সপ্লেনেশন দিব কেমন টাইপের। ফার্স্ট অফ অল একটা জিনিস খেয়াল করো, যে নো ম্যাটার হুইচ এনার্জি ইনক্রিজেস অর ডিক্রিজেস, জিপি কে এন্ড ইপি ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে এনার্জিটা বেশি অর কম, কিন্তু টোটাল এনার্জিটা কি অলওয়েজ ফিক্সড। ওকে, সো তাহলে ফার্স্ট অফ অল ইয়েস স্যার। আমাদের 1 নাম্বার পয়েন্ট কি হবে, টোটাল এনার্জি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। ভ্যালুটা কত, 26, which is 26 জুল। সো এটা হলো একটা মার্ক। ওকে, এখন আমরা ব্যাপারগুলো কি কি বলবো দেখো, যে যখন নাকি বলটা একদম উপরে আছে, বল এট দ্য টপ, সো তখন কি হবে, বলটা যখন নাকি সবচেয়ে উপরে তখন জিপি হলো সবচেয়ে বেশি। সো তাহলে when the ball ইয়েস is স্যার। at the top, GPE is 25, elastic potential energy is minimum, which is what, which is 1, and kinetic energy is 0 because ওখানে বলটা কি থাকবে, রেস্টে থাকবে। স্টেশনারি। ওকে, স্টেশনারি তো এই জিনিসটাই। সো তাহলে এট দ্য টপের জন্য তখন আমরা বলবো যে যখন একদম উপরে জিপিই ইজ ম্যাক্সিমাম at 25 joule, EPE is minimum কত, 1 joule, and kinetic energy is 0 because ওখানে কি অবজেক্টটা স্টেশনারি। সো এটা দেন ইন দ্য মিডল, যে বল ইন মিডল, এখানের মধ্যে কি যে অবজেক্টটা নিচে মুভ করতেছে আর কি, এমন একটা সিচুয়েশন, নিচে বা উপরে কোন একটা ডিরেকশনে মুভ করতেছে। বাট হোয়াট এভার দ্য কেস, এখানে কি সে আগে যে টপে যতটুকু উপরে ছিল এখন সে কি আরেকটু নিচে নামছে না, তো তাহলে আরেকটু যদি নিচে নেমে ইয়েস যায় তো স্যার। তাহলে কি হবে, জিপি কমে যাবে। সো তাহলে জিপি ডিক্রিজ। সো জিপি টপে ছিল 25, এখন এখানে হয়েছে কত? ওইটাই প্রবলেমের লিস্ট বলে দিতে বলছে, বুঝছো আসাফ? প্রবলেমের লিস্ট ওরকম বলে দিলে পরে তখন আমরা ওয়ান বাই ওয়ান এরকম প্রবলেম গুলি সলভ করতে পারবো। ওকে, স্যার এমনি যদি সে লিস্ট দিতে থাকে স্যার, আমি তো পুরোটা কপি পেস্ট করে এখানে দিয়ে দিতে পারবো স্যার। হ্যাঁ ওইটাই। চিল। আচ্ছা ঠিক আছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে জিপিটা কমলো যখন নাকি বলটা নিচে নামতেছে, and since it is moving it has a kinetic energy, and kinetic energy এর ভ্যালুটা লিখবা 4 জুলের মতো। দেন ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, যে সে একটু স্ট্রেচ হয়েছে, সো তাহলে স্ট্রেচ হলে কি হবে, ইট উইল স্টোর সাম ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, এমন। এন্ড ফাইনালি when the ball is at the bottom, তখন কি, তখন আবার টার্নিং পয়েন্ট, যে একদম ম্যাক্সিমাম নিচে নেমে দেন আবার ঘুরে এখন উপরে যাবে না। সো এখন এখানের মধ্যে ইয়েস কাজটা স্যার। কি হবে, এখানে টার্নিং পয়েন্টে একদম লোয়েস্ট পজিশনে কাইনেটিক এনার্জি 0, জিপিটা হলো মিনিমাম বিকজ সে সবচেয়ে নিচে আছে। বাট জিপিটা 0 হয় নাই কেন, বিকজ সে একদম গ্রাউন্ড লেভেলে নামে নাই। ওকে, এন্ড এখানে একদম বটম মোস্ট পজিশনে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম বিকজ এখানে এক্সটেনশনটা কি সবচেয়ে বেশি। ঠিক আছে, সো এই জিনিসটা। এন্ড স্টিল আমি তোমাকে ওই নর্মাল যে সলভিং ক্লাসে এটা যে করাই দিছিলাম ওই জিনিসটার দ্বারা তোমাকে লিংকটা পাঠাই দেয়, যে কোন ডেতে ছিল, আমি তোমাকে লিংকটা পাঠাই দিলে তুমি ওখান থেকে দেখতে পারবে, মিনিট এন্ড লিংক এটা বলে ওকে স্যার। দিচ্ছে। ওকে, ইয়েস স্যার।
ওকে, 1 মিনিট। আচ্ছা, সো এখন ইনবক্সে দেখো, তোমাকে লিংক দিয়ে দিয়েছি, ঠিক আছে? Yes, তো sir. এইটার 1 আওয়ার 17 মিনিটস এর ওখানে দেখবা, তাহলেই হবে। ওকে, আচ্ছা, Yes, sir. সো দেখিলাম। এইটা গেল আমাদের পেজ নাম্বার 119। সো পেজ নাম্বার 119 এর পর রাফাতের স্যার চ্যাপ্টার 21 কোশ্চেন নাম্বার 31B, পেজ নাম্বার 441। ওকে, সো পেজ নাম্বার আচ্ছা স্যার 441, দাঁড়াও পেজ এটা নাম্বার 266 এর স্যার 41 এর বিটা আরেকবার একটু দেখাবেন। কোনটা বুঝি নাই, চ্যাপ্টার কোনটা? পেজ 266। আচ্ছা, পেজ 266। হ্যাঁ এটা একটু আরেকবার একটু বলবেন। ওকে, দাঁড়াও দেখি কোনটা। ও আচ্ছা, এটা এটা হ্যাঁ জি স্যার দেখো, বলুন। যে তোমার এই দুইটা বেলুন, হ্যাঁ, তারা তো নরমালি এমন থাকার কথা। এই যে the two balloons were supposed to be this way, right? এরকম থাকার কথা, কিন্তু এই দুইটা বেলুন এরকম কাছে কেন আসছে? আমরা তো এখানে ফু দিচ্ছি, তাই তো? যে ড্রিঙ্কিং স্ট্র দিয়ে কি করলো, বলছে যে the student blows air between them। তো তাহলে এখন বেলুন দুইটা কাছাকাছি চলে আসছে, হোয়াট ইজ দ্য রিজন? তো এখন এখানের জন্য আমরা ব্যাপারগুলা কি কি বলবো খেয়াল করো। ফার্স্ট অফ অল, বেলুন গুলার উপরে কি সব ডিরেকশন থেকে কি আসতেছে? এয়ার পার্টিকেল এসে তাদের বডিতে কোলাইড করতেছে না, বলতো? ইয়েস স্যার। ওকে, তো স্যার মাঝখানের এয়ার পার্টিকেল গুলো সরে যাচ্ছে তাই ওই সাইডে ফোর্স এইটাই, বেশি। ইয়েস। ওকে স্যার থ্যাংক ইউ। তো এটাই ছিল, যে মাঝের এয়ার পার্টিকেল গুলি যদি চলে যায়, যে মাঝের এয়ার পার্টিকেল গুলি চলে গেলে সাইডের প্রেসারটা বেশি, সো ইনওয়ার্ড ডিরেকশনে দুইটাকে নিয়ে আসে, বুঝছো? ইয়েস স্যার। ওকে, ওসব তো একদম স্মার্ট ছেলে, একটু বললে বুঝে যায়। স্যার 386। ওকে, 386। আচ্ছা, কি বললো যে স্টেট? 386 স্যার। স্যার এটা আমি মার্ক ফিমের অ্যানসারটা বুঝি নাই আসলে, আচ্ছা, তেমন ঠিক আছে, প্রবলেম নেই। দেখতেছি। বললো কি, স্টেট হাউ দ্য ভোল্টমিটার রিডিং চেঞ্জেস when the same magnet, তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জ করবে, দেন দেখবো যে ভোল্টমিটার রিডিংটা কিভাবে চেঞ্জ হবে, বাড়বে নাকি কমবে, কেমন কি হবে, কোন ডিরেকশনে যাবে, এইসব দেখি। আচ্ছা, ব্যাপারটা কাজ করতেছে কিভাবে? এই যে দেখো, ম্যাগনেটটা নর্থ পোলটা এন্টার করে ফার্স্টে, তাই না বলো অসাফ? অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম। ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। সো অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম, দ্য নর্থ পোল গেটস ইনসাইড দ্য কয়েল ফার্স্ট। ওকে, ভালো কথা। তা এখন বলবে যে প্রথমে কেন ভোল্টমিটার রিডিং আসলো, ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য, তো এটা জানো। দেন দ্য ম্যাগনেট ইজ রিলিজড ফ্রম আ গ্রেটার হাইট, হাউ ডাজ দিস এফেক্ট দ্য ভোল্টমিটার, এক্সপ্লেইন ইওর অ্যান্সার। এটা কি ছিল? ভোল্টমিটার রিডিং কি পারবে না? ইয়েস স্যার। কেন? বিকজ ইট উইল মুভ এট আ স্পিড বেশি। ফাস্টার ভেলোসিটি, সো তাহলে ওইটার জন্য পার ইউনিট টাইমে বেশি করে ফিল্ড লাইন কাট করবে, সো তাহলে ভোল্টেজ ইয়েস ইনডিউসটা স্যার। বেশি হবে, তাই তো? ইয়েস স্যার। ইয়েস ওকে, স্যার। সো তাহলে এখন যদি উল্টাটা হয়, স্লোলি যদি মুভ করে, সো তাহলে কি হবে? ভোল্টেজ রিডিং কম দেখাবে। ভোল্টেজ রিডিং কম দেখাবে। এখন মুভস ইনটু কয়েল উইথ মোর নাম্বার অফ টার্নস, এখন নাম্বার অফ টার্নস যদি বাড়ায় দেই, ওখানে ভোল্টেজের ভ্যালুটা কি ভোল্টেজ ইনক্রিজ করবে রিডিং নাকি ডিক্রিজ বেশি করবে? দেখাবে। বেশি ইনক্রিজ দেখাবে। ইনক্রিজ। এন্ড ইজ রিভার্সড সো দ্যাট দ্য সাউথ পোল এন্টার্স দ্য কয়েল ফার্স্ট। সো তাহলে এখানে কি, আগের সিচুয়েশনটা একদম সেম, আগে যত হাইট থেকে ছাড়তা এখনো সেম হাইট থেকে ছাড়বা, সেম স্পিডে এন্টার করবে, এভরিথিং সেম, জাস্ট নর্থ পোলের জায়গায় কে আগে এন্টার করবে? সাউথ পোলটা সাউথ এন্টার পোল। করবে। তো তাহলে এতক্ষণ ভোল্টমিটার যদি পজিটিভ রিডিং দেখায় আসতো, এখন সে কি দেখাবে? ইকুয়াল ম্যাগনিটিউডের রিডিং দেখাবে, বাট অপোজিট ডিরেকশনে নেগেটিভ। নেগেটিভ রিডিং দেখাবে, বুঝছো? বিকজ ডিরেকশনটা উল্টা না, স্যার। ইয়েস ম্যাগনেটিক স্যার। ফিল্ডের ডিরেকশনটা উল্টা, তো এর জন্য। মার্কস স্কিমে কি লিখা?
এটা কত? চ্যাপ্টার আমি 21 দেখছি কোশ্চেন স্যার নাম্বার the 8। voltage readings are lower but mark scheme কোন ইয়ার, কোন কোশ্চেন জান? কোশ্চেন নাম্বার 20, চ্যাপ্টার 8 21 question কোশ্চেন number নাম্বার 8 8। ওকে, লেটস সি কোশ্চেন নাম্বার 8। এই যে ডিফ্লেকশন স্মলার যদি আস্তে মুভ করে, ডিফ্লেকশন গ্রেটার যদি বেশি নাম্বার অফ টার্নস থাকে, আর ডিফ্লেকশন ইন দা অপোজিট ডিরেকশন যদি সাউথ পোল ফার্স্ট এন্টার করে। এগুলাই তো। বুঝতে পারছো? yes sir yes sir yes ওকে, তো তাহলে এটা গেল। এরপর কারো তো 300 এর পেজের মধ্যে আর কারো কোনো প্রবলেম নাই না? একদম 400 থেকে, যে রাফাতের স্যার আমার 441 আছে আছে কোনটা? নাই স্যার স্যার পেজ 202 তে দেখিয়ে একটু। পেজ 202। ওকে, দাঁড়াও 1 মিনিট। আমরা সিরিয়াল ওয়াইজ যাই আর কি, পেজ নাম্বার গুলো সিরিয়াল ওয়াইজ তোমাদের পুরো গ্রুপের জন্য থাকলে তাহলে সুন্দর মতো চলে যাওয়া যেত আর কি। ঠিক আছে, দেখি, সমস্যা নাই। পেজ নাম্বার 202। হ্যাঁ, এখানে কি হয়েছে? B2 B2। আচ্ছা, তো এখন দেখো ওয়াটার কখন ফ্লো করবে বলো তো মোনাইজা? এই যে ফার্স্টে কন্টেইনার এ তে ওয়াটার লেভেল বেশি ছিল, কন্টেইনার বি তে ওয়াটার লেভেল কম ছিল। সো এই দুইটা কন্টেইনারের প্রেসার কি সেম? নো স্যার ডিফারেন্ট। ডিফারেন্ট। কোনটার প্রেসার বেশি? কন্টেইনার এর প্রেসার এ বেশি, কন্টেইনার বি এর প্রেসার কম। সো তাহলে হোয়াট উইল হ্যাপেন? ওয়াটার তাহলে আমরা যে একটা পাইপ দিয়ে যে তাদেরকে কানেক্ট করে দিলাম, সো এখন কি হবে? হায়ার প্রেসার রিজিয়ন থেকে লোয়ার প্রেসার রিজিয়নে যাবে না, ওয়াটার ফ্লো করবে না। ইয়েস স্যার। তো তাহলে হায়ার প্রেসার রিজিয়ন দ্যাট ইজ কন্টেইনার এ থেকে লোয়ার প্রেসার রিজিয়ন দ্যাট ইজ কন্টেইনার বি এর দিকে কি করবে? ওয়াটার ফ্লো করতে থাকবে। সো ওয়াটার লেভেল উইল রাইজ ওভার হিয়ার। সো তাহলে কন্টেইনার এ থেকে ওয়াটার লেভেল কমতে থাকবে, কন্টেইনার বি এর এখানে ওয়াটার লেভেল বাড়তে থাকবে, আনটিল হোয়াট হ্যাপেন্স? আনটিল দ্য ওয়াটার লেভেলস এটা বিকাম ইকুয়াল হয়ে যায়। ইকুয়াল। ওয়াটার লেভেল দুটো ইকুয়াল হলে কি হবে? প্রেসার দোনোজনের সমান সমান। সো তাহলে প্রেসার ডিফারেন্স কত? সমান ইকুয়াল সমান হয়ে যদি যাবে। হয়ে যায়, প্রেসার ডিফারেন্স 0। সো প্রেসার যদি কোনো প্রেসার ডিফারেন্স না থাকে, দেয়ার উইল বি নাথিং টু ড্রাইভ দা ওয়াটার টু ফ্লো। সো তাহলে ফার্স্টে কেন ওয়াটার ফ্লো করবে? বিকজ ইনিশিয়ালি দেয়ার ইজ আ প্রেসার বিটুইন দা টু কন্টেইনার্স। সো তখন এর জন্য ফ্লো করবে। দেন কেন স্টপ হয়ে যাবে? যখন নাকি তাদের ওয়াটার লেভেল গুলো সেম হয়ে গেল, আর কোনো প্রেসার ডিফারেন্স নেই। কন্টেইনার এ কন্টেইনার বি দোনোটার জন্য প্রেসার সেম। সো তাহলে এর জন্য আর ওয়াটার কোনো ফ্লো হবে না। ঠিক আছে? ইয়েস স্যার বুঝেছি। ওকে, আমরা 441 এ যাই, দাঁড়াও 1 মিনিট। ওকে, সো রাফাতের এটার মধ্যে প্রবলেম। আচ্ছা, এই অ্যামিটারটার মধ্যে না? ওকে, সো দেখি এখানের মধ্যে কি কি হচ্ছে। আচ্ছা, সো এটা ওই লাস্ট দিন যাদের প্রবলেম দেখাইছিলাম ওদেরও ছিল, তো এর জন্য এখানের মধ্যে এরকম লেখা আছে। ওকে, সো তাহলে রাফাত এখানের মধ্যে দেখো যে আমাদের এই অ্যামিটারটা কিভাবে কাজ করতেছে। ব্যাপারটা একটু খেয়াল করো, অ্যামিটারটার ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝতে হবে আমাদের। ঠিক আছে? এইসব অ্যান্সার গুলি আমি মুছে দিচ্ছি, দেন আবার লিখবো তোমাদের জন্য, সমস্যা নাই। ওকে, সো এখন ফার্স্টে বলো যে একটা অ্যামিটার কি করে রাফাত? তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে সে একটা সার্টেন রিডিং দিবে, তাই তো? জি স্যার। ওকে, তো এখন এইখানে আমাদের এই অ্যামিটারটা কিভাবে কাজ করতেছে? এই অ্যামিটার ইটসেলফ ইজ আ মোটর। ওকে, অ্যামিটারটার ভিতরে এরকম কি আছে? একটা মোটর সেট আপ করা আছে। আচ্ছা, তুমি কি ফার্স্ট এডটা এখানের মধ্যে কি বলে
441 442 দোনোটাতেই তো সমস্যা নাকি? সো Yes, 441 sir. এখানে ফার্স্টে দেখি কিভাবে কাজ করতেছে এটা তো বলুন। আমারও প্রবলেম স্যার। ওকে, সমস্যা নাই, সবারটাই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো এখন এখানে বলতেছে কি, দেখো, দ্য ডায়াগ্রাম শোজ দ্য পার্টস অফ অ্যান এমিটার। আচ্ছা, কেমন ভাবে কাজ করতেছে? দ্য পয়েন্টার ইজ কানেক্টেড টু দ্য কয়েল, যেন কি হয়, সো দে ক্যান মুভ টুগেদার। সো তাহলে পয়েন্টারটা কয়েলের সাথে কানেক্ট করা, এই যে কয়েলের সাথে কানেক্ট করা। সো কয়েলটা যদি রোটেট করে, তো তখন পয়েন্টারটাও কি করবে, রোটেট করবে। কয়েলটা যদি এইদিকে মুভ করে, সো তখন পয়েন্টারটাও এইদিকে, কয়েলটা যদি এইদিকে মুভ করে, সো তাহলে পয়েন্টারটাও এইদিকে, এমন টাইপের। তো এখন কোন ডিরেকশনে ফোর্স পাচ্ছে ওইসবের উপরে ডিপেন্ড করে এমন টাইপের ডিফ্লেকশন গুলি দেখাবে। কিভাবে কি হচ্ছে আমরা বুঝবো প্রত্যেকটা জিনিসই। এখন দেখো কি হয়, এই যে পজিটিভ, এই যে নেগেটিভ। সো এখন দেখো রাফাত, কারেন্ট কোথা থেকে কোথায় ফ্লো করে? পজিটিভ টু নেগেটিভ, রাইট? সো Yes, sir. এখানে আমাদের পজিটিভ থেকে এরকম কারেন্ট আসছে, এ থেকে এখন কোথায় যাবে, বি তে, দেন বি থেকে এরকম সি, সি থেকে ডি, ডি থেকে এরকম নেগেটিভ টার্মিনাল। সো দিস ইজ দ্য ডিরেকশন ইন হুইচ দ্য কারেন্ট উইল ফ্লো, তাই তো? Yes, sir. এখন এখন দেখো, এই যে কয়েলের ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো করবে, সো তাহলে কি হবে, কয়েলের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন ক্রিয়েট হবে না? Yes, sir. তো এখন কয়েলের ম্যাগনেটিক ফিল্ড আর এই যে আমাদের পাশ দিয়ে এরকম যে একটা পার্মানেন্ট ম্যাগনেট দেওয়া, সো তাহলে কয়েলের ম্যাগনেটিক ফিল্ড আর পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড কি করবে, একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করবে। এন্ড এই Yes, sir. ওভারল্যাপিং হলে কি হবে, ডিউ টু দিস ওভারল্যাপিং অফ ম্যাগনেটিক ফিল্ডস ইট উইল ক্রিয়েট আ ফোর্স। যে ফোর্সের জন্য দ্য কয়েল উইল রোটেট অর দ্য কয়েল উইল মুভ, তাই তো? এন্ড কোন ডিরেকশনে ফোর্স ফিল করবে এটা কিভাবে পাবো? The direction in which the coil will rotate Left can be hand. found from Fleming's left hand rule. Left hand rule. Very good. So তাহলে এই জিনিসটা হলো প্রথম কাজ, যে what happens when there is a current in the coil, কি বলবো? When there is a current in the coil, when there is a current in the coil, what will happen? Magnetic field lines will be created around it. So এখন এই ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলি কি করবে, পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ড লাইনের সাথে ওভারল্যাপ করবে। সো এটা লিখবো, these magnetic field lines will overlap or interact, যেটাই বলো, with the magnetic field lines of the permanent magnet. This overlapping, এই যে ওভারল্যাপিংটা হলো, এটার জন্য কি হবে, একটা ফোর্স ক্রিয়েট হবে। This overlapping creates a force which will cause, sorry, cause the coil to rotate. তো তাহলে এই জিনিসটা হবে যে কয়েলটা এরকম রোটেট করবে, এন্ড কয়েলটা রোটেট করলে কি, কয়েলের সাথে যেহেতু পয়েন্টারটা কানেক্টেড, তো কয়েলটা রোটেট করলে পয়েন্টারটাও রোটেট করবে। সো দ্য পয়েন্টার উইল অলসো মুভ, তেমন টাইপের কাজ। আচ্ছা, সো এইটা গেল ফার্স্ট এর কোশ্চেনটা। তো এটা নিয়ে হোপফুলি কোনো সমস্যা নেই, এটা তো নরমালি একটা মোটর কিভাবে কাজ করে ওইটার এক্সপ্লেনেশন, তাই তো? এখন Yes, sir. এটাতে সমস্যা নাই।
ওকে, সো এখন B2 তে ডিরেকশন। এখন দেখো কারেন্ট যখন সি থেকে ডি তে যাচ্ছে, সো আমরা বাকি কারেন্টের ডিরেকশন গুলো একটু মুছে দেই যেন আমরা জাস্ট সি থেকে ডি এর ডিরেকশনের উপরে এমফেসিস দিতে পারি। যে কারেন্টটা কোথা থেকে কোথায় যাচ্ছে, সি টু ডি। সো হোয়াট ডাজ দ্যাট মিন? তুমি যদি এই ফিগারটার দিকে তাকাও, যে মনে করো তুমি ডায়াগ্রামটার দিকে তাকাচ্ছ, সো ওয়্যার ইজ দ্য কারেন্ট গোয়িং? কারেন্টটা কোন দিকে যাচ্ছে? তোমার দিকে আসতেছে না বলতো কারেন্টটা? Yes, sir. So the current is coming towards you. আচ্ছা, and magnetic field, যে পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশনটা কোন দিকে? নর্থ থেকে সাউথে। সো দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। সো ম্যাগনেটিক ফিল্ড হলো ফ্রম নর্থ টু সাউথ, দ্যাট ইজ ফ্রম লেফট টু রাইট, এন্ড কারেন্টের ডিরেকশনটা হলো তোমার দিকে। সো তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল যদি ধরো, যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল যেভাবে ধরতে হয়, সো এটার জন্য আমাদের থাম্বটা কোন দিকে পয়েন্ট করে বলতো? আপওয়ার্ড। আপওয়ার্ড ডিরেকশনে পয়েন্ট করে না রাফাত? Yes, sir. তো তাহলে the direction in which the force will be exerted on the side CD, ওটা কি হবে? আপওয়ার্ড। সো তাহলে this is the direction in which, এই যে upward is the direction in which the side CD will be forced. সো সাইড CD এর উপরে আপওয়ার্ড একটা ফোর্স আসবে। সো এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই আছে এখন? No, sir. ওকে, এখন এর পরের কোয়েশ্চেনটা, এটা খুবই ইন্টারেস্টিং জিনিসটা। দেখো আমরা অ্যানসারটা মুছে দেই ফার্স্টে। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কোয়েশ্চেনটা কি বলতেছে, এক্সপ্লেইন হাউ দ্য অ্যামিটার কুড বি চেঞ্জড। ঠিক আছে, আমরা যে অ্যামিটারটা কারেন্টলি ইউজ করছি, এই অ্যামিটারটাকে আমরা চেঞ্জ করব, এমন একটা ওয়েতে চেঞ্জ করব তাহলে যেন সে একটা স্পেসিফিক পারপাস ফুলফিল করতে পারে। কি জিনিস? সো দ্যাট কি করতে পারে, ইট কুড মেজার স্মলার কারেন্টস, যে সে যেন স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করলেও ওগুলাকে শো করতে পারে, আর রিডিং দিতে পারে। হ্যাঁ, এখন ব্যাপারটা দেখো, আমাদের এক একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের এক এক রকমের প্রিসিশন থাকে। হ্যাঁ, যে সে কত ডেসিমাল প্লেস পর্যন্ত রিডিং দিতে পারে তার একটা লিমিট আছে। প্রত্যেকটা মেজারিং ইনস্ট্রুমেন্টে এরকম। মনে করো একটা নর্মাল অ্যামিটার। ওকে, সো একটা নর্মাল অ্যামিটার যেটা নাকি আমাদের উপরের ডায়াগ্রামে দেওয়া, আর এখন আমরা একটা সেনসিটিভ অ্যামিটার নিব। এখন তাদের মধ্যে অ্যাকচুয়ালি কাজটা কিভাবে হয়। ওকে, সো মনে করো একটা নর্মাল একটা অ্যামিটার, সে কেমন টাইপের রিডিং দিবে? মনে করো -5.0, -4.0, -3.0, -2.0, -1.0, 0, 1.0, 2.0, 3.0, এরকম টাইপের রিডিং দিবে। সো মনে করো, হ্যাঁ, জাস্ট মনে করো যে এরকম, যে অ্যাকচুয়ালি তোমার কারেন্টের রিডিংটা হলো -4.2। ওকে, এটা থেকে দাঁড়াও আমরা এমন করি, যে মনে করো তোমার এখানের মধ্যে কাজটা কি করলো, যে তুমি দেখলা তোমার কারেন্টের ভ্যালু, যে তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করাচ্ছ তোমার এই অ্যামিটার দিয়ে, কিন্তু তোমার অ্যামিটার কোনো ডিফ্লেকশন শো করতেছে না। পয়েন্টারটা ডিফ্লেকশন শো করলেই তো বুঝবো যে দেয়ার ইজ আ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট। সো তুমি জানো যে ইউ আর অ্যাপ্লাইং আ কারেন্ট, অর দেয়ার ইজ আ কারেন্ট ইন দ্য সার্কিট, কিন্তু তোমার কারেন্টলি যে অ্যামিটারটা আছে, ওই অ্যামিটারটা এটার কোনো রিডিং দিতে পারতেছে না। যে মনে করো কারেন্টের ভ্যালুটা হলো সাপোজ 0.2 অ্যাম্পিয়ার, কারেন্টের ভ্যালু হলো 0.2 অ্যাম্পিয়ার, কিন্তু তোমার নর্মাল অ্যামিটার কি 0.2 অ্যাম্পিয়ার এরকম কারেন্টের চেঞ্জকে সে ডিটেক্ট করতে পারে? এরকম কারেন্টের চেঞ্জকে সে ডিটেক্ট করতে পারে না। সো তাহলে 0.2 অ্যাম্পিয়ারের সময় তার নিডলটা, যে পয়েন্টারটা কোথায় পয়েন্ট করবে? 0 অ্যাম্পিয়ারের দিকে পয়েন্ট করবে, যে মনে হবে যে ওখানে মনে হয় কোনো কারেন্টই নাই, বিকজ কাজটা কি হয়েছে, দ্য কারেন্ট ইজ ভেরি লো। ওকে, যে কারেন্টের ভ্যালুটা খুবই কম দেখে সে কি করতে পারে না, নর্মাল যেহেতু অ্যামিটারটা, এর জন্য সে
এটাকে সেন্স করতে পারতেছে না বা এটাকে রিড করতে পারতেছে না। দেন মনে করো কারেন্টের ভ্যালু হলো 0.3, সো এখন এটাকেও সে কত দেখাবে, এটাকেও সে দেখাবে 0, বিকজ এখানের মধ্যেও কি তোমার কারেন্টের ভ্যালুটা সিগনিফিক্যান্ট না, বিকজ সে কি করে, সে লার্জ চেঞ্জেস ইন কারেন্ট, যে 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার এরকম লার্জ চেঞ্জেস ইন কারেন্ট আসলে পরে সে শুধু কি করতে পারে, ওইটাকে ডিটেক্ট করতে পারে। সো স্মল চেঞ্জেস ইন কারেন্ট যদি হয়, তো তখন কারেন্ট যদি কম ফ্লো করে, দেখো তো কারেন্ট যদি তোমার এই কয়েল দিয়ে কম ফ্লো করে, সো কারেন্ট যদি কম হয়, সো তাহলে ফোর্সের ভ্যালুটা কি হবে বলো তো অসাফ, কম নাকি বেশি? স্যার কম। কারেন্টের ভ্যালু যদি কম হয়, ফোর্সের ভ্যালু কম। সো মনে করো ফোর্সটা এত কম যে কি হলো, মনে করো তোমার নিডলটা এখানেই আছে, যে নিডলটা সিগনিফিক্যান্ট কোনো কি করলো না, ডিফ্লেকশন শো করলো না। সো তাহলে তুমি কি করতে পারতেছো না, তোমার কারেন্টলি যে অ্যামিটারটা আছে, এই অ্যামিটার দিয়ে তুমি স্মল ভ্যালু অফ কারেন্টকে ডিটারমাইন করতে পারতেছো না বা সেন্স করতে পারতেছো না, যে তোমার কারেন্টলি অ্যামিটারটা এমন কিরকম, মনে করো দিস ইজ 0, this is 1, this is 2, this is 3, this is 4, -1, -2, -3, -4। কিন্তু তুমি এখন কি চাও, তুমি এত হাই ভ্যালু অফ কারেন্ট বের করতে চাও না। হোয়াট ইউ ওয়ান্ট ইউর এমিটার টু ডু, ইউ ওয়ান্ট ইউর এমিটার টু বি সেনসিটিভ, যে এত লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট আমার দরকার নাই মেজার করার, আমি অল্প অল্প কারেন্ট ফ্লো করাবো, কিন্তু এই অল্প কারেন্টের চেঞ্জ গুলাকে যেন সে কি করতে পারে, এই অল্প কারেন্টের চেঞ্জ গুলাকে সে যেন ডিটেক্ট করতে পারে বা শো করতে পারে। সো এমন টাইপের কাজগুলি করতে হবে। সো হোয়াট ক্যান বি ডান, মনে করো যে তুমি এখন এমন চাচ্ছ যে 0, 0.1, 0.2, 0.3, 0.4, then 0.1, -0.2, -0.3, -0.4. So what you did, you amped up the sensitivity. তো সেন্সিটিভিটি বাড়ায় দিলে রেঞ্জ অফ মেজারমেন্ট কি হবে, কমে যাবে, বিকজ একসাথে তুমি দুইটা জিনিস কখনো পাবা না, যে খুবই ভালো প্রিসিশন, যে অনেক স্মল ভ্যালু ডিটেক্ট করতে পারে প্লাস অনেক বড় রেঞ্জ অফ ভ্যালুজও বের করতে পারে, এরকম মেশিন কখনো পাওয়া যায় না। প্রত্যেকটা পারপাসের জন্য আমাদের কি করতে হয়, আলাদা আলাদা এরকম মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করা লাগে। মনে করো তুমি হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ইউজ করবা, তো এটার জন্য নরমালি ইউজ করে অ্যামিটার। তুমি যদি স্মল ভ্যালু অফ কারেন্ট নিয়ে কাজ করতে চাও, তখন দেয়ার ইজ আ স্পেসিফিক অ্যামিটার কল্ড মিলি অ্যামিটার, অর মাঝে মাঝে আরো ছোট কারেন্ট নিয়ে কাজ করতে চাইলে মাইক্রো অ্যামিটার নামেরও অ্যামিটার আছে, যারা কি করে মাইক্রো অ্যাম্পের লেভেলেও ডিটেক্ট করতে পারে। সো যে নাকি মাইক্রো অ্যাম্পেয়ারের ভ্যালু ডিটেক্ট করে, মনে করো 0.501 এই কারেন্টকে ডিটেক্ট করে, সে কি -5 থেকে +5, সরি, সে কি -5 থেকে +5 অ্যাম্পিয়ার পর্যন্ত রিডিং দিবে? নো, সে স্মল ফ্লাকচুয়েশনস ইন কারেন্টকে ডিটেক্ট করবে, এটা হলো তার কাজ, নট দ্য রেঞ্জ। ওকে, বুঝতে পারতেছো ব্যাপারটা কি বলতেছি, যে আমাদের যখন যেই পারপাসে অ্যামিটারটাকে ইউজ করতে চাই, আমাদের ওই পারপাসের অ্যামিটারটা চুজ করতে বুঝতে হবে। ঠিক আছে, সো এখন আমাদেরকে বলছে কি রাফাত, আমাদেরকে বলল যে হাউ দ্য অ্যামিটার দ্যাট উই কারেন্টলি হ্যাভ, এটাকে কিভাবে চেঞ্জ করা যায় তাহলে যেন সে স্মল ভ্যালু অফ কারেন্ট গুলার রিডিং নিতে পারে। তো স্মল ভ্যালু অফ কারেন্টের রিডিং নিতে পারার জন্য কি দরকার অসাফ, কারেন্ট অল্প ফ্লো করবে কিন্তু পয়েন্টার ঠিকই বড় ডিফ্লেকশন দেখাবে, এমন ব্যাপার দরকার না? ইয়েস স্যার। সো আচ্ছা স্যার, যদি মনে করেন আমি মাইক্রো অ্যামিটার লাগাই আর অনেক বড় কারেন্ট দেই, দেন কি হবে? আউট অফ রেঞ্জ, যে মাইক্রো অ্যামিটারের এখানে মনে করো যে তোমার ম্যাক্সিমাম তুমি রিড করতে পারো 0.4, সো তাহলে তোমার 0.4 দিলেও 0.4 দেখাবে, 0.5 দিলেও 0.4 দেখাবে, 0.6 দিলেও 0.4 দেখাবে, 5 অ্যাম্পিয়ার দিলে পরেও 0.4ই দেখাবে, এন্ড ভিতরে ইন্টারনাল পার্ট ড্যামেজ হবে, এমন টাইপের সমস্যা হবে আর কি, বুঝছো? আউট অফ রেঞ্জ হয়ে যাবে, যে স্কেল একদম ম্যাক্সিমাম রিডিং শো করবে, বুঝছো? ইয়েস স্যার। ওকে, সো তাহলে রাফাত কি বুঝতে পারছো আমরা অ্যাকচুয়ালি কোশ্চেনটার মধ্যে কি সেট আপ করলাম? ফার্স্টে বললাম যে উই হ্যাভ টু ইনক্রিজ দ্য সেনসিটিভিটি, এন্ড হাউ ডু উই ডু দ্যাট?
আগে আমাদের অ্যামিটারটা হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো না করলে সে কি করতো না, ডিফ্লেকশন শো করতো না। কিন্তু আমরা কি করব, উই উইল চেঞ্জ দ্য অ্যামিটার সেটিং অর অ্যামিটারের ইন্টারনাল যে সব জিনিসগুলি আছে তাদের মধ্যে এমন চেঞ্জ আনবো তাহলে যেন সে কি করতে পারে, অল্প কারেন্টের ভ্যালু হলেও যেন সিগনিফিক্যান্ট একটা ফোর্স পায়। তো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি, মোটরের উপরে যে ফোর্স গুলা কাজ করে আর মোটরটা কত স্পিডে টার্ন করবে এটা কিসের কিসের উপর ডিপেন্ড করে, কি কি পড়ছিলাম আমরা? একটা হলো ইনক্রিজ দা কারেন্ট, আর কি কি ছিল মাহফুজ? Yes, sir. আর কি কি ছিল, যে হাউ টু ইনক্রিজ দা ফোর্স অর হাউ টু ইনক্রিজ দা রেট এট উইচ আ মোটর কয়েল টার্নস, এগুলো আমাদের কি কি ছিল? ইনক্রিজ দা কারেন্ট, Sir, magnet strength. ভেরি গুড, ইনক্রিজ দা স্ট্রেংথ অফ দা ম্যাগনেট অর ইউজ স্ট্রঙ্গার ম্যাগনেটস, আরেকটা কি ছিল? ইনক্রিজ দা নাম্বার অফ টার্নস ইন দা কয়েল, তাই না? Yes, sir. ইনক্রিজ দা নাম্বার অফ টার্নস ইন দা কয়েল, এরপর কি? ইউজ আ স্ট্রঙ্গার ম্যাগনেট, যে কারেন্টলি যে পার্মানেন্ট ম্যাগনেটটা ইউজ করতেছি ওর থেকেও স্ট্রঙ্গার ম্যাগনেট নিয়ে আসতে হবে, এমন টাইপের। তো এগুলা গেল, কিন্তু আমাদের তো প্রথম পয়েন্টটা তো হবে না। কেন? বিকজ কারেন্ট তো ইনক্রিজ করা যাবে না, কারেন্ট আমরা কম দিব, কিন্তু কারেন্ট কম দিয়েও আমাদের কি করতে পারতে হবে, বেশি ফোর্স এক্সার্ট করতে পারতে হবে। ওকে, হ্যাঁ, এই যে এখানের মধ্যে তোমার কন্ডাক্টিভিটি যদি ভালো হয় সো তখন কি হবে, কারেন্ট বেশি ফ্লো করবে সো ফোর্স তখন বেশি হবে, এমন টাইপের। তো এইভাবে কন্ডাক্টিভিটির সাথে ফোর্সের রিলেশন বলতে পারো, বুঝছো মাহফুজ? Yes, sir. বুঝেছি। ওকে, সো তাহলে এখন দেখো রাফাত, আমরা দুইটা ওয়ে ফার্স্টে বের করে ফেললাম, কি কি? যে কারেন্টটা কম কিন্তু স্টিল আমরা ফোর্সটাকে বাড়াইতে পারি, হাউ? বাই ইনক্রিজিং দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল। এই যে কয়েলটা আছে, এই কয়েলে যদি মোর নাম্বার অফ টার্নস ইউজ করি, যে বেশি নাম্বার অফ টার্নস ইউজ করি, সো হোয়াট উইল হ্যাপেন, তখন ফোর্সের ভ্যালুটা বাড়বে। সো তাহলে অল্প কারেন্টের জন্য ডিফ্লেকশনটা কি হবে, বেশি দেখাবে। আগে 0.1 এর জন্য বলতে গেলে কোনো ডিফ্লেকশনে শো করতো না, কিন্তু আমরা কি করলাম, উই ইনক্রিজড দ্য নাম্বার অফ টার্নস, সো তাহলে কি হবে, এখন সে একটা বড় অ্যামাউন্ট অফ ফোর্স পাবে, সো দ্যাটস ওয়াই ইট উইল শো আ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন। দেন ইন দ্য সেম ওয়ে ইউজ আ স্ট্রঙ্গার ম্যাগনেট, যে ম্যাগনেটের স্ট্রেংথ যদি বাড়াই দেই তো তখন কি হবে, তখনও the force will be greater, কারেন্ট কম কিন্তু ফোর্সের ভ্যালু বেশি, সো তাহলে ওখানের জন্য কি, অল্প কারেন্টের জন্য বড় একটা ডিফ্লেকশন শো করবে। তো এই দুইটা ব্যাপার গেল, কিন্তু আমাদের কোয়েশ্চেনে তো মার্কস দেওয়া 3, কোয়েশ্চেনে 3 মার্কস দেওয়া, সো তাহলে আমাদের তিনটা ডিফারেন্ট ওয়ে বলতে হবে যেভাবে কি করা যায়, ডিফ্লেকশনটা বাড়ানো যায়। নাও এখানের মধ্যে আমরা কয়েকটা ইনভেন্টিভ ওয়েতে চিন্তা ভাবনা করতে পারি, ওগুলাও আসবো। ফার্স্ট অফ অল আরেকটা জিনিস, যে আরেকটা ওয়েতে কিন্তু আমাদের কি করা যায়, ডিফ্লেকশনটা বাড়ানো যায়, কিভাবে? ইউজিং অ্যান আয়রন কোর। সো আমরা যদি কি করি, এই যে কয়েলটা আছে, এই কয়েলের এখানে যদি কি করি, একটা আয়রন কোর দিয়ে আয়রন কোরের অ্যারাউন্ডে কয়েলটাকে পেঁচাই, সো তখন কি হবে, আয়রন ইজ আ ভেরি গুড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সো এর জন্য সে কি হবে, সে এখানের মধ্যে ম্যাগনেটের স্ট্রেংথটাকে বাড়ায় দিবে, সো ইট উইল ইনক্রিজ দ্য ফোর্স অ্যাজ ওয়েল। তো এখানে কি করা যায়, আয়রন কোর ইউজ করা যায়। এন্ড এইটা কাকে জিজ্ঞাসা করব, মুবাশিরা বলতে পারবা, যে মনে করো আমি এগুলার একটা কাজও করলাম না, নাম্বার অফ টার্নসও চেঞ্জ করি নাই, ম্যাগনেটের স্ট্রেংথও বাড়াই নাই, আয়রন কোরও ইউজ করি নাই, বাট স্টিল আমি পয়েন্টার দিয়ে ডিফ্লেকশনের অ্যামাউন্টটা বাড়াবো, হাউ ক্যান আই ডু দ্যাট? আমি এগুলা যদি না করি ফোর্স কি বাড়বে বলতো মুবাশিরা? ওকে, সো তাহলে ফোর্স বাড়বে না, তো তাহলে অল্প ফোর্সের জন্যই ডিফ্লেকশন বড় দেখাবো, হাউ ইজ দ্যাট পসিবল?
এই জিনিসটা দেখো তো, এটা কি আমাদের একটা পিভট পয়েন্ট, রাইট? যে এটা হলো আমাদের সেন্টার অফ রোটেশন, এখানের অ্যাবাউটে কি হবে, রোটেট করবে। সো ফোর্স কম কিন্তু মোমেন্ট বাড়াবো বা টার্নিং ইফেক্টটা বাড়াবো। হাউ ইজ দ্যাট পসিবল? বাই ইনক্রিজিং দ্য ডিস্টেন্স ফ্রম পিভট। স্কেলটা বড় করব না, এখানের মধ্যে বেসিক্যালি কি করব, পয়েন্টারের লেন্থ, একটা লম্বা পয়েন্টার ইউজ করব। ওকে, উই উইল ইউজ আ লঙ্গার পয়েন্টার। তো তাহলে কি হবে, অল্প ফোর্সের জন্য বা অল্প কারেন্টের জন্য ডিফ্লেকশন শো করবে, সো তখন আমরা এটাকে রিড করতে পারবো। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, সো তোমরা নেক্সট টাই জয়েন করো, ওখানে বাকিটুকু কন্টিনিউ করতেছি। ওকে। ওকে, সো সবাই আবার চলে আসছি আমরা। ঠিক আছে, সো যে জিনিসটা বলতেছিলাম দেখো, যে দেয়ার আর দিস ডিফারেন্ট ওয়েজ যেটাতে কি করা যায়, অল্প কারেন্টের জন্য বড় একটা ডিফ্লেকশন শো করা যায়। সো তাহলে এরকম আমরা 4টা মেথড শিখলাম। কি কি? একটা হলো ইউজ আ লঙ্গার পয়েন্টার, পয়েন্টারের লেন্থটাকে বাড়াই দিব, সো অল্প ফোর্স পেলেও সে কি করবে, বড় একটা ডিফ্লেকশন শো করবে, সো ইট উইল শো আ রিডিং। দেন increase the number of turns in the coil, use a stronger magnet or use an iron core। তো তাহলে এটা দিয়ে কি করা যাবে, স্ট্রেংথ অফ দা ম্যাগনেট বাড়ানো যাবে, সো ফোর্স বাড়বে, তো তখন ডিফ্লেকশন বাড়বে। বুঝতে পারছো প্রসেসগুলি? রাফাতে নসাফের তো এটাই প্রবলেম ছিল, এখন বুঝছো? ইয়েস স্যার, বুঝছি। ওকে, Yes, sir. সো তাহলে এইটা ছিল তোমাদের পেজ নাম্বার 441 442। এই কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, ভালো একটা কোয়েশ্চেন ছিল। এটাতে অ্যাকচুয়ালি প্রবলেম ফেস করার কথা, অনেকজনই প্রবলেম ফেস করে, সো এটা সমস্যা না। ওকে, তো এরপর এখন আমরা পেজ নাম্বার গুলি, তো দাঁড়াও, আগের চ্যাটের ওটা তো সেভ করা থাকে, লেট মি সি। আগের চ্যাট ওইটা এখনো সেভ হয় নাই। স্যার পেজ 380। পেজ নাম্বার 380। ওকে, এটাতে কি প্রবলেম? নাম্বার সি। সি তে describe the magnetic field in the region inside the dotted square। এটা তো খুবই ইজি। এখানে দেখো তো, এই ডটেড স্কোয়ারের এখানে ফিল্ড লাইন গুলি কেমন। লেফট হ্যান্ড সাইডের এখানে দেখো তো, লেফট হ্যান্ড সাইডের এখানে ফিল্ড লাইন গুলি কি দূরে দূরে না? ইয়েস স্যার। তো ফিল্ড লাইন গুলি যদি দূরে থাকে, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কি বেশি নাকি কম? কম। কম। আর রাইট হ্যান্ড সাইডে ফিল্ড লাইন গুলি কি করতেছে, কাছাকাছি চলে আসছে না? ইয়েস স্যার। So তাহলে right hand side the field lines are closer together, which means the field is stronger in this region. So তাহলে এখানের মধ্যে আমরা কি বলবো, যে in the dotted square the field is weaker at the right hand, কি বলে, left hand side and stronger at the right hand side। and reasoning টা বলবো যে field line গুলি left hand side এ দূরে দূরে, এই যে left hand side এ field line গুলি দূরে দূরে, so তাহলে এখানে স্ট্রেংথ কম, উইক। এখানে ফিল্ড লাইন গুলি কাছাকাছি, সো তাহলে এখানে ফিল্ডের স্ট্রেংথ বেশি, স্ট্রং। বুঝতে পারলা? ইয়েস স্যার। ওকে, সো নাম্বার এরপরে পেজ নাম্বার 406। 406। ইয়েস স্যার। ওকে, হ্যাঁ বলো, এটাতে কি প্রবলেম? স্যার এটার বিয়ের 3 নাম্বারটাতে ফ্রিকোয়েন্সি মার্ক স্কিমে অন্য একটা দেওয়া, লাইক আমার 12.5 আসে। ফ্রিকোয়েন্সি অন্য একটা দেওয়া কেন হবে?
এখানে তো ফ্রিকোয়েন্সিতে একদম ইজি। এই যে ক্রেস্ট, এই যে ক্রেস্ট, ক্রেস্ট থেকে ক্রেস্টের টাইম ডিফারেন্স কত? 0.1 থেকে 0.0, 0.01 থেকে 0.05। সো টাইম টাইম পিরিয়ড কত? 0.04। তো তাহলে টাইম পিরিয়ড এত, সো তাহলে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু কি হবে? 1 বাই টাইম পিরিয়ড। সো এটাতে যা আসে এটাই হওয়ার কথা। স্যার আমি ভুল করছি। আচ্ছা, ওই তো ভুল করলে তো অ্যান্সার মিলবে না। ইয়েস স্যার, ইয়েস স্যার। ঠিক আছে, সো তাহলে এখানে ক্রেস্ট থেকে ক্রেস্টের যে টাইমের ডিফারেন্স ওইটাই তো আমাদের টাইম পিরিয়ড। সো তাহলে ওইভাবে তুমি দুইটাও নিতে পারো, একই কথা। 0.03 থেকে 0.07, ট্রাফ টু ট্রাফ। সো তাহলে পরেও কি, দিস ইজ ওয়ান টাইম পিরিয়ড উইচ ইজ অলসো ইকুয়াল টু 0.04। স্যার আমি 0.08 নিছিলাম ভুলে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এটা দুইটা কমপ্লিট ওয়েভেরটা নিছো। ওকে, Yes, sir. Sir, page 439. 439। ওকে, পেজ নাম্বার 439। Oh no sir, page এটা sorry ভুলে। আচ্ছা, এরপরে 476A. 476। এটা তো গিগার এন্ড মার্সডেনের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। Okay. স্যার এসব নাই। না না, রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট আগের সিলেবাসে ছিল, এখন বাদ। স্যার পেজ 555 এ যে একটা আছে ওইটাও নাই। 555 এ কোনটা? 559। Sir, 486C. ওকে, দাঁড়াও দেখতেছি, ফার্স্টে 486 টা দেখে নিই, ঠিক আছে অসফ? স্যার নো প্রবলেম। 486, 486 এর কোনটা? C. এটা কিভাবে করব? এটা কিভাবে করবা? ওকে, লেটস সি। ম্যাস কত? ইনিশিয়াল ম্যাস 6 গ্রাম নাকি? জি স্যার। তো এখন এখানে কি বললো? কার্বন 14 এর হাফ লাইফ হলো 5700 ইয়ার্স। ওকে, তো এখন ইনিশিয়াল ম্যাস হলো 6, আর বললো কি 11400 ইয়ার্স পরে ম্যাস কতটুকু রিমেইনিং থাকবে। তো এখন কি হয়, 11400 ইয়ার্সে কয়টা হাফ লাইফ পাস হয়? দুইটা হাফ লাইফ পাস হবে না? জি স্যার। ওয়ান হাফ লাইফ, এই যে 5700 ইয়ার্স ইজ ইকুয়াল টু ওয়ান হাফ লাইফ। সো তাহলে 11400 ইয়ার্সে কয়টা হাফ লাইফ পাস হবে? এরকম না, দুইটা। তো এখন হাফ লাইফ দুইটা পাস হচ্ছে, এখন হাফ লাইফ মানে কি মুবাশিরা? যে টাইম টেকেন ফর দ্য ইনিশিয়াল অ্যাক্টিভিটি অর দ্য ইনিশিয়াল মাস অর দ্য ইনিশিয়াল নাম্বার অফ পার্টিকেলস, যে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল, টু ডিক্রিজ বাই হাফ, এমন না ব্যাপারটা? সো তাহলে ইনিশিয়াল মাস ছিল 6। সো একবার হাফ লাইফ পাস হলে কি হবে? 3 হবে। আর আরেকবার হাফ লাইফ পাস হলে কত হবে? 3 থেকে হাফ হলে কত হয়? মুবাশিরা 1.5 না? আর ঘুমায় গেছে মেবি। না, চ্যাটে লিখছে। ওকে, সমস্যা নাই। সো তাহলে সি এর জন্য আমাদের অ্যান্সার হবে কি? এ 1.5 গ্রাম। যে আমরা এখানে কি করব, যে টাইম দিয়ে দিয়েছে আর হাফ লাইফ দিয়ে দিয়েছে, সো কয়টা হাফ লাইফ পাস হচ্ছে এটা প্রথমে বের করলাম, দেন দুইটা হাফ লাইফ পাস হচ্ছে মানে দুইবার হাফ মাল্টিপ্লাই করতে হবে ম্যাথের সাথে। ওকে, সো 555 বলতেছিল নাকি কোনটা বলতেছিল যে ওইটাতে আছে নাকি অসাফ? 559। ওকে, 559। লেটস সি।
হ্যাঁ, এটাও নাই। রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বাদ। এটার সাথে রিলেটেড অন্য কয়টা কোশ্চেন ছিল, তো এর জন্য ওইগুলো কয়টা দেওয়া হয়েছে আর কি। ওকে, সো এরপরে আর কোন কোন কোশ্চেন গুলি ছিল তোমাদের? Sir, page 516, 16C2 or 20C and 21D. 516 ফার্স্ট 16। Yes, sir. ওকে, 516 এর কোনগুলি? ডি? Sir, C2. No, sorry, D2. হ্যাঁ, D2। ওকে, সো এখন বললো যে suggest why there was an accident when the control rods were fully inserted into the reactor core। এখন দেখো কি হয়েছে, বলতেছে যে এই যেই তারা কন্ট্রোল রড ইউজ করতেছিল, কন্ট্রোল রডে একটা ফ্ল আছে। ফ্লটা কি? ফ্লটা হলো কন্ট্রোল রড অ্যাকচুয়ালি কি দিয়ে বানাইতে হয় বলতো? এটা তো আমাদের ক্লাসে সলভ করছিলাম আমরা, এটা লামিয়া মনে হয় বলছিল। ওকে, সমস্যা নাই। তো এখন এখানে দেখো যে কন্ট্রোল রড নরমালি আমরা কি দিয়ে বানাই? ধুত্তরি। ওকে, সো কন্ট্রোল রড আমরা নরমালি কি দিয়ে বানাই? বোরন অর ক্যাডমিয়াম। কেন? হোয়াট ইজ দেয়ার স্পেশালিটি? তারা কি করে? বোরন আর ক্যাডমিয়ামের কি এমন স্পেশালিটি আছে যে তাদেরকে দিয়ে বানাই আমরা? বিকজ বোরন এন্ড ক্যাডমিয়াম তারা কি করে? দে ক্যান অ্যাবজর্ব নিউট্রনস। ওকে, তারা ইউরেনিয়ামের থেকেও ভালো নিউট্রন অ্যাবজর্বার, কিন্তু তারা কি করে না? দে ডোন্ট আন্ডারগো ফিশন রিঅ্যাকশন। ওকে, তারা নিউট্রন অ্যাবজর্ব করে ঠিকই, কিন্তু তারা কি করে না? তারা ফিশন রিঅ্যাকশন আন্ডারগো করে না। সো তাহলে এর জন্য তাদেরকে দিয়ে আমরা কি করি? যখন আমরা রিঅ্যাকশনের রেট কমাতে চাই, সো হোয়াট ডু? উই ইনসার্ট দ্য কন্ট্রোল রড হুইচ আর মেড আপ অফ দিস ম্যাটেরিয়ালস। তো তাহলে কি হয়? তারা নিউট্রন গুলিকে সুন্দর মতো অ্যাবজর্ব করে ফেলে। সো নিউট্রন গুলিকে যদি অ্যাবজর্ব করে ফেলে, তো ফিউয়েল রড সে কি আর নিউট্রন পাবে ফিশন রিঅ্যাকশন করানোর জন্য? No, sir. তো তাহলে তখন এর জন্য আমরা রেট অফ রিঅ্যাকশন কমাই দিতে পারি। সো দ্যাট ইজ হাউ দ্য কন্ট্রোল রডস ওয়ার্ক। কিন্তু কন্ট্রোল রডটা এখানে তার একটা সমস্যা করছে। কি সমস্যা? কন্ট্রোল রডটার এন্ড এন্ড পার্টে, এই যে বিকজ দ্য এন্ডস অফ দ্য কন্ট্রোল রড, এই যে কন্ট্রোল রডের একদম এন্ডের দিকে এটা কি দিয়ে বানাইছে? তারা গ্রাফাইট দিয়ে বানাইছে। যেই এন্ডটা কি করে, এই যে কন্ট্রোল রডের এই এন্ড যেটা নাকি ফার্স্টে এন্টার করে রিঅ্যাক্টরের এখানে, সো এন্টারিং এন্ড অফ দ্য কন্ট্রোল রড কি দিয়ে বানাইছে তারা? ভুলে গ্রাফাইট। সো হোয়াট হ্যাপেন? গ্রাফাইটটা কি জিনিস? আমরা মডারেটর পড়ছি না মাহফুজ? মডারেটর জিনিসটা কি? মডারেটরের কাজ কি থাকে? মডারেটরস স্লো ডাউন দ্য ফাস্ট মুভিং নিউট্রনস, তাই না? Yes, sir. এন্ড মডারেটর হিসেবে আমরা একটা ম্যাটেরিয়াল পড়ছিলাম যেটা কি গ্রাফাইট। সো অ্যাকচুয়ালি এখানের মধ্যে আমরা খুবই বাজে একটা ভুল করছি, যে চার্নোবিলের ওরা খুবই বাজে একটা ভুল করছে তাদের কন্ট্রোল রড বানাইতে সময়। কি করছে? কন্ট্রোল রডের যে এন্ডটা রিঅ্যাক্টরের ভিতরে ঢুকে, ওই এন্ড তারা ভুলে কি করছে? বোরন আর ক্যাডমিয়াম দিয়ে না বানায় ওরা কি করছে? গ্রাফাইট দিয়ে বানাইছে। সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন? যখন নাকি রিঅ্যাক্টরটা অনেক গরম হয়ে গেছে, তাদের তো নর্মাল লজিক, when the reactor becomes hot মানে কি rate of reaction বেড়ে গেছে, so you need to slow down the rate of reaction. How to do that? Insert the control rod। এটাই তো তারা জানে, সো তারা কন্ট্রোল রডটা ভিতরে ঢুকাই দিছে। কিন্তু কি হয়েছে? কন্ট্রোল রডের কনস্ট্রাকশনে তো ভুল। কন্ট্রোল রডের তো তারা এন্ড গুলাতে কি করছে? ভুলে গ্রাফাইট দিয়ে রাখছে। সো উল্টা কি হয়েছে? গ্রাফাইটটা উল্টা সে তো নিউট্রন তো অ্যাবজর্ব করেই না, সে আরো কি করছে? নিউট্রন গুলাকে স্লো ডাউন করে দিছে। তো নিউট্রন গুলাকে স্লো ডাউন করে দিলে হোয়াট দে অ্যাকচুয়ালি ডিড? তারা আরো ফিউয়েল রড গুলাকে ইজি করে দিছে না নিউট্রন গুলিকে অ্যাবজর্ব করার জন্য? বলতো। Yes, sir. সো তাহলে ফিউয়েল রড গুলি আরো কি করতে পারছে? বেশি বেশি করে নিউট্রন অ্যাবজর্ব করতে পারছে। এন্ড আর উল্টা জিনিসটা কি? গ্রাফাইট তো আর নিউট্রনকে অ্যাবজর্ব করে নিয়ে নিতে পারে নাই। তো তাহলে কি? রেট অফ রিঅ্যাকশন তারা টাইম মতো কমাইতে পারে নাই। সো এই যে রেট অফ রিঅ্যাকশনটা কমে নাই, এন্ড উল্টা কি হয়েছে? গ্রাফাইটটা নিউট্রন গুলিকে স্লো ডাউন করে দিছে। সো এর জন্য
তখন রেট অফ রিঅ্যাকশন ওখানের মধ্যে কন্ট্রোল করতে পারে নাই দেখে ওইটা এক্সপ্লোড করছে। বুঝতে পারছো? যে এখানের মধ্যে বলছে যে কেন, যে সাজেস্ট ওয়াই দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট even though the control rods were fully inserted into the reactor core. Yes, fuel rod হলো ইউরেনিয়াম 235 দিয়ে বানানো, যে এটা অ্যাকচুয়ালি ফিশন রিঅ্যাকশন দেয়, ওইটাই মুবাশিরা। মোনাইজা কি বুঝতে পারছো যে এখানের মধ্যে ওদের ফ্লটা কি ছিল? ফ্লটা ছিল যে তারা ভুলে গ্রাফাইট দিয়ে বানাইছে তাদের কন্ট্রোল রডের এন্ডটা। সো যেখানে তাদের নিউট্রন গুলাকে অ্যাবজর্ব করে ফেলার কথা ছিল, উল্টা তারা কি করছে, নিউট্রন গুলাকে স্লো ডাউন করে দে মেড ইট ইজিয়ার ফর দ্য ফিউয়েল রডস টু অ্যাবজর্ব দ্য নিউট্রনস। সো তাহলে তারা কন্ট্রোল রডের মেইন যে পারপাসটা ওইটাই ফুলফিল করতে পারে নাই, তারা নিউট্রন গুলাকে এনাফ নিউট্রনকে অ্যাবজর্ব করতে পারে নাই। তো দ্যাটস ওয়াই অ্যাক্সিডেন্টটা হয়েছে। বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝেছি। এটা ওকে। কি স্পয়লার ছিল নাকি? স্পয়লার? এটা তো স্পয়লার না, স্পয়লার তো ওই বেটা বাথরুমে যে বসে ছিল ওইটাই, ছাগল বেটা। স্যার দেন না স্যার, নামায় রাখছি আমি, ভাবছি যে দেখি কি করে। আচ্ছা, সো এখন এখানে মার্ক স্কিম গুলা তো তোমরা দেখছো, রাইট মোনাইজা? মার্ক স্কিম চেক ইয়েস স্যার, করছো না? দেখতেছিলাম কিন্তু বুঝিনি। আচ্ছা, সো মার্ক স্কিমে কিন্তু এইগুলা জিনিসই লেখার কথা। আমি ওইদিন দেখছিলাম যে ওখানের মধ্যে এইগুলা পয়েন্টসই দেওয়া। ইয়ারা যখন নাকি প্রবলেম দেখাইছিল, কি বলে এটা, কত নাম্বার চ্যাপ্টার? চ্যাপ্টার 23, কোশ্চেন নাম্বার কত এটা? 16। 16। চ্যাপ্টার 23, কোশ্চেন নাম্বার 16। এই যে ওইদিন করাইছিলাম দেখে এরকম মার্ক করা, যে গ্রাফাইট এন্ডস ডিড নট অ্যাবজর্ব নিউট্রন, যে গ্রাফাইটের এন্ড গুলা কি করে নাই, নিউট্রন গুলাতে তো অ্যাবজর্ব তো করে নাই, উল্টা কি করছে, মোর ইউরেনিয়াম নিউক্লেই আন্ডারওয়েন্ট ফিশন রিঅ্যাকশন। কেন? বিকজ তারা আরো নিউট্রন গুলাকে স্লো বানাই দিছে। তো তাহলে এর জন্য উল্টা কি, ইট ইনক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন অর এনার্জি প্রডিউস। তো এর জন্য পরে যায় এক্সপ্লোশন হয়েছে। বুঝছো? ইয়েস স্যার, বুঝেছি। ওকে, সো তাহলে এরপরে মুবাশশিরা আবার ওর লিস্টটা লিখেছে স্যার 549। আরেকটা আছে, আচ্ছা, হ্যাঁ, 20 কোনটা সি। কোনটা? স্যার 20 সি। ও আচ্ছা, 20C। ওকে, এটাতে কি সমস্যা? আফটার দ্য ডিকে নেপচুনিয়াম 237 nucleus emits gamma radiation. State what happens to the number of এই যে protons and নাম্বারটা কি? neutrons in the nucleus as a result of gamma emission. এখন গামার কি কোনো ম্যাস আছে? ম্যাস নাম্বার কত গামার? 0, তাই না? সো নো চেঞ্জ। তো নো চেঞ্জ, এখানে কোনো ম্যাস নাম্বার অ্যাটমিক নাম্বারের চেঞ্জ হবে না, জাস্ট টোটাল এনার্জি অফ দ্য নিউক্লিয়াস কমে যাবে আর কি। যে এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, অ্যামেরিসিয়ামটা নেপচুনিয়ামে কনভার্ট হয়েছে এন্ড ইট এমিটেড আ আলফা পার্টিকেল। ওকে, এখন এই যে নেপচুনিয়ামটা ফর্ম করছে, এখন নেপচুনিয়ামের এই নিউক্লিয়াসটা এখনো স্টেবল না। সো সে কি করবে, তার যে এক্সেস যে একটা এনার্জি ছিল অ্যামেরিসিয়াম থেকে আলফা রিলিজ করার পরেও সে সার্টেন অ্যামাউন্ট অফ এক্সট্রা এনার্জি ধরে রাখছিল। সো এই এক্সট্রা এনার্জিটা জাস্ট সে কি করছে, ইট রিলিজ দ্য এনার্জি ইন দ্য ফর্ম অফ গামা রেডিয়েশন। আচ্ছা, ওই দিন মুবাশশিরাকে আমি ফোটনের ব্যাপারে একটু ডিটেলস কয়টা জিনিস বলতেছিলাম। হ্যাঁ, তোমাদেরকে আমি একটা জিনিস বলে দেই, এখানের মধ্যে দেখো, তোমরা কি এই টার্মটা শুনছো না, ফোটন? ফোটন Yes, sir. টার্মটা ইয়েস শুনেছো? স্যার। ওকে, সো এখন আমি মুবাশশিরাকে জিজ্ঞাসা করছিলাম যে গ্রিন হাউস ইফেক্ট যে আমরা পড়ি, তোমরা তো ছোটকাল থেকে পড়ে আসছো, আর আমি গ্রিন হাউস ইফেক্টটা বলছি যে পরে ডিসকাস করবো, সো এটা ব্যাচের সাথে এটা করবো পরে। সো এখন তোমাদেরকে এমনি আলাদা বলে রাখতেছি। সো গ্রিন হাউস ইফেক্টটা কি, মাহফুজ বলতে পারবা? এটা পার্টিকেলস এনার্জি অ্যাবসর্ব করে তারপর আবার রিলিজ করে আর্থে। আচ্ছা, সো এখন এখানে গ্রিন হাউস ইফেক্টের মেইন ব্যাপার এমন টাইপের, কেমন টাইপের, যে তোমার কি হয়, এই গ্রিন হাউস এরকম কাঁচ দিয়ে বানানো কতগুলি
ঘর থাকে, উইন্টার ডেজ বা যেগুলি দেশে অনেক ঠান্ডা থাকে ওখানে কি হয়, এগুলা এই কাচের ঘরের ভিতরে গাছপালা জন্মায় না, তারা তারা কি করে, এই ঘরের ভিতরে টেম্পারেচারটা হাই রাখে। তো কিভাবে রাখে, ওইটাকে আমরা এর জন্য গ্রিন হাউস ইফেক্ট বলি। যে গ্রিন হাউস ইফেক্টের জন্যই আমাদের মেইন কি জিনিস হয়, গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারটা আমরা বলি রেসপন্সিবল। সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, ফোটন কি জিনিস, ফার্স্ট এটা লিখি। ফোটন হলো these are packets of energy and are energy carrier of what, energy carriers of electromagnetic waves or electromagnetic forces। আমাদের যে ফান্ডামেন্টাল চারটা ফোর্স আছে না বলতো মুবাশিরা, ফান্ডামেন্টাল যে চারটা ফোর্স আছে কি কি, গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোম্যাগনেটিক আর নিউক্লিয়ার। নিউক্লিয়ারের মধ্যে দুইটা কি কি, উইক নিউক্লিয়ার এন্ড স্ট্রং নিউক্লিয়ার, তাই না বলো? সো এখন আমরা সবচেয়ে বেশি স্টাডি করেছি এটা নিয়ে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের এনার্জি ক্যারিয়ার হিসেবে কাজ করে হলো ফোটন। ওকে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের এনার্জি ক্যারিয়ার হিসেবে কাজ করে যেটা, তার নাম জানো, নামটা কি, এটার নাম হলো গ্লুয়ন। হ্যাঁ, এটার নাম হলো গ্লুয়ন। দেন উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য জেড প্লাস এন্ড জেড মাইনাস এই বোজন গুলা কাজ করে। এন্ড গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য হলো গ্র্যাভিট্রন। সো আমরা বেসিক্যালি জাস্ট ফোটনটা নিয়ে আমাদের এডএক্সএল এর এস এন্ড ও লেভেলস পর্যন্ত জাস্ট ফোটনটা নিয়ে জানবো। A2 তে যে আমাদের এই বাকিগুলোর নামগুলি বলবে, যে গ্র্যাভিট্রন, জেড প্লাস জেড মাইনাস দেন গ্লুয়ন, এগুলির নাম বলবে, কিন্তু ডিটেলস জাস্ট আমরা বেসিক্যালি একটারই খুবই ভালো মতো জানি, ফোটনস। এখন ফোটনের ব্যাপারে তারা স্টাডি করে অ্যাকচুয়ালি কি দেখছে, ফোটনের ব্যাপারে তারা স্টাডি করে এমন জিনিস একটা দেখেছে যে ফোটনের যে এনার্জি, the energy of a photon is directly proportional to the frequency of the wave. ওকে, এনার্জিটা কিসের সাথে প্রপোর্শনাল, ফ্রিকোয়েন্সির সাথে। সো তাহলে ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় এনার্জিটা বেশি, ফ্রিকোয়েন্সি যদি কম হয় এনার্জিটা কম। ওকে, এখন দেখো মাহফুজ, তুমি একটু আমাকে অ্যান্সার গুলি বলবা। হ্যাঁ, সো এখন ফার্স্টে বলো, সান এন্ড আর্থ কার এনার্জি বেশি কার এনার্জি কম? সানের এনার্জি বেশি। ওকে, তো এখন সান, সে যেই রেডিয়েশন ইমিট করবে ওই রেডিয়েশনের এনার্জি বেশি হবে। মনে করো সান যে ইনফ্রারেড ছাড়ে, সান তো একটা ব্ল্যাক বডি, সব স্টারই ব্ল্যাক বডি, তো সব স্টারই কি করে, দে এমিট অল সর্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো এখন সান যে ইনফ্রারেড রেডিয়েশন ছাড়বে ওই ইনফ্রারেড রেডিয়েশনের কি হবে, এনার্জি বেশি হবে না বলতো মাহফুজ? ইয়েস স্যার, বেশি ওকে, হবে। তো তাহলে তার এনার্জি বেশি, সরি, তার এনার্জি বেশি, এনার্জি বেশি হলে কি ফ্রিকোয়েন্সি বেশি নাকি কম? স্যার বেশি। ফ্রিকোয়েন্সিও বেশি, ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় ওয়েভলেন্থটা কি হবে, শর্টার কম। হবে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, সো এখন এই যে হায়ার এনার্জি ইনফ্রারেড, তার ওয়েভলেন্থটা কি হয়, শর্ট হয়। সো এই শর্ট ওয়েভলেন্থ ইনফ্রারেডটা কি করতে পারে, আর্থের অ্যাটমসফিয়ারকে পেনিট্রেট করে, হ্যাঁ, আর্থের অ্যাটমসফিয়ারকে পেনিট্রেট করতে পারে, আর্থের সারফেস পর্যন্ত আসে। এখন আর্থ কি করবে, আর্থ উইল অ্যাবজর্ব দ্য ইনফ্রারেড, দেন সে আবার এই ইনফ্রারেডটাকে কি করবে, রেডিয়েট করবে, তাই না? সো Yes, তাহলে আর্থ এখন এই ইনফ্রারেডটাকে রেডিয়েট করবে। ওকে, এখন আর্থের থেকে যেই ইনফ্রারেডটা বের হচ্ছে এই ইনফ্রারেডের কি এনার্জি বেশি নাকি কম? স্যার কম একটু। বিকজ আর্থের এনার্জি কম, সো তাহলে আর্থ যে ইনফ্রারেডটা রিলিজ করবে ওটার এনার্জি কম। সো এখন এনার্জি যদি কম হয় তো তাহলে ফ্রিকোয়েন্সি কম, এন্ড ফ্রিকোয়েন্সি যদি কম Yes, হয় তো তাহলে ওয়েভলেন্থটা কি হবে, বেশি নাকি কম? স্যার বেশি হবে। বেশি। সো তাহলে এই যে ওয়েভলেন্থটা বড় হয়ে গেল, হ্যাঁ, এই যে ওয়েভলেন্থটা বড় হয়ে গেছে, সো এখন এই লং ওয়েভলেন্থ ইনফ্রারেড কে আমাদের অ্যাটমসফিয়ারের স্পেসিফিক কয়টা গ্যাস
তারা কি করে, তারা ট্র্যাপ করে রাখে। ওকে, কারা? ওয়াটার ভেপার, মিথেন এন্ড কার্বন ডাইঅক্সাইড, এইগুলো কতগুলি গ্যাসগুলোকে আমরা কি নামে বলি? গ্রিন হাউস গ্রিন গ্যাস। হাউস গ্যাস। বিকজ আর্থের অ্যাটমসফিয়ার তো পুরাটা তো এরকম গ্লাস দিয়ে আটকানো না, তো তাহলে হিট আসবে যাবে এটাই তো নরমাল। তো তাহলে হিট কেন এসকেপ করতে পারে না? বিকজ এই হাই ওয়েভলেন্থ ও লঙ্গার ওয়েভলেন্থ ইনফ্রারেড গুলাকে কি করে, গ্রিন হাউস গ্যাসগুলি ট্র্যাপ করে ফেলে বা আটকায় ফেলে, অ্যাবজর্ব করে ফেলে। সো তখন কি সান থেকে যে হিটটা আসছে আর্থে আসতে পারছে, কিন্তু আর্থের থেকে এটা এসকেপ করতে পারতেছে না। সো তাহলে আস্তে আস্তে আর্থের এভারেজ টেম্পারেচার কি হবে, বাড়বে। তো এর জন্য আমাদের গ্লোবাল ওয়ার্মিং এ কি হয়, টেম্পারেচার বাড়ে। বুঝছো? ইয়েস স্যার। যে সানের হিটটা আমরা ট্র্যাপ করে রাখতেছি আর্থের মধ্যে, এমন টাইপের ব্যাপার। সো এই জিনিসটা আমি বলে রাখলাম বিকজ তোমাদের ওই ইয়েতে কি বলে অ্যাস্ট্রোফিজিক্স এর ওরকম একটা কোয়েশ্চেনের মধ্যে আসবে, যে ওরকম তোমাদের কারো একজনের মধ্যে প্রবলেমে থাকার কথা। সো ওখানে মধ্যে হোপফুলি পাবো ওই প্রবলেমটা, দেন ওইটা নিয়ে ডিসকাস করবো আমরা। ঠিক আছে? সো এখন আমরা জাস্ট এতটুকু ফোটনের ব্যাপারে একটু ডিটেলস বলে রাখলাম। হ্যাঁ, সো ওগুলো আমাদের যত আরো আসবে তত আমরা দেখতে থাকবো কি কি হচ্ছে। ওকে, সো তাহলে এটা তো তোমার ওই সি নাম্বার গেল মুবাশিরা, কি বলে মুনাইজার। সো এখন মুবাশিরা হলো 549 না? 549। এখানে কি হয়েছে যে there have been several accidents at nuclear power stations. The most serious accident caused an explosion in the reactor. So তাহলে this explosion spread material from inside the reactor to the surrounding area. তো এখন inside the reactor কি থাকে? highly radioactive particles, তাই না? তো highly radioactive particles কি করলো মুবাশিরা? সারাউন্ডিং এ ছড়ায় গেল, তাই না বলো? সো এই যে হাইলি রেডিওঅ্যাক্টিভ পার্টিকেলস গুলি সারাউন্ডিং এ ছড়ায় গেছে, সো এখন হাইলি রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল তো ভালো না। হাইলি রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল কি করবে? দে উইল এমিট হোয়াট? দে উইল এমিট আয়োনাইজিং রেডিয়েশন। তো এখন হোয়াট ডাজ আয়োনাইজিং রেডিয়েশন ডু? মানুষজন ওখানে থাকলে পরে তাদের সেল মিউটেশন হবে, ওখানে কোনো গাছপালা জন্মাইতে পারবে না, বা ওখানে গাছপালা যেগুলো জন্মাবে বা গাছপালার মধ্যে যেগুলি ফল ধরবে, বা কোনো যদি খাবারের চাষ করা হয় ওখানে এগ্রিকালচারাল কোনো পারপাসে যদি ইউজ করা হয়, তো ওগুলি পরে মানুষজন কনজিউম করলে তাদের মধ্যে হাই লেভেল অফ রেডিয়েশন ঢুকবে। তো তখন ইভেনচুয়ালি মানুষজন এফেক্টেড হবে। ওখানে অ্যাকোয়াটিক লাইফ, যে মনে করো কোন একটা পুকুর বা কোন একটা নদী, ওরকম কোন একটা জায়গায় যদি এক্সপোজড হয়ে যায় হাইলি রেডিয়েটিভ এরকম রেডিয়েশন, তো তখন কি হবে? ওখানে মাছগুলি মরে যাবে, বা ওই হাই রেডিয়েশন হলো মাছগুলিকে যদি আমরা খাই তো তখন আমাদের মধ্যে আবার রেডিয়েশন চলে আসবে। তো এটা হলো একটা সমস্যা। এন্ড সবচেয়ে বড় প্রবলেম, হ্যাঁ, এই নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টস এর সবচেয়ে বড় প্রবলেমটা হলো these have very very long half lives. ঠিক আছে, তাদের হাফ লাইফ গুলি খুবই লম্বা, মিলিয়ন্স অফ ইয়ার্স অর থাউজেন্ডস অফ ইয়ার্স। তো তার মানে 1000 ইয়ার্স অর 1 মিলিয়ন ইয়ার্স অর সামথিং থাউজেন্ড ইয়ার্স পার হলে পরে মাত্র অ্যাক্টিভিটি অর্ধেক হয়। সো তার মানে কি, দোজ এরিয়াস ওন্ট বি হ্যাবিটেবল টু হিউম্যানস অর আদার লিভিং ক্রিচার্স ইন নিয়ার ফিউচার। তো ওই এরিয়া আমাদের পুরাপুরি অ্যাবান্ডন করে ফেলতে হবে। এন্ড পুরোপুরি অ্যাবান্ডন করলেও হয় না, ওখানে থেকে মনে করো কোনো একটা ঝড় হইলো বা কোন একটা এরকম বাতাস আসলো, সো কি করবে? এয়ার দিয়েও ওখানে কাছাকাছি নিয়ার বাই এরিয়া গুলাতে রেডিয়েশন ছড়ায় যাবে। সো তাহলে খুবই বাজে রকমের সিচুয়েশন ক্রিয়েট হয় আফটার আ নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট ইন দা সারাউন্ডিং এরিয়াস। বুঝতে পারছো? সো তাহলে এখানের মধ্যে ব্যাপারগুলি কি, যে এক্সপ্লেন ওয়াই ইট ইজ ডিফিকাল্ট টু মেক দা সারাউন্ডিং এরিয়া সেফ অ্যাগেইন আফটার আ সিরিয়াস নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, বিকজ ওয়ান্স সেটা অ্যাটমসফিয়ারে ছড়ায় গেছে, তাকে তো আর আমরা আবার একটা জায়গায় কোনো একটা জায়গায় কম্প্রেস করে আনতে পারবো না। আবার ও জায়গায় মনে করো জায়ান্ট ফ্যান লাগাই দিলাম, দেন উড়াই দিলাম এখানে থেকে দূরে, বাট যেখানেই নিব ওখানেই তো সমস্যা, কেউই তো এই হাই রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন তাদের ওখানে চাবে না। তো তাহলে ওই এরিয়াটাকে আমাদের পুরোপুরি অ্যাবান্ডন করে ফেলতে হবে। বুঝতে পারছো? তো এমন টাইপের
কাজগুলি আর এমন টাইপের প্রবলেমগুলি ক্রিয়েট হয় ফর নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টস। যেটা কত, এটা কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 25 কোশ্চেন নাম্বার 4। এই যে এখানের মধ্যে কাজটা কি দেখো, ওকে এই যে এখানে পয়েন্টগুলো এরকম যে নেচারের বা লাইফের ডেঞ্জার, হাই অ্যাক্টিভিটি, লং হাফ লাইফ, কনসিকুয়েন্সেস কি, ডিফিকাল্টিজ ফর ওয়ার্কার্স টু অ্যাক্সেস দ্য এরিয়া, অর প্রোটেক্টিভ ক্লোদিং নিয়ে যাইতে হবে আর বেশিক্ষণ ওখানে থাকতে পারবে না বিকজ হাই ডোজ অফ রেডিয়েশনে এক্সপোজ থাকবে এমন টাইপের। দেন স্পেশাল হ্যান্ডলিং এইসবের জিনিস যে ওগুলাকে রিমুভ করার জন্য এইসবের। দেন হ্যাজার্ডাস জোন অর আমাদের ওই এরিয়া পুরোপুরি অ্যাবান্ডন করে ফেলতে হবে। আইডিয়া অফ রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল মিক্সিং উইথ লোকাল এনভায়রনমেন্ট লাইক সয়েল, প্ল্যান্টস, ওয়াটার, এয়ার, তো এইসবের মধ্যেও প্রবলেম হবে। এইটা ওকে। সো 549 এর পরে 560। 560 এটা এটাই রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। এটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের সোলার সিস্টেমের মতো আমাদের সেন্ট্রাল যে একটা নিউক্লিয়াস আছে, and এই নিউক্লিয়াসের অ্যাবাউটে যে ইলেকট্রন গুলা অরবিট করে, ওই সেন্ট্রাল নিউক্লিয়াসটাই আমরা রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট থেকে পেয়েছি, বুঝছো? সো এটা আমাদের সিলেবাসে নাই, এখন নতুন সিলেবাস থেকে এটা বাদ দিয়ে দিয়েছে। ওকে, সো 560 এটা বাদ। এরপরে 741। ওকে 741 এটা তো ক্যালকুলেশন। স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এটা তোমার কি চাইলো? The mass of stearic acid used in the investigation is 0.45 kg. Okay, তো mass আমরা জানি। The stearic acid gains এত joule of energy when it is heated to its melting point. তো তাহলে মেল্টিং পয়েন্ট পর্যন্ত হিট করতে এত এনার্জি দিতে হয় স্টিয়ারিক অ্যাসিডকে। তো এখন বললো ক্যালকুলেট দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ স্টিয়ারিক অ্যাসিড, ইউ শুড ইউজ ডেটা ফ্রম দ্য গ্রাফ ইন ইয়োর ক্যালকুলেশন। সো তাহলে দেখো ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল? The initial temperature was this, right? Initial temperature ছিল 20 and এইটা বেড়ে ফাইনালি মেল্টিং টেম্পারেচার পর্যন্ত গিয়েছে নাকি? দাঁড়াও 1 মিনিট, কোয়েশ্চেনটা দেখে নেই একবার। Stearic acid is solid at room temperature and melts at a temperature of 69. হ্যাঁ ঠিক আছে তাহলে। সো তাহলে ইনিশিয়াল টেম্পারেচার ছিল 20, রুম টেম্পারেচার ছিল, দেন তাকে হিট করা শুরু করলাম, তার টেম্পারেচার বাড়া শুরু করলো, দেন তার ফাইনাল টেম্পারেচার হয়েছে 69। সো তাহলে হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন টেম্পারেচার? যে আমাদের এনার্জি ইজ ইকুয়াল টু এম সি ডেল্টা টি অর ডেল্টা থেটা না? সো এখন টেম্পারেচারের চেঞ্জটা কত? ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার, সো 69 মাইনাস 20 দ্যাট ইজ 49 হওয়ার কথা। এটা কিসের? স্পেসিফিক হিট ক্যাপাসিটি, কোয়েশ্চেন নাম্বার 8। সো স্পেসিফিক হিট ক্যাপাসিটি কোয়েশ্চেন নাম্বার 8। আচ্ছা এটা কোন ইয়ারের একটু দেখো তো মুবাশিরা? স্পেসিফিক হিট ক্যাপাসিটি কোয়েশ্চেন নাম্বার 8টা এটা কোন ইয়ারের থেকে এসেছে? ওকে স্যার মে 19। Sir, May 19 paper 2R. ওকে মে 19 পেপার 2R। সো তাহলে এখানের জন্য ফার্স্টে
এই যে মিসিং এই ফোল্ডারের মধ্যে, আচ্ছা মে 19 আর পেপার, তাই তো? আর পেপার, পেপার 2 কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার 5। এই যে চেঞ্জ ইন টেম্পারেচার 49, বুঝছো? তো তাহলে কোনো সমস্যা নাই, তাই তো? ওকে, আচ্ছা 541 এর বি, মাহফুজ এটা কখন বলছিলা? দাঁড়াও, 541 এর বি নাম্বার কোনটা? আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে বেসিক্যালি কি হয়েছে, অনেকজন মানুষ ভয় পায় যে অনেকজন মানুষ যখন নাকি দেখে যে এই ফ্রুটটাকে ইরেডিয়েট করা হয়েছে, তখন তারা ভাবে যে তার মধ্যে মনে হয় রেডিয়েশন আছে, কিন্তু আসলে তো খাবারটা তো রেডিও অ্যাক্টিভ না, বুঝছো মাহফুজ? এখানে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, খাবারটাকে ইরেডিয়েশন করা হয়েছে বলতে গামা রেডিয়েশন দিয়ে খাবারের যেই সব কি ছিল, খাবারের মধ্যে যেই সব জার্মস গুলা ছিল বা যেসব ব্যাকটেরিয়া গুলি, যে খাবারগুলি পচে যাওয়ার জন্য যা যে যে ব্যাকটেরিয়া গুলি রেসপন্সিবল থাকে, ওই ব্যাকটেরিয়া গুলিকে মেরে ফেলা হয়েছে। ওকে, বাট ইট ডিড নট মেস আপ দ্য ভিটামিনস অর এনি মিনারেলস দ্যাট ইজ ইনসাইড দ্য ফুড। সো তাহলে খাবারটা এর জন্য খাইতে কোনো সমস্যা নেই, যে খাবারটা ইজ নট রেডিও অ্যাক্টিভ, খাবারটা সবকিছু ঠিক আছে, জাস্ট ইরেডিয়েট করা হয়েছে বলতে কি, ইরেডিয়েট করা হয়েছে বলতে তার মধ্যে যেসব ব্যাকটেরিয়া গুলি ছিল ওই সবগুলিকে মেরে ফেলা হয়েছে, বুঝতে পারছো? তো এর জন্য Yes, এই sir. খাবারটা খাইতে কোনো সমস্যা নাই। আর এটা তাও ওই মার্চ স্কিমের ওইটা মিলায় দেখবা, এটা কোন ইয়ারে? আর স্যার কন্টামিনেশন মানে জানি কি? এই যে কন্টামিনেটেড না, এই জিনিসটাই যে ইরেডিয়েশন এন্ড কন্টামিনেশন, এই দুটা জিনিসের মধ্যে ডিফারেন্স আমরা বলছিলাম। স্যার পেপার 19 এটা, মে 19। স্যার ওকে, ডিফারেন্স একটু লিখে দেন। সো কন্টামিনেশন এন্ড ইরেডিয়েশন, ইরেডিয়েট করা মানে কি, ইরেডিয়েট করা হলো আমরা একটা সার্টেন রেডিয়েশন দিয়ে কোন একটা জায়গাতে একটা সার্টেন রেডিয়েশন এমিট করছি, কিন্তু কি হয় নাই, ওই জিনিসটা কন্টামিনেট হয় নাই। কন্টামিনেট হয় নাই বলতে কি, ওই জিনিসটা পলিউট হয় নাই বেসিক্যালি, ঠিক আছে, পলিউশন হয় নাই। কন্টামিনেশনের ব্যাপারটা কি হয়, যে তুমি যদি কোন একটা পুকুরের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কি করো, পয়জন ঢেলে দাও, ওই পয়জনটা কি করবে, পুরা পুকুরটাকে কন্টামিনেট করে ফেলবে, বুঝছো? বা তুমি যদি কোন একটা পচা মাছ ছেড়ে দাও, ওই পচা মাছের থেকে কি করবে, পুরা পুকুরটা কন্টামিনেট হয়ে যাবে বেসিক্যালি। সে অল্প ট্রেস অ্যামাউন্ট অফ এরকম রেডিয়েশন বা ট্রেস অ্যামাউন্ট অফ এলিয়েন পার্টিকেল আমরা ইনপুট দিলাম, ওইটার জন্য পুরা এরিয়াটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সো এইটা হলো বেসিক্যালি কন্টামিনেশন। তো এই জিনিসটা মানুষ দুইজন কনফিউজ করে ফেলে, যে আমরা কন্টামিনেশন এন্ড ইরেডিয়েশনের ডিফারেন্সের জন্য তোমাদের লেকচার ভিডিওতে মনে হয় একটা অন্য চ্যানেলে একটা ভিডিও এমবেড করে দিছিলাম, সো ওখানের মধ্যে এই জিনিসটার এক্সপ্লেনেশনটা ছিল। দাঁড়াও আমরা, আচ্ছা এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, তোমরা নেক্সট টাই জয়েন করো, ওখানে দেখাচ্ছি। ওকে, মুবাশিরা 741 745। ওকে, সো ওসাফ এখনো আসে নাই। ওকে, সো 745 শেষ হয়ে গেলে মুবাশিরা শেষ। ওকে, দেখি ওসাফ আসুক, দেন আমরা এই ভিডিওটা দেখবো নি, ঠিক আছে? তো আমরা 745 এ চলে যাই। ওকে, 745 এ কি প্রবলেম, এটা তো ক্লাসে আমরা ডিসকাস করছিলাম, ঠিক আছে, সমস্যা নেই। 745 এর বি,
মুবাশিরা, ওকে। তো এখন দেখো আমরা একদম লাস্ট লেকচার তো না, লাস্ট চ্যাপ্টারের লেকচারে, হ্যাঁ, যে চ্যাপ্টার 28 এর লেকচারের একদম শুরুতে আমি কোনো কিছু না লিখে কয়েকটা গল্প বলছিলাম, যে ওইটা স্টুডেন্ট বুকে শুরুতেই লেখা, ওই জিনিসটা বলতেছিলাম। কি বলতেছিলাম? যে তোমাকে অনেক আমি হাই পাওয়ারফুল একটা টেলিস্কোপ দিলাম, তুমি রাতের আকাশে তাকায় আছো, তুমি কিন্তু তাকায় যে টেলিস্কোপ দিয়ে কোন একটা স্টার বা কোন একটা গ্যালাক্সি অবজার্ভ করতেছো, ইউ ক্যান নেভার সে যে ওই গ্যালাক্সিটা কি স্টেশনারি আছে, ওই গ্যালাক্সিটা কি মুভ করতেছে, ওই গ্যালাক্সিটা মুভ করলে কি আমার কাছে আসতেছে নাকি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এইসব জিনিস আমরা কোনো কিছুর অ্যান্সার দিতে পারি না জাস্ট টেলিস্কোপ দিয়ে দেখে। সো এইসবের অ্যান্সার আমরা কিভাবে দেই? বাই স্টাডিং দ্য স্পেকট্রাম। তো এর জন্য তোমাদের কয়েকদিন পজ নিয়ে দেন আমি স্পেকট্রামের ভিডিওটা বানাইছিলাম, যে অ্যাবজর্পশন স্পেকট্রামের ব্যাপারটা বোঝানোর জন্য। কি জিনিস? প্রত্যেকটা এলিমেন্টের কি আছে, দে হ্যাভ ফিউ স্পেসিফিক ওয়েভলেন্থ যেটা তারা প্রেফার করে। ওকে, প্রত্যেকটা এলিমেন্টের কি আছে, কয়েকটা প্রেফার্ড ওয়েভলেন্থ আছে যেটা তারা কি করতে চায়, অ্যাবজর্ব করতে চায়, বা তাদেরকে ওই ওয়েভলেন্থ দিলে পরে তারা ওইটাকে অ্যাবজর্ব করতে পারে, এমন টাইপের ব্যাপার। ওকে, সো এখন হোয়াট হ্যাপেন্স, মনে করো আমরা যে এইখানে বসে থেকে আমরা তো কোনো একটা স্টারের সারফেসের কাছেও যাইতে পারি না, পারি? কোন একটা স্টারের কাছে গেলে তো ওখানে হিটেই আমরা মারা যাব। সো তাহলে হাউ ডু উই নো যে ওই স্টারটা তার কোরের মধ্যে হাইড্রোজেন ফিউজ করছে, নাকি হিলিয়াম ফিউজ করছে, নাকি কার্বন ফিউজ করছে, নাকি কি ফিউজ করছে, আমরা ওই স্টারের কাছে না যে কিভাবে বুঝি? বাই স্টাডিং দ্য স্পেকট্রাম। এভরিথিং অ্যাবাউট দ্য স্টার, এগুলার আমরা ইনফরমেশন গুলি কোথা থেকে পাই? বাই স্টাডিং দ্য স্পেকট্রাম অফ দ্য স্টার। সো এখন দেখো হোয়াট হ্যাপেন্স। একটা স্টার কি একটা ব্ল্যাক বডি না মুবাশিরা? ওকে, সো এখন দেখো দিস ইজ আ স্টার, যে কি করতেছে, যে তার কোরের মধ্যে হাইড্রোজেন ফিউজ করতেছে। ওকে, এখন সে তার কোরের মধ্যে হাইড্রোজেন ফিউজ করছে, দ্যাটস ভেরি গুড। সো এখন ফিউজ করে সে কি করবে? এনার্জি প্রডিউস করবে। ফিউশন করলে এনার্জি প্রডিউস করেন, ওই এনার্জিটা সে কি করে? রেডিয়েট করে ছাড়বে। সো এই এনার্জিটা রেডিয়েট হয়ে বের হবে। এখন বের হইতে সময় রিঅ্যাকশনটা তো হয় স্টারের কোরের মধ্যে, তাই না? সো রিঅ্যাকশনটা হয় স্টারের কোরের মধ্যে, এন্ড ওই রিঅ্যাকশনের পর যে এনার্জিটা রিলিজ করবে, অর যেই লাইটটা রিলিজ করবে, ওই লাইট কি সব রকমের ওয়েভলেন্থ থাকবে না ওই লাইটের? ইট উইল হ্যাভ এভরি পসিবল ওয়েভলেন্থ দ্যাট ইজ ইন এক্সিস্টেন্স। সো তাহলে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এন্ড রেড, তাই তো? এই স্পেকট্রামে যে একদম কোরে যে এনার্জিটা প্রডিউস করেছে, কোরের স্পেকট্রামে বা কোর থেকে যে স্পেকট্রামটা অ্যাকচুয়ালি আমাদের আসার কথা ছিল, সব কালার ওলা আমাদের স্পেকট্রাম পাওয়ার কথা ছিল, কোনো ওয়েভলেন্থই মিসিং থাকার কথা না। বিকজ একটা ব্ল্যাক বডি কি, সে সব রকমের ওয়েভলেন্থ এমিট এন্ড অ্যাবজর্ব করতে পারে। এখন হোয়াট হ্যাপেন্স, এই যে সে তার কোরের মধ্যে এনার্জিটা প্রডিউস করছে, এখন কোর থেকে এনার্জিটা বের হইতে হইতে কি করবে? তার সারাউন্ডিং এ কি আছে? হাইড্রোজেন আছে না? কোরে তো হাইড্রোজেন, দেন এনার্জিটা বের হইতে সময় বা ওয়েভটা বের হতে সময় সে হাইড্রোজেনের থ্রুতে বের হবে। এখন হাইড্রোজেন তো একটা এলিমেন্ট, তো সে কি করে? সে স্পেসিফিক কয়টা ওয়েভলেন্থকে প্রেফার করে, যে আমার এই এই ওয়েভলেন্থ গুলি পাইলে আমি এগুলাকে অ্যাবজর্ব করে ফেলবো। সো তখন আমরা সানের স্পেকট্রামের মধ্যে বা যে কোনো এরকম স্টারের স্পেকট্রামের মধ্যে এমন কয়টা ব্ল্যাক লাইন পাই। সেই যে কয়টা ব্ল্যাক লাইন পাই, সো এখন এই ব্ল্যাক লাইন গুলাকে আমরা স্টাডি করি, যে আমরা মনে করে এরকম একটা স্পেকট্রাম পাইলাম। এখন আমরা ল্যাবে বা আমাদের স্টারের যে আমাদের সানের স্পেকট্রামের সাথে এরকম মিলায়ে আমরা তখন ওরকম বললাম কি, ল্যাবে ওরকম মিলায়ে দেখলাম যে এই স্পেকট্রামটা অ্যাকচুয়ালি কার সাথে মিলে যাচ্ছে মুবাশিরা? হাইড্রোজেনের সাথে। সো তাহলে এখন আমরা বুঝলাম কি, স্টারটার যেহেতু শুধু হাইড্রোজেনের স্পেকট্রামটাই মিসিং, বা হাইড্রোজেন যে যে ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করতে পারে এই ওয়েভলেন্থ গুলাই যেহেতু শুধু মিসিং, তো তার মানে স্টারটা কি করতেছে? স্টারটা তার কোরে হাইড্রোজেন ফিউজ করতেছে।
এইটা। এখন ইয়েস, ওই জিনিসটাই, ইয়েস ওইটাই ব্ল্যাক লাইনটা রিজন। তো এখন দেখো, এখন হাইড্রোজেন মনে করো ফিউজ করা শেষ, সব হাইড্রোজেন তো ফিউজ হয় না, বর্ডারে তো কিছু হাইড্রোজেন থেকে যায়, রাইট? এন্ড এখন সে তার করে কি করবে, হিলিয়াম ফিউজ করবে না বলো মুবাশিরা? ওকে, সো এখন সে তার করে হিলিয়াম ফিউজ করছে। সো এই হিলিয়ামের এই রেডিয়েশনে তো সব রকমের ওয়েভলেন্থ থাকার কথা, কিন্তু সে ফার্স্টে কি করবে, দ্য রেডিয়েশন উইল পাস থ্রু হিলিয়াম দেন থ্রু হাইড্রোজেন, এরপরে ওই রেডিয়েশনটা আর্থে আসবে। সো তাহলে হাইড্রোজেন যেগুলি অ্যাবজর্ব করতো ওই ব্ল্যাক লাইনগুলি তো আছেই, প্লাস হিলিয়ামের করেসপন্ডিং কতগুলি ব্ল্যাক লাইনও আমাদের নতুন ক্রিয়েট হলো। সো এখন আমরা দেখলাম কি, স্টারের স্পেকট্রামটা স্টাডি করে দেখলাম যে বোথ হাইড্রোজেন এন্ড হিলিয়াম এই দুইটার স্পেকট্রাম হলো আমাদের কাছে মিসিং। সো এখানে থেকে আমরা বুঝবো কি, স্টারটা তার কোরের মধ্যে হিলিয়াম ফিউজ করছে, তো এর জন্য হিলিয়ামের ভিতর দিয়ে পাস করতেছে, এন্ড বর্ডারে যে একদম পেরিফেরিতে তো হাইড্রোজেন থাকে, সো তাহলে হাইড্রোজেনের ভিতর দিয়ে পাস করতে সময় হাইড্রোজেনের ওয়েভলেন্থ গুলো মিসিং হয়ে গেছে। তো এইভাবে আমরা বুঝতে পারি যে স্টারটা কি করতেছে, তার কোরে হিলিয়াম ফিউজ করতেছে এরকম। এখন হিলিয়াম ফিউজ করা শেষে যে বড় স্টার গুলি তারা তো কার্বনকেও ফিউজ করতে পারে। সো এখন কোরে কার্বন, বর্ডারে একটা শেল অফ হিলিয়াম, আরো সাইডের বর্ডারে হাইড্রোজেন, তো হাইড্রোজেন হিলিয়াম কার্বন। তো এখন সে তার কোরে কার্বন ফিউজ করবে, আবার একই কথা, কার্বনের ভিতর দিয়ে যাবে, হিলিয়ামের ভিতর দিয়ে যাবে, হাইড্রোজেনের ভিতর দিয়ে যাবে, দেন আসবে আমাদের কাছে। তো তাহলে কার্বন অ্যাটমের আর কার্বন এলিমেন্টের করেসপন্ডিং কতগুলি ওয়েভলেন্থ এখানে আমাদের মিসিং থাকবে। সো এই যে আমরা স্পেকট্রামটা পেলাম, এই স্পেকট্রামের থেকে কি কি মিসিং, কার্বন যে যে ওয়েভলেন্থ অ্যাবজর্ব করতে পারে তারা মিসিং, হিলিয়াম যে যে ওয়েভলেন্থ অ্যাবজর্ব করতে পারে তারা মিসিং, এন্ড হাইড্রোজেন যে যে ওয়েভলেন্থ অ্যাবজর্ব করতে পারে তারা মিসিং। সো তাহলে আমরা বুঝতেছি কি, স্টারটা তার কোরের মধ্যে কার্বন ফিউজ করতেছে। নাও আমরা ফার্স্টে এখন এটা বললাম যে কি আছে, এই এই জিনিসগুলা প্রেজেন্ট, কে কে, কার্বন, হাইড্রোজেন এন্ড হিলিয়াম। সো এখন এগুলার জন্য আমাদের লজিক দিতে হবে, তারা কোথা থেকে আসলো। হাইড্রোজেন যে ইউনিভার্সে আমাদের পুরাটাই কি বলতে গেলে, ইউনিভার্সের সব হাইড্রোজেন কখন ক্রিয়েট হয়েছে, ডিউরিং বিগ ব্যাং। সো তাহলে দ্য হাইড্রোজেন ওয়াজ ক্রিয়েটেড ডিউরিং বিগ ব্যাং, তো একদম বিগ ব্যাং এর সময় সব হাইড্রোজেন ক্রিয়েট হয়েছে। এন্ড এই যে হিলিয়াম এন্ড কার্বন এদেরটাও যে মিসিং, সো এইটা আমরা কি রিজন দিব, এটা আমরা রিজন দিব যে হিলিয়াম এন্ড কার্বন কিভাবে প্রডিউস হয়েছে, বাই ফিউশন রিঅ্যাকশন ইন স্টার কোরস। সো তাহলে দ্য হিলিয়াম এন্ড কার্বন ওয়্যার ক্রিয়েটেড ইন স্টার কোরস, কিভাবে, বাই ফিউশন রিঅ্যাকশন। বুঝতে পারছো কোশ্চেনটা এন্ড অ্যান্সারটা? ওকে, সো এটা ছিল ডপলার ইফেক্ট এন্ড অ্যাস্ট্রোফিজিক্স, কোশ্চেন নাম্বার, বিশাল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ডপলার ইফেক্ট এন্ড অ্যাস্ট্রোফিজিক্স, কোশ্চেন নাম্বার 2B। এই যে স্টারস আর মোস্টলি মেড অফ হাইড্রোজেন, দেন হিলিয়াম কিভাবে ফর্ম করেছে, ফিউশন দিয়ে, কার্বন কিভাবে ফর্ম করেছে, ফিউশন দিয়ে, হাইড্রোজেন কখন তাহলে ফর্ম করলো, বিগ ব্যাং এর সময়। সো এই যে স্টারের মধ্যে এইসব জিনিসগুলা প্রেজেন্ট, এর জন্যই ওদের করেসপন্ডিং ওয়েভলেন্থ গুলা মিসিং, যে ওগুলিকে অ্যাবজর্ব করে রেখে দিয়েছে আর কি। ওকে, সো দ্যাট ওয়াজ পেজ 745। ওকে, তো এরপরে আরো তোমাদের কি কি প্রবলেম গুলি আছে বলো, ওগুলি আমরা একটা একটা করে সলভ করতে থাকি। অসাফের Sir, page 409, number 19A3. পেজ নাম্বার 409। ওকে, 19A3, the motor turns clockwise
when the direction of the current goes from positive to negative, so current যখন পজিটিভ থেকে যে পজিটিভ থেকে নেগেটিভে যায় এমন যায়, তো তখন এটা ক্লকওয়াইজ টার্ন করে। তো এখন হাউ টু মেক ইট, আচ্ছা এখন বলছে যে স্টেট হোয়াট হ্যাপেন্স টু দ্য মোটর when both the magnetic field and the current are reversed। এখন দুইটাই যদি উল্টায় দাও, ব্যাপারটা একটু দেখো, তোমার ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের এটা হলো একটা মজা। হ্যাঁ, এখানের মধ্যে খেয়াল করো, আমি তোমাকে একটা জিনিস দেখাই, তুমি নিজে তোমার অ্যান্সারটা পেয়ে যাবা। ওকে, সো ফার্স্টে হাউ টু শো দিস। ওকে, আমরা দেখি এটা। মনে করো this is your permanent magnet, this is your current carrying wire, কারেন্টটা এইদিকে যাচ্ছে। ওকে, এখন দেখো কারেন্টটা কোন দিকে আসতেছে, তোমার দিকে, তাই না? বলো অসাফ। Yes, sir. ওকে, কারেন্ট ইজ কামিং টুয়ার্ডস ইউ এন্ড ম্যাগনেটিক ফিল্ড ইজ ফ্রম লেফট টু রাইট। সো তাহলে ফোর্সের ডিরেকশনটা কোথায় হয়? Sir, upwards. আপওয়ার্ডস। থ্যাংক ইউ। সো ফোর্স হলো আপওয়ার্ডস। ওকে, এখন লেট মি শো ইউ টু থিংস। এখন আমি এমন করলাম, কারেন্ট ক্যারিং ওয়্যার, কারেন্টের ডিরেকশনটা সেম রেখে আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে উল্টাই দিলাম। এখন দেখো তো ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হয়? কারেন্ট ইজ কামিং টুয়ার্ডস ইউ, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ইজ গোয়িং ফ্রম রাইট টু লেফট। সো এখন তাহলে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে আসতেছে? Sir, downwards. ডাউনওয়ার্ডস আসে। ওকে, কিন্তু স্যার আমি এটা যে কয়েলের রেক্ট্যাঙ্গুলার কয়েল যেভাবে ওভাবে করার চেষ্টা করছিলাম, তো ওভাবে তো আর হয় না, লাইক প্লাস মাইনাস নর্থ সাউথ। প্লাস মাইনাস নর্থ সাউথ এখানের মধ্যে এটা না হওয়ার কোনো রিজন নাই। আমি এখানের মধ্যে তোমাকে এর জন্য এটা দেখাইতেছি যেন তুমি সাথে সাথে বুঝতে পারো। ওকে, ওকে স্যার, ওকে স্যার। তো এখন দেখো আহ এটা করি, কি করলাম, এখন ম্যাগনেটিক ফিল্ডটাকে সেম রাখলাম নর্থ টু সাউথ, জাস্ট কারেন্টের ডিরেকশনটাকে এখন উল্টায় দিব। কারেন্ট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ, সো কারেন্টটা অ্যাওয়ে ফ্রম ইউ। এখানে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে? স্যার ডাউনওয়ার্ডস। এক্সিলেন্ট। এখন দেখো এখানের মধ্যে আমরা কি কি করছি। ফার্স্টে যে ডায়াগ্রামটা ছিল এটার থেকে, যে ফার্স্টের যে ডায়াগ্রামটা ছিল এটার থেকে জাস্ট একটা চেঞ্জ করছি আর একটা ফিক্স রাখছি, তাই না? সেকেন্ডটার মধ্যে জাস্ট আমরা কি করছি, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ করছি। সো তাহলে ফোর্সের ডিরেকশনটা কি হয়ে গেছে? অপোজিট হয়ে গেছে, তাই তো? ইয়েস স্যার। দেন এই 3 নাম্বারের সময় একটা জিনিসই শুধু চেঞ্জ করছি ফার্স্ট স্টেটটার থেকে, কি? ম্যাগনেটিক Current, ফিল্ডের sir. ডিরেকশন সেম রেখে কারেন্টটাকে চেঞ্জ করেছি। নাও Yes, sir. সি হোয়াট হ্যাপেন্স ইফ আই চেঞ্জ বোথ। ঠিক আছে, দুইটাকে চেঞ্জ করলে অ্যাকচুয়ালি দুইজনের চেঞ্জ একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দেয়। সো ফাইনালি ডিরেকশনটা আগের মতনই থাকে। ওকে, এটাই হবে বেসিক্যালি আমাদের অ্যানসারটা, ওইটাই আমরা দেখব। স্যার লাইক কারেন্ট এদিকেই ফ্লো করবে কিন্তু নর্থ হয়ে যাবে সাউথ। তো তাহলে নর্থ সাউথও উল্টায় দিছি, কারেন্টও উল্টায় দিছি। সো এখন দেখো তো ফোর্সের ডিরেকশনটা কোথায় আসে? ডাউনওয়ার্ডস। এটার জন্য ডাউনওয়ার্ড হয়। দেখো তো সেকেন্ড ফিঙ্গার, হ্যাঁ, যে তোমার সেকেন্ড ফিঙ্গারটা স্যার আপওয়ার্ড হয়। আপওয়ার্ড আসে। হ্যাঁ, the second Yes, sir. finger is going from right to left and current is going away from you, so তাহলে থাম্বটা উপরে পয়েন্ট করে। সো তার মানে কি এখানে ফোর্স আপওয়ার্ডস। সো হোয়াট হ্যাপেন্স, তোমার ইনিশিয়াল যে কন্ডিশনটা আছে, হ্যাঁ,
ইনিশিয়াল যে কন্ডিশনটা আছে ওখানে থেকে যদি জাস্ট কারেন্ট অর জাস্ট ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করো, তো তখন ফোর্সের ডিরেকশনটা উল্টায় যাবে। কিন্তু তুমি যদি এট আ টাইম বোথ কারেন্ট এন্ড ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ করো, তো তখন কি থাকবে? দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স উইল রিমেইন আনচেঞ্জড, বিকজ দুইটা ডিরেকশনই তুমি উল্টায় দিছো, তো এর জন্য ফাইনালি দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স রিমেইন দ্য সেম। বুঝতে পারছো? তো এখানের জন্য আমাদের ওই লজিকটা ইউজ করতে হবে যে কারেন্ট যখন পজিটিভ টু নেগেটিভ যায় তখন ক্লকওয়াইজ যায়। এখন কি করলো? কারেন্টের ডিরেকশন উল্টায় দিল, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন উল্টায় দিল। এখানে আমাদের সবচেয়ে বড় হিন্ট হলো এটা কি, বোথ দ্য ম্যাগনেটিক ফিল্ড এন্ড দ্য কারেন্ট আর রিভার্সড। সো এখন দোনোটাকে যদি উল্টায় দেওয়া হয়, সো তাহলে দ্য ফোর্স রিমেইনস দ্য সেম। ওকে, ইয়েস স্যার, বুঝছি আমি। ওকে, লাইক আমার স্যার যে হ্যাঁ, কোনো একটা, আমি যদি লেফট হ্যান্ড রুল দিয়ে করতে চাই, যে কোনো একটা জিনিস ধরে নিতে হবে, লাইক মানে বুঝি নাই। লাইক অনলি নেগেটিভটাকে ধরে নিতে হবে, লাইক কারেন্ট আসতেছে অথবা যাচ্ছে। নেগেটিভটাকে ধরতে হবে বলতে ওরকম বুঝতেছি লাইক না। স্যার এটা তো বুঝছি আমি, এভাবে তো অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। মানে ডিরেক্টলি যদি আমি এই ডায়াগ্রামটা দেখে করি, হ্যাঁ হ্যাঁ, ডিরেক্টলি দেন আমি ডায়াগ্রাম দেখে করতে গেলে তো তাহলে তোমার এরকম যে তোমার নেগেটিভ আসতেছে, এই ডায়াগ্রাম দেখে করতে গেলে তোমার এমন করা লাগবে। কি করা লাগবে দেখো, এই ডায়াগ্রাম দেখে করতে গেলে কাজটা এমন, লেটস সি। তোমার ম্যাগনেটিক ফিল্ড তো নর্থ টু সাউথ, কারেন্ট হলো পজিটিভ টু নেগেটিভ। তো তাহলে কারেন্ট তোমার কি করে, এই যে তোমার কয়েল, তো এখন এই কারেন্ট যায়, এই কারেন্ট আসে। তো তাহলে এটা তো উল্টা হয়। স্যার এটাই আমার কনফিউশন ছিল, লাইক উল্টা হচ্ছে। আচ্ছা, তো এখন এইখানের মধ্যে অ্যাকচুয়ালি তারা তোমার এই জিনিসটা প্রথমে টেস্ট করতে বলে যে এটা তোমার অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে এরকম লেখা নাই, কিন্তু অন্য একটা জায়গায় এটা তাহলে এরকম নোট ডাউন করে রাখলে বেটার, যে যখন নাকি তোমার এট আ টাইম দুইটাই চেঞ্জ করবে ওয়ান মার্কের জন্য, হ্যাঁ, ওয়ান মার্কের জন্য তোমার অ্যাকচুয়ালি এত নিজের অনেকগুলি কাজ যেন করা না লাগে, যে ডিরেক্ট ওয়ান ওয়ার্ডে অর ইজি ডিরেক্ট ওয়েতে যেন অ্যান্সার দিতে পারো এমন টাইপের কোয়েশ্চেন। সো ওইটার জন্য তোমার কি করা লাগবে, তোমার অ্যাকচুয়ালি ওটা বোঝা লাগবে যে এট আ টাইম যদি দোনোটা চেঞ্জ করা হয় তো তাহলে ফোর্সের ডিরেকশনটা সেম থাকে। বুঝছো? ইয়েস স্যার, বুঝছি। ওকে, এরপরে মাহফুজ, মোনাজা, তোমাদের প্রবলেম গুলো কি কি ছিল? আর স্যার আর নেই। তোমার আর নেই? ওকে, মাহফুজের স্যার এখন নেই, পরে আসবে। পরে কেন? এখানে তো আজকে তো সবগুলি শেষ করার কথা বলছিলাম মাহফুজ। ইয়েস স্যার, করছি, হয়ে যাবে। ওকে, আর অসাফের? 16 এর না সাবমিট করতে হবে স্যার? হ্যাঁ, তো অসাফের এরপরে কোনটা কোনটা প্রবলেম? আমার আছে স্যার প্রবলেম। স্যার পেজ 412 20A। ওকে, তো এখন দেখো তোমার ডায়াগ্রাম দেখে কি বুঝতেছো বলো তো? নর্থ পোল গুলা আমাদের রেইলের, মেটাল রেইলের উপরে নাকি নিচে বলো তো? নর্থ পোল স্যার গুলা নিচে নিচে। নিচে। সো তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে আসতেছে? নর্থ থেকে সাউথে আসবে না? সো তার মানে দ্য ম্যাগনেটিক ফিল্ড উইল বি কামিং আউট অফ দ্য আপওয়ার্ড। স্ক্রিন, তাই না? ইয়েস স্যার, আউট অফ ওকে, দ্য সো স্ক্রিন। দ্য ইয়েস স্যার। ম্যাগনেটিক ফিল্ড উইল বি কামিং আউট অফ দ্য স্ক্রিন। দ্যাটস ভেরি গুড। এখন দেখো, দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ, সো হোয়াট উইল হ্যাপেন, এই কারেন্ট এসে এইখানে আসবে, দেন এই দিকে যাবে কারেন্ট, নাকি? ইয়েস স্যার। ওকে, সো তাহলে তুমি মেটাল রডের এই পার্টটুকু দেখো, এখানে কি হচ্ছে?
the current is going away from you and the magnetic field is coming out of the screen, that is upwards. Yes, sir. So তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করলে থাম্বটা কোন দিকে পয়েন্ট করে? Sir, downward. ডাউনওয়ার্ড না হয়, ডাউনওয়ার্ড হয় না, এটা অ্যাকচুয়ালি হয় টুয়ার্ডস রাইট হওয়ার কথা। লেটস সি, এখানের মধ্যে দেখো, দাঁড়াও তোমাদেরকে আমি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের এটা এরকম দেখায় নেই, 1 মিনিট। ওকে, সো এখন ক্যামেরার এখানের মধ্যে দেখো, ফার্স্ট অফ অল তোমার ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলে তো এরকম ওয়েতে ধরতে হবে, তাই তো? সো এখন এখানের মধ্যে কাজটা কি, তোমার ম্যাগনেটিক ফিল্ডটা আউট অফ দ্য স্ক্রিন, দ্যাট ইজ আপওয়ার্ড, বাইরের দিকে আসবে। সো সেকেন্ড ফিঙ্গারটা, যে ইন্ডেক্স ফিঙ্গারটা, যে ফার্স্ট ফিঙ্গার বেসিক্যালি, সরি, ফার্স্ট ফিঙ্গারটা আউট অফ দ্য স্ক্রিন, উপরে। এন্ড Yes, sir. তোমার কারেন্টের ডিরেকশনটা কি, পজিটিভ টু নেগেটিভ। সো কারেন্ট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ, তো কারেন্ট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ এন্ড ম্যাগনেটিক ফিল্ড ইজ কামিং আউট অফ দ্য স্ক্রিন, যে উপরে। সো তাহলে থাম্বের ডিরেকশনটা কোন দিকে যায়? Sir, right. the thumb is towards right, so তাহলে এইটা। Yes, sir. সো তাহলে আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি, the thumb is pointing towards the right, so তার মানে the metal rod will roll in which direction? metal rollটা গড়ায় গড়ায়, or the metal roll Towards right. rod will experience a force towards right, so তখন রাইট এর দিকে যাবে আর কি, বুঝতে পারছো? Yes, sir. এটাই হলো sir কাজ, যে explain what করতে হবে happens to নাকি? metal rod AB। এই জিনিসটা এক্সপ্লেন করতে হবে। হুম, Yes, sir. Okay, sir. Thank you, sir. এরপরে বি তো প্রবলেম আছে, ডায়াগ্রামটা কি আঁকবো আসলে? You may draw a diagram too if it helps your answer. এই যে অল্টারনেটিং কারেন্ট, এখানের মধ্যে কি বলছে, a coil is wrapped around a paper tube attached to the loudspeaker cone. When there is an alternating current in the coil, the cone moves. Draw, কি বলে, describe how alternating current generates a sound wave. You may draw a diagram to help your answer. So তাহলে alternating current ফার্স্টে কি হয় দেখো, alternating কারেন্টের ফার্স্টে ডায়াগ্রামটা আঁকবা। অল্টারনেটিং কারেন্ট এরকম ওয়েভের মতো না, যে অল্টারনেটিং কারেন্ট আর অল্টারনেটিং ভোল্টেজ একবার পজিটিভ একবার নেগেটিভ, তাই তো? সো এখন হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, দেখো তোমার কারেন্টের ডিরেকশন একবার যখন পজিটিভ ডিরেকশনে আসে, কারেন্টটা যখন পজিটিভ ডিরেকশনে, সো তখন এখানে যে পেপার কোনটা থাকবে, তো এখন পেপার কোনটাকে কি করবে, দ্য পেপার কোন উইল বি হিট, মনে করো টুয়ার্ডস লেফট। ধরলাম একটা, যে কারেন্টের ডিরেকশন যখন এই দিকে যাচ্ছে, তো কারেন্টের ডিরেকশন অন্য একটা কালার দিয়ে আঁকি, রেড। কারেন্টের ডিরেকশন যখন এই দিকে যাচ্ছে, সো তখন কি, কারেন্ট যখন এই দিকে, তখন মনে করো ফোর্স ইজ টুয়ার্ডস লেফট, সো তাহলে লেফটের দিকে ধাক্কা খাবে। এন্ড যখন নাকি কারেন্টের ডিরেকশনটা অপোজিট হবে, এই যে কারেন্টটার ডিরেকশন চেঞ্জ করে না বারবার, অল্টারনেটিং কারেন্ট, সো তাহলে Sir. কারেন্ট যখন ডিরেকশনটা চেঞ্জ করবে, সো তখন কি হবে, ফোর্সের ডিরেকশনটা উল্টায় যাবে। ম্যাগনেটিক ফিল্ডটাকে কনস্ট্যান্ট রেখেছি, শুধু কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ করতেছি, সো তাহলে তো Yes, ফোর্সের sir. ডিরেকশন চেঞ্জ হবে নাকি? তো তাহলে কি Yes, হবে, sir. Change হবে। এই পেপার কোনটাকে, যে লাউড স্পিকার কোনটাকে কি করবে, লাউড স্পিকার কোনটাকে একবার টুয়ার্ডস লেফট, এন্ড যখন ফোর্স দিবে না তখন আবার এটা রাইটে আসবে, একবার যাবে লেফটে একবার যাবে রাইটে। সো হোয়াট উইল হ্যাপেন, টু এন্ড ফ্রো, এয়ার এর মধ্যে, যে এটা সামনে তো এয়ার আছে, সো এয়ার এর মধ্যে একটা টু এন্ড ফ্রো মোশন ক্রিয়েট করতেছে। সো সাউন্ড ওয়েভ অ্যাকচুয়ালি কিভাবে মুভ করে, বাই মেকিং কম্প্রেশনস এন্ড রেয়ারফ্যাকশনস ইন এয়ার, তাই না? সো তাহলে এখানের মধ্যে এয়ার এর মধ্যে একটা টু এন্ড ফ্রো মোশন ক্রিয়েট করবে, যার জন্য হোয়াট উইল হ্যাপেন, ইট উইল ক্রিয়েট আ সাউন্ড ওয়েভ, যে এরকম ভাইব্রেশন ক্রিয়েট করবে এয়ার এর মধ্যে, দ্যাট উইল ক্রিয়েট দ্য সাউন্ড ওয়েভ। বুঝতে পারছো? Yes, sir. বুঝছি। তো এই জিনিসটা ওকে। এরপরে মানে স্যার একবার কারেন্ট একদিকে যাবে আরেকবার কারেন্ট অন্যদিকে যাবে, হ্যাঁ হ্যাঁ, আর সো কারেন্টের আপনার ডিরেকশন চেঞ্জ ম্যাগনেটিক হলে ফোর্সের ডিরেকশন পার্মানেন্ট চেঞ্জ হবে, ম্যাগনেটটা কনস্ট্যান্ট। এইটাই। বুঝছি।
ওকে, সো এরপর স্যার এরপর 445 স্যার এই ভিডিওটা একটু দিয়ে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব। ওকে 445 এ এখানে কি হয়েছে? আচ্ছা এটা ওর আগের ওরাও প্রবলেম দেখাইছিল, Yes, sir. দেখি। সো এখন এটা রিলায়েবিলিটি কিভাবে বাড়াইতে পারো? সো এখন আমাদের ফিজিক্সে রিলায়েবিলিটি অফ এন ইনভেস্টিগেশন অর এন এক্সপেরিমেন্ট কিভাবে বাড়ানো যায়? স্যার বাই রিপিট ডুইং করে রিপিট, এটাই। ঠিক আছে, স্যার এটা এক্সপেরিমেন্টটা answer রিপিট হবে করব। হ্যাঁ এটাই। লাইক স্যার মাঝে মাঝে রিপিট লিখলে স্যার মার্কস কিমে দেখি যে রিপিট নাই। ওইটা তোমার ডিপেন্ড করে যে তোমার এক্সপেরিমেন্টটা কেমন, কিন্তু মোস্ট অফ দা টাইম যে এখানে 1 মার্ক দেওয়া তো এখন এখানের মধ্যে কাজটা কি, সে কি করতেছে দেখো। সে প্রাইমারি কয়েলে এরকম একটা কনস্ট্যান্ট একটা ভোল্টেজ দিয়ে, হ্যাঁ প্রাইমারি কয়েলে এরকম কনস্ট্যান্ট একটা ভোল্টেজ দিয়ে এরকম 1200 টার্ন দিল। সেকেন্ডারি কয়েলের 100টা টার্ন দিল, দেন 200টা টার্ন দিল, দেন আবার এরকম চেঞ্জ করবে যে সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস চেঞ্জ করে করে সে দেখতেছে যে ভোল্টেজ কিভাবে চেঞ্জ হয়। সো এখন বলতেছে যে the student repeats his method using different number of turns in the secondary coil. তো এখন সেকেন্ডারি কয়েলে সে কি করতেছে, সেকেন্ডারি কয়েলে সে নাম্বার অফ টার্ন চেঞ্জ করতেছে, কিন্তু সে একটা কথা এখানে মিস করে গেছে যে 100 টার্নের জন্য সে একবার রিডিং নিছে না, 100 টার্নের জন্যই সে কি করতে হবে, দ্য এক্সপেরিমেন্ট মাস্ট বি রিপিটেড 2 or 3 টাইমস, দেন ওখানের জন্য সে একটা এভারেজ রিডিং নিবে, এমন টাইপের। এটা কোন ইয়ারের কোশ্চেন? এটা চ্যাপ্টার 21 কোশ্চেন নাম্বার 33। দেখো তো এটা কোন ইয়ার, 2019 এর জ্যান নাকি মে, কোন? স্যার May 19 পেপার 2R question 6 ওকে, সো মে 19 পেপার 2 আর question number 6। কোশ্চেন নাম্বার 6 এর B1 না, আইডিয়া অফ টেকিং রিপিটস, বুঝছো? যে কিভাবে সে তার এক্সপেরিমেন্টের রিলায়েবিলিটি বাড়াবে বাই টেকিং রিপিট রিডিংস। তো অ্যানোমালি যদি কোনো অ্যারাইজ করে ওগুলাকে সে কি করতে পারবে, রিমুভ করতে পারবে বা ইগনোর করতে পারবে, বুঝছো? Yes sir. Question number 3 টা suggest how the student could improve the precision of his voltage measurement. এটা প্রিসিশনটা এখন এই যে একটু আগে কিন্তু আমরা প্রিসিশন নিয়ে অনেক বড় একটা ডিসকাশন করে আসছিলাম, ওই যে সেনসিটিভ ভোল্টমিটার। Yes sir. এই যে এখানের মধ্যে দেখো মুবাশিরা এই জিনিসটাই যে রিপিটের এই ব্যাপারটা এ লেভেলস এর যে এক্সপেরিমেন্টাল কোশ্চেন যেগুলো আসে ইউনিট 3 এন্ড 6 ওখানে গেলে খুবই আরো ভালো মতো বুঝবা। দেখো কাজটা কি, এই যে সে মনে করো এই যে এক্সপেরিমেন্টটা করলো, কি করলো, সেকেন্ডারি কয়েলে 100 টার্নস নিয়েছে, ওকে। সে একবার রিডিং পেলো 1.3, সে একবারেই যদি 1.3টা জাস্ট লিখে ফেলে তাহলে কিন্তু এটা খুবই বাজে একটা প্র্যাকটিস। হোয়াট অ্যাকচুয়ালি নিড টু বি ডান, সেই 100 টার্নের জন্য 3বার রিপিট রিডিং নিবে, এই তিনটার এভারেজ করে দেন বসাবে। 200 টার্নের জন্য সে একবারই পেয়েছে 2.5, সে একবারে 2.5 বসায় দিছে। এইটা না করে তার কি করা উচিত, 200 টার্নস এর জন্য 3বার করে রিপিট নিবে, দেন এভারেজ করবে। বুঝতে পারছো? সো সে এই অ্যানসার এভারেজ নিতে হবে। ওইটাই যে রিপিট করে এভারেজ করতে হবে এই জিনিসটা, বুঝতে পারছো মুবাশিরা? তো সে রিপিটের কথা কি বলছে, সে বলছে she will repeat the same procedure, ওকে। সে প্রসিডিওরটা রিপিট করবে, মানে কি, সে সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্ন চেঞ্জ করবে এন্ড ভোল্টমিটারের রিডিং নিবে, দেন সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস আবার চেঞ্জ করবে, দেন অন্য আরেকটা ভোল্টেজের রিডিং নিল, এমন টাইপের।
সে ওই রিপিটের কথা বলেছে, নট যে সে সেম নাম্বার অফ টার্নের জন্য বারবার রিপিট করছে। বুঝতে পারছো? ওকে, সো এখন অসাফের যে কোয়েশ্চেনটা, যে আমরা সেনসিটিভিটির কথাটা বলতেছিলাম, দেখো এই যে তোমার 1.3, 2.5, 5.0, 6.3 এইসব যে ভোল্টেজের ভ্যালুগুলি দেওয়া, হ্যাঁ, এগুলি কি জাস্ট 1 ডেসিমাল প্লেস পর্যন্ত তারা রিডিং নিতে পারে, তাই তো? সো এখন এই জিনিসটা কে বলবা? এই জিনিসটা রাফাত বলো। মনে করো তোমার অ্যাকচুয়ালি ভোল্টেজের ভ্যালু হলো 5.1 ভোল্ট, এটা রিডিংটা, দাঁড়াও 5.1 না, সরি, তোমার অ্যাকচুয়ালি মনে করো ভোল্টেজের রিডিংটা হলো 5.03 ভোল্ট, কিন্তু এটা রিডিংটা কত দেখাবে বলো তো আমাদের এই ভোল্ট মিটারের মধ্যে? 5. 5.0 5.0 দেখাবে। দেন মনে করো তোমার অ্যাকচুয়াল ভোল্টেজের রিডিং হলো 6.27, এটাকে দেখাবে কত? 6.3। অ্যাকচুয়াল ভোল্টেজের রিডিং হলো 6.32, এটাকেও কত দেখাবে? 6.3। কিন্তু অ্যাকচুয়ালি এই দুটা ভোল্টেজের মধ্যে ডিফারেন্স কত আছে? 0.05 ভোল্টের মধ্যে ডিফারেন্স না? কিন্তু দোনোটাকে কি দেখাবে? সে সেম রিডিং দেখাবে। সো তাহলে ইন অর্ডার টু ইমপ্রুভ দিস, হ্যাঁ, ইন অর্ডার টু ইমপ্রুভ দিস, আমাদের কি করতে হবে? ভোল্টেজের মেজারমেন্টের প্রিসিশন বাড়াইতে বলছে। সো তাহলে এটার জন্য কি লাগবে? এমন একটা ভোল্ট মিটার লাগবে যে আরো বেশি ডেসিমাল প্লেস পর্যন্ত রিডিং নিতে পারে। তো যেই ভোল্ট মিটার আরো বেশি ডেসিমাল প্লেস পর্যন্ত রিডিং নিতে পারে, তার সেন্সিটিভিটি কি কারেন্টলি যা ইউজ করতেছে এর থেকে বেশি নাকি কম? বেশি। সো তাহলে we will use what? We will have to use a more sensitive voltmeter to increase the precision. Okay? সো তাহলে এই জিনিসটা আমরা বলবো যে how to improve the precision, we will have to use a more sensitive voltmeter. ঠিক আছে? স্যার এরকম টাইপের একটা পেজ 634 এ কোয়েশ্চেন আছে আর একটা, লাইক বলছে স্টেট দ্য প্রিসিশন অফ এন্ড ইউজ রিডিং। সো এটা এই যে 634 কোনটা? এই যে স্টেট দ্য প্রিসিশন। এই যে দেখো অ্যান্ড্রুর রিডিং গুলা 1 ডেসিমাল প্লেস পর্যন্ত সে নিতে পারতেছে না, কি বলে সেকেন্ড ডেসিমাল প্লেস পর্যন্ত সে রিডিং নিতে পারতেছে না, দেখো তো। তো তাহলে তার প্রিসিশনটা কত? 0.01। 0.01। যে সেকেন্ড ডেসিমাল প্লেসে 0.01 সেকেন্ডের চেঞ্জ গুলাকেও সে কি করতে পারে? ডিটেক্ট করতে পারে। কিন্তু এই যে এইটার জন্য দেখো তুমি খেয়াল করো, সেম রিডিং গুলা মনে করো 0.04, এটা কেফের স্টপ ওয়াচে কত দেখাবে? 0.4 দেখাবে, তাই না? এই যে 0.44 এটাকেও 0.4 দেখাবে, 0.43 এটাকেও কত দেখাবে? 0.4 দেখাবে, রাইট? यस স্যার। আর এই দুইটা রিডিং 0.46 আর 0.48, এই দুটাকে কত দেখাবে? 0.5 রিডিং দেখাবে। সো তাহলে কি অ্যাকচুয়ালি রিডিং গুলোর মধ্যে এত এত ডিফারেন্স আছে সেকেন্ড ডেসিমাল প্লেসে, কিন্তু তোমার যদি স্টপ ওয়াচটা প্রিসাইজ এনাফ না হয় তো তাহলে সে কি করতে পারবে না? এটাকে ডিটেক্ট করতে পারবে না। বুঝতে পারছো? यस স্যার বুঝছি। এটা ছিল মেইন ব্যাপার। আর এখানে এই এই কথাটাই বলতেছিলাম, এই যে কেফে এই কালো ছেলেটা এখানের মধ্যে ঠিক অ্যান্সার দেয়। এই সাদাটা ছাগল সে কি বলে? সে বলে যে রিঅ্যাকশন টাইম বলে ক্যান্সেল আউট হয়ে যাবে, যে আমার দুইবার রিঅ্যাক্ট করা Yes, লাগছে, sir. তো এর জন্য আমার রিঅ্যাকশন টাইম ক্যান্সেল আউট করে দেয়। এত বুদ্ধি, কি যে অবস্থা। ওকে, সো তাহলে এটা গেল। এরপরে তোমার কি অ্যাস্ট্রোফিজিক্স আর রেডিও অ্যাক্টিভিটি করা হয় নাই? স্যার আমার, হ্যাঁ, স্যার আমার রেডিও অ্যাক্টিভিটি শেষ। অ্যাস্ট্রোফিজিক্স স্যার অ্যাস্ট্রোফিজিক্স করা হয়নি স্যার। এটা তো তাড়াতাড়ি করতে হবে, তো সময় তো নাই। জি স্যার। স্যার আরেকটা
505 এ প্রবলেম আছে। 505 হুম এটা তো ক্লাসে করানো হয়েছে। স্যার তাহলে আমি ভিডিওটা দেখে নিব, না সমস্যা ঠিক নেই। আছে, আমি এরকম দিয়ে দিবনি, লিংক দিয়ে দিবনি, ঠিক আছে। ওকে স্যার। ওকে, এরপর কিন্তু স্যার এই 2 পেজেই সমস্যা, লাইক 505 506। হ্যাঁ, দোনোটাই করানো হয়েছে। ওকে স্যার। ওকে, এরপর আর কোনোটা আছে? রাফাত? রাফাত কি ঘুমায় গেছো? ওয়াসফ থেকে অনেকগুলি কভার হয়েছে। ওকে, সো যেগুলি কভার হয় না ওগুলি বলো। স্যার পেজ হ্যাঁ বলো। 534 এর 534, পেজ ওকে, 534। 534, হ্যাঁ এটাতে স্যার লাইক এখানে কি তিনটা, মানে এখানে ইয়েটা কোএফিসিয়েন্টটা কি দিব, বেটা পার্টিকেল? ফার্স্ট অফ অল তুমি আলফাটা বসো, আলফার সামনে তো কোনো কোএফিসিয়েন্ট নাই। নো স্যার, আলফাটা বসাইছি। দেন ওকে, এখন তুমি দেখো তোমার ম্যাথ নাম্বার মিলে গেছে, অ্যাটমিক স্যার। নাম্বার একটা ডিফারেন্স কি? ইয়েস লেফট স্যার। হ্যান্ড সাইডে হলো 82, রাইট হ্যান্ড সাইডে এখানে কত? 82 প্লাস 2, সো 84। ইয়েস স্যার। তো তাহলে এটা কি হইলো, মিললো? লেফট নো হ্যান্ড সাইড স্যার, রাইট হ্যান্ড সাইড। দুইটা বেশি, তো তাহলে এখানে কয়টা হবে বেটা পার্টিকেল? দুইটা। টু। সো তাহলে 2 ইন্টু আচ্ছা স্যার, -1 হয়ে 2 মাইনাস হয়ে যাবে, সো ইভেনচুয়ালি 82 মিলে যাবে। সো তাহলে বেটা পার্টিকেল দুইটা, বুঝছো? Sir, page 598D. 598, ওকে। Enceladus is a moon that orbits the planet Saturn, has a similar orbital period to Deimos, but its orbital speed is 10 times larger. How is it possible? Orbital period same, মানে সেম টাইম নেয়। আচ্ছা, নেক্সট মিটিং এ জয়েন করো, ওখানে বলতেছে এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে। ওয়ালাইকুম আসসালাম মোনায়েজা। ওকে, সো তাহলে এখানের মধ্যে কি দেখতেছিলাম আমরা, যে দুইটা মুন, একটা স্যাটার্নের অ্যাবাউট অরবিট করে, আর ডেইমসটা কি দেখে নেই ফার্স্ট কোয়েশ্চেনে। আচ্ছা, ডেইমস ইজ আ মুন যেটা প্ল্যানেট মার্সের অ্যাবাউট অরবিট করে। ওকে, সো মার্সের অ্যাবাউট অরবিট করে, যার রেডিয়াস অফ অরবিট হলো এত এন্ড টাইম পিরিয়ড হলো এত। ওকে, সো তার মানে 1.26 দিনে একটা কমপ্লিট রোটেশন শেষ করে, ঠিক আছে। আচ্ছা, এখন বললো যে স্যাটার্নের অ্যারাউন্ডে যে মুনটা অরবিট করে, একটা নাম হলো এই। সো এখন সে কি করতেছে, সে সেম অ্যামাউন্ট অফ টাইম নেয়, যে টাইম টেকেন হলো 1.26 সেকেন্ড, সরি সেকেন্ড তো না, ডেইজ। ওকে, যে 1.26 ডেইজে একটা কমপ্লিট অরবিট কভার করে, কিন্তু তার অরবিটাল স্পিড হলো 10 টাইমস এরও বেশি। ওকে, অ্যাবাউট 10 টাইমস লার্জার। সো এখন বললো যে হাউ ইজ ইট পসিবল, কিভাবে হতে পারে?
the radius of orbit is greater, যে v is equal to 2 pi r by t, right? মনে হয় যা? So time period constant. So velocity কখন বেশি হতে পারে? If the orbital radius is larger. তাই তো? Yes, ওইটাই যে সারকামফারেন্স বেশি। সো সারকামফারেন্স তো 2 পাই এর জন্য তার চেঞ্জ হবে না, চেঞ্জ তো হবে আর এর জন্য। তো এটার জন্য আমরা আরটাকে স্পেসিফিক্যালি একটু বলবো যে অরবিটাল রেডিয়াসটা বড়। সো তাহলে অরবিটাল রেডিয়াস বড় দেখে ইভেন দো ইট টেকস দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম, তার কি করা লাগতেছে, তাড়াতাড়ি কভার করা লাগতেছে, তাহলে যেন বড় একটা সারকামফারেন্সকে কম টাইমে কভার করতে পারে বা সেম টাইমে কভার করতে পারে। সেমন। ওকে ওকে, এরপরে অসাফ। স্যার পেজ 543 এর এটাও তো নাই মেবি। না এটাও নাই, বাদ। আচ্ছা স্যার। স্যার আমার স্যার ওই যে পেজ 635 এ প্রবলেম ছিল বলদ স্টুডেন্টদের কনক্লুশনে। 635 দেখি। লাইক স্যার 5 মার্কের কি লিখবো? আচ্ছা 5 মার্কের কি লিখবা দেখো। ওকে, সো এটা খুবই ভালো একটা কোশ্চেন। এটা তো তোমাদের অ্যাকচুয়ালি বুকলেট 1 এ ছিল আর কি, যে তোমাদের ওয়েবসাইট যে পিডিএফটা দিছিলাম না গুগল ক্লাসরুমে, ওখানের মধ্যে এই কোশ্চেন তো পাওয়ার কথা সাউন্ডে। সো আমরা স্যার দেখি। করি নাই। এই তো এটাই তো সমস্যা। বুকলেট শেষ করে ভাবছি করব স্যার। ওইটাই করতে তো হবে, আর না হলে তো यस স্যার। মকের মার্কস এরকম খারাপ আসবে। তো এখন দেখো ব্যাপারটা কি, তুমি কি জিনিস শিখছো এতদিন যে আমরা কোশ্চেন পেপার করছি, একদম ফার্স্ট ক্লাসে একটা কথা বলে দিছি, গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে থাকবে ফাইনাল অ্যান্সার তত সিগনিফিকেন্ট ফিগারে হবে, রাইট? यस স্যার। ওকে, সো গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে ফাইনাল অ্যান্সার তত সিগনিফিকেন্ট ফিগারে, দ্যাটস ভেরি গুড। নাও সি, দেখো অ্যান্ড্রু সে কত সিগনিফিকেন্ট ফিগারের রিডিং নিতে পারে টাইমের জন্য? স্যার 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 কত সিগনিফিকেন্ট ফিগারের নিতে পারে? 0। অ্যান্ড্রুর এটা কি 2 সিগনিফিকেন্ট 2 ফিগার। সিগনিফিকেন্ট ফিগারের রিডিং নিচ্ছে না টাইমের জন্য? সো তাহলে অ্যান্ড্রু ইজ টেকিং রিডিংস অফ টাইম ইন 2 সিগনিফিকেন্ট ফিগারস, এন্ড কেফে সে কালো দেখে তাকে কি করছে, তার টিচার খারাপ স্টপওয়াচ দিছে, যে লেস প্রিসাইজ একটা স্টপওয়াচ দিছে যেটা মাত্র কি করতে পারে, তাকে 1 ডেসিমাল প্লেস আর এখানের জন্য রিডিং গুলা কি সবগুলি গিভেন ইনফরমেশন গুলি কিসে 1 সিগনিফিকেন্ট ফিগারে না? ওকে, নাও দেখো ব্যাপারটা কি, তুমি এভারেজ গুলা করছো দেন টাইম গুলি বের করছো, এটা কত আসছে? স্যার 0.45 আর আরেকটা হচ্ছে 0.5। স্পিড গুলি এগুলা না? यस স্যার স্পিড ঠিক আছে। ওকে, এই কোশ্চেন এতবার করাইছে যে মুখস্থ হয়ে গেছে। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো যে অ্যান্ড্রু যে নাকি 2 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কারেক্ট অ্যান্সার দিতে পারে, সে 2 সিগনিফিকেন্ট ফিগারে তার এক্সপেরিমেন্টের পর ফাইনাল অ্যান্সার বের করলো কত, 330। আর यस স্যার। কেফে যে নাকি 1 সিগনিফিকেন্ট ফিগারে টাইমের রিডিং নিছে, সো তাহলে সে তো আর 1 সিগনিফিকেন্ট ফিগারের বেশি রিডিং দিতে পারবে না, তো তাহলে সে 1 সিগনিফিকেন্ট ফিগারেই তার অ্যান্সারটা দিয়েছে কত, 300। কিন্তু অ্যাকচুয়ালি সাউন্ডের স্পিড হলো এয়ারে 340। তো এখন দেখো অ্যান্ড্রু যে নাকি বেটার ইকুইপমেন্ট পেয়েছে 2 সিগনিফিকেন্ট ফিগারে, তার তো রিডিংটা অ্যাকচুয়ালি 340 হয়ে যাওয়া উচিত ছিল, তাই না? यस স্যার। কিন্তু সে অ্যাকচুয়ালি পাইছে কত, 330। অ্যান্ড্রুর আর্গুমেন্ট কি? অ্যান্ড্রুর আর্গুমেন্ট হলো এরকম, আমার অ্যান্সার হলো রিয়েল অ্যান্সারের কাছাকাছি, সো তার মানে আমার অ্যান্সারটা ভালো বা আমার এক্সপেরিমেন্টটা ঠিক আছে, সেটা বলতেছে না। এই যে অ্যান্ড্রু বলতেছে এরকম, মাই এক্সপেরিমেন্ট ওয়াজ অ্যাকিউরেট বিকজ মাই অ্যান্সার ওয়াজ ক্লোজেস্ট টু দ্য রিয়েল ভ্যালু হুইচ ইজ 341। এই যে রিয়েল ভ্যালু হলো 341। সো অ্যান্ড্রু এই লজিক দিতেছে, কিন্তু কাছাকাছি আসা মানেই তো এই না যে তারটা ঠিক, যে অ্যাকচুয়ালি যদি সে ভালো করতো সো তাহলে তার তো রিডিংটা আসার উচিত ছিল কত, 340 আসা উচিত ছিল, তাই না, 2 সিগনিফিকেন্ট ফিগারে। বাট সে পাইছে কত, 330। সো দ্যাট মিনস যে
ফার্স্টে আমরা এই পয়েন্টটা বলবো, কি পয়েন্ট বলবো? ক্লোজ টু অ্যাকিউরেট ভ্যালু ডাজ নট মিন দ্য ভ্যালু ইজ কারেক্ট। ওকে, ক্লোজ টু রিয়েল ভ্যালু আর কি, ক্লোজ টু রিয়েল ভ্যালু ডাজ নট মিন the value is accurate. So এখন এখানে তোমার কেফে কি বলতেছে? কেফে বলতেছে যে আমাকে যে ইকুইপমেন্ট দেওয়া হয়েছে ওইটা দিয়ে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে আমার অ্যান্সারটাই আসলে ঠিক আছে, এর থেকে ভালো অ্যান্সার পাওয়া পসিবল না। কেন? বিকজ 341 কে তুমি যদি ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করো কত হয়? 300 হয় না? অসাফ, আর আবার একটু বলবেন? 341 ভ্যালুটাকে যে 341, এটা তো 3 সিগনিফিকেন্ট ফিগারের একটা ভ্যালু, এটাকে Yes, ওয়ান sir. সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করলে কত লিখবা? Sir, 341 one significant figure তো 341 like না না, তোমার তো এখানে সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপার হলো এরকম যে প্রথমটা হলো ফার্স্ট সিগনিফিকেন্ট ফিগার, সেকেন্ড সিগনিফিকেন্ট ফিগার, থার্ড সিগনিফিকেন্ট ফিগার, এমন। oh yes sir, sir 300 লিখবো 300 300। সো yes sir. তাহলে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে যদি আমাদের অ্যাকচুয়াল সাউন্ডের স্পিডটাকে নেওয়া হয়, সো তাহলে ওটা কত হয়? কেফের এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে মিলে যাচ্ছে না? Yes sir. সো তার মানে অ্যাকচুয়ালি কে এক্সপেরিমেন্টটা ঠিক মতো করছে, বা যার যতটুকু লিমিটেশন কেফে। ছিল, কে ভালো মতো রিডিংটা বের করতে পারছে? কেফে, রাইট? Yes sir. তো তাহলে এইটার জন্য কেফে হলো কারেক্ট। দেন আমরা আরো কি কি বলবো? ফার্স্টে তো বললাম যে ক্লোজ টু রিয়েল ভ্যালুই যে কারেক্ট এমন কোনো কথা না। ওকে, কফি, আচ্ছা। এন্ড কেফেরটা কেন কারেক্ট? বিকজ এই যে কেফে বলতেছে যে মাই রেজাল্ট ইজ দ্য বেস্ট দ্যাট ইউ ক্যান গেট উইথ দিস মেথড, যে এই মেথড দিয়ে এর থেকে ভালো পাওয়া পসিবল না, কেফে যেটা বলতেছে। সো ওর লজিক এখানের মধ্যে ঠিক আছে। সো দেন Yes sir. অ্যান্ড্রু এই মদনটা কি বলতেছে? বলতেছে যে রিঅ্যাকশন টাইম ম্যাটার করে না। কেন? বিকজ আই হ্যাড টু রিঅ্যাক্ট টুয়াইস। সো তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেছে, বাট এটার তো কোনো সেন্স মেকই করে না, রিঅ্যাকশন টাইম তো ক্যান্সেলই হবে না কখনো। No. তোমার প্রতিবার রিঅ্যাক্ট করতে সময় সেপারেট রিঅ্যাকশন টাইমের ভ্যালু হইতে পারে, এক সময় বেশি এক সময় কম, সো কখনো এখানের মধ্যে ক্যান্সেল আউট হওয়ার মতো অবস্থা হবে না। ওকে, Yes sir. সো তাহলে এই লজিক কাজ করবে না। তো এইগুলা জিনিস নিয়ে আমরা বলবো। সো এটা আমাদের কি এক্সপেরিমেন্টালের কত নম্বর কোশ্চেন? এক্সপেরিমেন্টালের 5 নাম্বার। 5 number. সো এক্সপেরিমেন্টালের 5 নাম্বার, এটা কোনটার মধ্যে লেখা? দাঁড়াও দেখি। এই যে, সো ফার্স্ট অফ অল যে রিঅ্যাকশন টাইম ভ্যারি করতে পারে, বা রিঅ্যাকশন টাইম আমাদের রিডিং কে এফেক্ট করে, এন্ড রিঅ্যাকশন টাইম কি হয় না? ক্যান্সেল আউট হয় না। তো তাহলে রিঅ্যাকশন টাইমকে অ্যাকচুয়ালি কি করা উচিত? কনসিডারেশনে নেওয়া উচিত। সো তাহলে কেফে হলো রাইট রিঅ্যাকশন টাইমের ব্যাপারে। ওকে, Yes sir. ওকে, এন্ড রিঅ্যাকশন টাইম টিপিক্যালি অ্যাট লিস্ট 0.1। ওকে, এরকম হয় যে অন করতে 0.1 সেকেন্ড, অফ করতে 0.1 সেকেন্ড, এমন টাইপের ব্যাপার। দেন এখানের মধ্যে সো তাহলে টাইম শুড অনলি বি টু ওয়ান সিগনিফিকেন্ট ফিগার, সো ফাইনাল ভ্যালু শুড অলসো বি টু ওয়ান সিগনিফিকেন্ট ফিগার, সো কেফ এর ভ্যালুটা মোর অ্যাকিউরেট। তো এখন এখানের মধ্যে এটা কি, যে ক্লোজার টু অ্যাকসেপ্টেড ভ্যালু ডাজ নট মিন মোর অ্যাকিউরেট। সো এইসব টাইপের লজিক গুলো আমরা দিব। কি কি বলবো? আমরা বলবো যে রিঅ্যাকশন টাইম অ্যাকচুয়ালি রিডিং কে এফেক্ট করে, এন্ড রিঅ্যাকশন টাইম অলওয়েজ কনস্ট্যান্ট থাকে না, রিঅ্যাকশন টাইম ভ্যারি করে। সো এর থেকে বোঝা যাচ্ছে কি, যে রিঅ্যাকশন টাইম ক্যান্সেল আউট হবে না। তো এর মানে কেফে ইজ কারেক্ট অ্যাবাউট হোয়াট? রিঅ্যাকশন টাইমের আর্গুমেন্টের ব্যাপারে কেফে হলো কারেক্ট। অলরাইট, সো এখন ওয়ান সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালুটা কেন আমাদের নেওয়া উচিত? এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের ব্যাপারটা হলো তোমার প্রিসিশনটা, যে আমরা যেই রিঅ্যাকশন টাইমটা হলো ওয়ান সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালু, যে 0.1 সেকেন্ড প্লাস মাইনাস 0.1 সেকেন্ড। তো এইটার জন্য তো এই জিনিসটা আমরা ওইরকম ভাবে এই যে
consideration of reaction time and its measurement may score a number of marks, যে ওটা তুমি একবারে এক্সপ্লেনেশনের মধ্যে লিখলো এরকম আলাদা দিত আর কি মার্কস। তো এখন এখানের মধ্যে বলতেছে কি দেখো, রিঅ্যাকশন টাইম টিপিক্যালি 0.1 সেকেন্ড হয়, তো তার মানে টাইমটা ওয়ান সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালুতেই লেখা উচিত আর কি। সো তোমার স্টপ ওয়াচ যদিও অনেক বেশি অ্যাকিউরেট, কিন্তু তোমার রিঅ্যাকশন টাইম কত? রিঅ্যাকশন টাইম তোমার 0.1 স্টপ ওয়াচটাকে লিমিট করে দিচ্ছে। ওকে, yes sir তো তাহলে এটার জন্য তুমি তোমার স্টপ ওয়াচ আরো অনেক প্রিসাইজ, কিন্তু তোমার রিঅ্যাকশন টাইমটা কি করতেছে, এটাকে হিন্ডার করে দিচ্ছে। সো দ্যাটস ওয়াই yes এই sir ব্যাপারটাকে মাথায় রাখা লাগবে। এন্ড ফাইনালি যেটা বললাম, ক্লোজার টু অ্যাকসেপ্টেড ভ্যালু ডাজ নট মিন এটা মোর অ্যাকিউরেট। ওকে। yes sir রাফাত রাফাত বলতেছে যে স্যার হি ইজ ব্ল্যাক, হি ইজ রাইট, ব্ল্যাক লাইভস ম্যাটার। এটা মার্কস স্কিমে না দেখে দুঃখ পেলাম। ওয়াও, হ্যাঁ এটা লিখলে পরে মার্কস পাবা, জাস্ট এই জায়গাটায় লিখো। স্যার ব্ল্যাক লাইফ ম্যাটার এটা লেখার পর যদি 100 তে 100 না দেয় স্যার, তাহলে তো ওই তো রেসিজম, ওদের এগেইনস্টে রেসিস্টের এরকম ইয়ে করে ক্লেম স্যার করবা। পুরা এডেক্সেল ধ্বংস স্যার। আচ্ছা স্যার, আমার আর প্রবলেম নাই কোনো, বাকি জনের থাকলে। ওকে, সো তখন এডেক্সেল কি করবে জানো, ব্ল্যাক লাইভস ম্যাটার লিখলে পরে স্যার এক্সট্রা মার্ক দিবে একটা? এই যে ডার্ক লাগাই দিবে। কেন স্যার? ব্ল্যাক লাইভস হলো ডার্ক ম্যাটার, ওটা এরকম যেটাকে এক্সপ্লেন। ইয়েস স্যার। ঠিক আছে, ওকে। সো তাহলে রাফাতের আর প্রবলেম আছে? মুবাশিরার তো শেষ, মাহফুজুরের পুরো বুকলেট এখনো শেষ হয় নাই, ফসাফেরও রেডিও অ্যাক্টিভিটি কি বলে অ্যাস্ট্রোফিজিক্স বাকি। ওকে, সো তাহলে হোপফুলি ঠিক আছে রাফাত, অসাফ, মাহফুজুর তোমরা তাড়াতাড়ি বুকলেটটা শেষ করে ফেলো। স্যার ঠিক সমস্যা আছে, নেই স্যার, করে ফেলবো। আমার শুধু গুড। একটা চ্যাপ্টারই বাকি, চ্যাপ্টার হ্যাঁ 26। ঠিক আছে, করে ফেলো, সমস্যা নাই। ওকে স্যার। গুড নাইট মুবাশিরা, বাই বাই। ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। ওকে আসসালামু আলাইকুম Allah স্যার। Hafiz, sir. ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ও, ধ্রুবের সাথে কথা বলতেছিলাম। ঠিক আছে, বাই। আরে হ্যাঁ ভাই, ওই যে তুমি আসতেছো না দেখে ওদের একটা কল দিছি, এই টাইমটা ওয়েস্ট করলাম। এই ফাউল কোশ্চেনটা, এটি আসেই, স্টুডেন্টদের প্রবলেমের লিস্টের মধ্যে এটা থাকবেই। এই কোশ্চেনটা এত বাজে একটা কোশ্চেন। মক দিলাম জুন 19, এত ছাগলের মতো এতগুলা ম্যাথ। আসলে পেপারটা অনেক ইজি, অনেক ইজি পেপার, পেপার অনেক ইজি। আমি জানি না গ্রেড বন্ডের তো কম কেন, প্লাস তোমার মার্কস স্কিমটা একটু উইয়ার্ড, মার্কস স্কিমটা একটু উইয়ার্ড, একটা জিনিস একটু উইয়ার্ড। আমি পাইছি 104 পেজ। 104 তো ভালো, অনেক ভালো। আশায় 104 আসলে মনে না ভালো, কারণ এক্সামের আল্লাহ জানে কেমনে চেক করে। আমি অমনে এত লেনিন ভাবে চেক করি না, জেনে মার্ক জায়গা ডিগ্রি মার্ক মাইনাস ওভাবে করি। তো আমার বাসায় কম বেশি 110-এর উপরে না পেলে মানে ওই টার্গেট করা যায় না যে 90% পাবো। আমার তো 90% পাইতে অ্যাটলিস্ট 107 পাওয়াই লাগবে। মানে 107 পেতে হবে, কারণ ওদিকে 114 আছে ইউনিট 4, 107 পাওয়াই লাগবে, তাহলে দুইটাতে 90% হইল। পরে আল্লাহ যদি লাখ ভালো যায় ইউনিট 6 এ পামো, 50 প্লাস পাইলে তো হইছে 90% হয়ে যাবে। তো মে 19 নাকি? হ্যাঁ, মেইন লাইনটা বাইরে করো, ওইদিকে টুকিটাকি প্রবলেম আছে। মে 19 কি ইয়ে থেকে, এডেক্সেল এর ইয়ে থেকে?
পিয়ারসনের এডেক্সেলে যেতে পারে, এনএইচ পেপারও আছে। ও লেভেলস না, একটা পর্যন্ত ক্লাস করে সেই ব্যাপার তো। ওই তো ওদের বুকলেট সলভিং তো আগে তো মনে করো যে অ্যাসিস্ট্যান্ট দিয়ে করাইতাম না, এখন তো অনলাইনে অ্যাসিস্ট্যান্ট দিয়ে কেমনে কি, তাই জন্য নিজেরই দেখাইতে হয়। বাট এই যে গার্জেনের কোনো কমপ্লেন করে না যে হ্যাঁ এটা কি নিয়ম, মানে না, ও স্টুডেন্টরা রাতে খুশি। পড়া তো সেই না, রাতে পড়া তো আসলে সেই, মানে এরকম টাইমটা তো খুদ এই টাইমটা নষ্ট হয় বেশি দেখে দেখে। তুমি কি অ্যাটাক অন টাইটান দেখো? না, এটা কোন টাইটান দেখবো সেই হইতেছে নাকি, কিন্তু আমি তো আরে সেই মানে আত্মহত্যা করার মতো এত জোস বলে একটা অ্যানিমে, মাই গড। আমি নারুটোর উপর আমার কিছুই লাগতো না, এটা দেখার পরে আমি কনফিউশন আছি যে আমি কোনটা আগে দেবো, মানে স্টোরি বেসড অনুযায়ী। ও মাই গড, মুভির মতো এটা অনেকটা। তুমি স্টোরি দেখতে চাইলে ওয়ান পিস দেখলে বুঝছো, জীবনে ওটা থেকে সরতে পারবা না। ওটা এত বড়, ভয় লাগে স্টার্ট করতে, এত বড়। আমি নারুটো যেই অনেক কষ্ট স্টার্ট যেইটাই করছিলাম। হোক, যেইটাই হোক, তুমি একবার শুরু করলে, একবার যদি ওটার মজা পাওয়া যাও, জীবনে সব ছাড়তে পারবা, ওয়ান পিস ছাড়তে পারবা না। টাইম আছে দেখি কত, এখন কি 1000 চলতেছে নাকি 900 সামথিং? 1000 চ্যাপ্টার বের হইছে, 1001 বের হবে সামনের সপ্তাহ। ভাই এটা কত বড়, এটা কত বাইরে 2000 পর্যন্ত বাইরে নাকি 1500? মাঙ্গা তো কিরকম বড়? মাঙ্গা তো অনেক বড়ই নিশ্চয়ই, এটা অনেক। ওই তো মাঙ্গাই তো 1000 চ্যাপ্টার বের হইছে, আর এপিসোড ও গতকালকে বের হইছে 957। আমি তখন মাঙ্গা পড়ি কিসের জন্য, অ্যানিমে তো 1 বছর পিছায় মাঙ্গা থেকে। ও আচ্ছা, হ্যাঁ। না, মাঙ্গা পড়া শেষ। যাই হোক, অ্যাটাক অন টাইটান শুরু করতে পারো, কম্প্যাক্ট মানে ছোট, মানে এত বড় তো না, অ্যাটাক অন টাইটান ছোট, প্লাস ছোটর মধ্যে ওফ, মাথা নষ্ট। দেখতে পারো, অনেক ভালো লাগে, টাইমটাও খুব ভালোভাবে পাস হয়। আমি আজকের এপিসোড আজকে নতুন আসলো, ওরা 1 উইক ডিলে করছে। দেখা তো মনে হইতেছে এখন কবে যে আইবো, 17 তারিখ আইবো, 18 তারিখে আমরা কেমিস্ট্রি ইউনিট 5 এক্সাম, বুঝতেছি না দেখুন নাকি না। কিন্তু কি যে হইছে এখন, গত বছর তো ওয়ান পিস কে যে 1 বছরের সেলের অ্যামাউন্টে আর কি, ওয়ান পিস কেও ছাড়াই গেছে আরেকটা অ্যানিমে, ডিমন স্লেয়ার। আমি এই জিনিসটা বুঝতে, ডিমন স্লেয়ার না ভালো, মানে বুঝছি ভালো, বাট এটা আমি তো অনেকের সাথে কথাবার্তা বলে, ওরাও বলতে যে এটা ভালো আসলে, বাট এটা মানে ওর এটা অ্যানিমেশন আসলে খুব ভালো। এই যে আমি 7 ডেডলি সিনস শুরু করছিলাম, 1 টু সেই 3 তে যে বাথরুম, 4 তো আরো বড় বাথরুম, ফ্যান আর্টের মতো অ্যানিমেশন বানায় ফেলছে, মানে ফকিনি লেভেলের অ্যানিমেশন। তো আমি আবার যে স্টুডেন্টের পরে তো অ্যানিমে ফ্রিক, নাকি পিএইচডি মারে সব অ্যানিমেতে, যে একটা অবস্থা। তো বলছে তুমি আর দেখো না 3-4। পরে আরো অনেকগুলাই শুরু করছি ছোট ছোট, ওই যে নাম জানি কি ওইটার, ওই জুজুৎসু কাইসেন শুরু করছিলাম, ওটা শেষ। এগুলো ছোট ছোট, মানে একদম নিউ। আমি আগে অনেকগুলো ছোট ছোট এরকম ইয়ে দেখতাম। তুমি ওগুলো কি দেখছি। যে ফুল মেটাল আলকেমিস্ট দেখছো না? হ্যাঁ, ফুল মেটাল এটাই অ্যালকেমিস্ট আমি দেখি, ব্রাদারহুড, এটা সবাই এটা আমি দেখছে। দেখি নাই, এটা আমি কি দেখি নাই। কও? আমি এত উইয়ার্ড লাগে, আমার ভাই 3 বছর আগে কয় তুমি কি এটা দেখছো, আমি কি না, আচ্ছা আমি দেখবো, আমি এখনো দেখিনি, এটা এত উইয়ার্ড। আমি এটা দেখুম, এটা আসলে যে কি করলাম। ওইটা আছে নেটফ্লিক্সই আছে, আমি দেখতে পারি চাইলে আসলে, বাট দেখাম না। এক্সামের শেষ হোক, পাগলের মতো দেখবো, কোনো কথা না। এমএমএ থেকে শুরু করে যা যা আছে, মুভি টুবি। তো এখন এই ইয়ারে কোনটায় কোনটায় প্রবলেম? এর আসলে প্রবলেম এমসিকিউ তে হুদাই একটা ছাগলের মতো ভুল করছি, 10-10ই পেতাম, 9 পাইছি এমসিকিউ তে। এটা এমসিকিউ তে আসলে কোনো সমস্যা নাই, বাট তুমি একটুখানি এটাতে যাও তো, 4টাতে যাও তো, 4 এর ডায়াগ্রামটা দেখি তো, করে যাও। হ্যাঁ হ্যাঁ, নিচে যাও, নিচে অ্যান্সার গুলো দেখো, অপশন গুলা যাও। হ্যাঁ তারা, এই যে, আচ্ছা হ্যাঁ, কোশ্চেন পেপারে না আমরা বুঝাই দিছিল না কোনটা একটু ফেড কোনটা একটু ডার্ক। হুম। এটা পারছি, আই ডোন্ট নো কেমনে পারছি, বাট পারছি, দেখ। তো তাহলে পরে এটা এটা তো সমস্যা নাই নাকি? না সমস্যা নাই, এটা তো সমস্যা নাই। এটা সব থিওরি একদম বেশি চলে যাও, 13 A2 তে চলে যাও।
হ্যাঁ যেটা 1382 আরে তো এখন ল্যান্ডস্কেপে নিলাম আর কি বড় করলাম। কি হয়েছে এটাই? A cyclist competes with in a bicycle race. Before the race, a bicycle tire contains air at temperature এত, pressure এত. At the end of the race, the pressure of the air has risen to এত। তো এখন বললো যে calculate the temperature. তো P1 কি বলে P1 by T1 is equal to P2 by T2 দিয়ে করছো ফাইনাল টেম্পারেচার কেলভিনে নিছিলা টেম্পারেচার হইছে। এখন ডিউরিং দ্য রেস a small amount of air escapes from the tire. সো তাহলে কিছু এয়ার বের হয়ে গেছে। এখন বললো কি explain how the value of the temperature calculated in 1 would be affected if allowance were made for this escaped air. সো তাহলে কি আমাদের টেম্পারেচারের ভ্যালুটা কি বেশি আসতো নাকি কম আসতো? এটাই বুঝতেছি না। এটা বুঝার তো উচিত ছিল আমি এই PV ফর্মুলা ইউজ equals করছি to বাট আমি বুঝলাম না। NKT হ্যাঁ বা PV is equal to nRT, যেটাই ধরো কোনো যায় আসে না। তোমার ভলিউম হলো ফিক্সড, টায়ারের ভলিউম তো আর চেঞ্জ হয় নাই, হইছে? কে হলো ফিক্সড। হ্যাঁ এখন ফাইনাল প্রেসার তো বাড়ছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, ফাইনালি না প্রেসার বাড়ছে, ঠিক আছে? হুম এয়ার বের হয়ে গেছে মানে নাম্বার অফ পার্টিকেল কমে গেছে, ঠিক আছে। তো তার মানে টেম্পারেচারটা কি আরো বেশি বাড়তে হইছে না আগের থেকে? যে আগে যতটুকু ভাবছিলা যে কোনো পার্টিকেল যদি এসকেপ না করতো, কোনো গ্যাস যদি এসকেপ না করতো, তো তাহলে টেম্পারেচার যতটুকু বাড়লে এই প্রেসার বানাইতে পারতো। এখন যদি কিছু পার্টিকেল আসলে বের হয়ে যায়, তো তখন কি করতে হবে? ওই প্রেসারটা ওই প্রেসার পর্যন্ত উঠতে হইলে টেম্পারেচারের ভ্যালুকে আরো বড় হইতে হবে না? বাট তুমি মানে আমি এটা বুঝতেছি না যে এদিকে কম্পেনসেট করার ব্যাপারটা বুঝলা কেমনে, যে টেম্পারেচার দিয়ে যে কম্পেনসেটটা করবো এটা বুঝলা কেমনে? বুঝলাম কি খালি না বলতে, বলছে ব্যাপার টেম্পারেচার এফেক্ট কি আসবে এটা বলছে খালি, মানে এটা আমি এই যে বুঝবো দেখো কেমনে যে তোমার বিফোর এন্ড আফটার দ্য রেস তারা প্রেসার গজ দিয়ে প্রেসার মাপছে। সো এয়ার বের হইছে নাকি না এটা আমরা জানি না, আমরা বিফোর এন্ড আফটার যে ফাইনালি আমরা জানি যে প্রেসার বাড়ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে প্রেসার এতটুকু বাড়ছে, নো ম্যাটার এয়ার বের হইছে নাকি না। সো আমরা ফার্স্টে বের করছি যে এয়ার বের হয় নাই, ওমন ধরে টেম্পারেচারটা বাইর করছি। এখন আমাদেরকে বললো যে অ্যাকচুয়ালি রেসের মধ্যে কিছু এয়ার আসলে বের হয়ে গেছিল, তো তার মানে কি নাম্বার অফ এয়ার পার্টিকেল কমে গেছে। তো নাম্বার অফ এয়ার পার্টিকেল যে কমে গেছে, তো তাহলে তো প্রেসার অ্যাকচুয়ালি কি হওয়ার কথা, যত কমার কথা বাড়ছে না। অত পর্যন্ত যাওয়ার কথা না। সো তাহলে অত পর্যন্ত হ্যাঁ যাইতে হইলে টেম্পারেচারটাকে আসলে কি করতে হইছে, যা বের করছে এর থেকে আরো বেশি হইতে হইছে, তাহলে যেন পার্টিকেল গুলি আরো বেশি ফোর্সে এন্ড মোর ফ্রিকোয়েন্টলি কোলাইড করছে, তাইলে প্রেসারটা ওইটা বানাইতে পারছে। এয়ার পার্টিকেল কমে গেছে ও সত্ত্বেও আচ্ছা, করতে পারলো আর কি এইটা। এটা আসলে একটু বুঝিনি আমি, মানে মিলাইতে পারিনি। ও মানে মানে অ্যালাউ করছে যে গেছে, বাট ওই সেম প্রেসারই মানে পাইছে ওই প্রেসারটাই, মানে প্রোভাইডেড হ্যাঁ, দ্যাট এই প্রেসারটা আমি পাবো। এখন বলতেছি কিছু বাইরে হয়ে গেছে নাম্বার অফ পার্টিকেল, তো এখন টেম্পারেচারটা কি হবে, বাড়বে, হুম, বাড়তে হবে ওই প্রেসার দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, ইজি বুঝে গেছি। উফ ইজি হইলো এটা। বিতে যাও তো, এটার বিটাতে যাও। এটা আসলে পারছি, বাট কথা হইলো এটার মার্ক স্কিমটা না এ পর্যন্ত যতগুলা অ্যান্সার সবগুলো তো ডিফারেন্ট, কেমন জানে। মার্ক স্কিমে গেলে বুঝবা explain ওরা। why the pressure exerted by the air in the tire increases as the temperature of the air increases। তো এখন দেখো টেম্পারেচার বাড়লে কেন প্রেসার বাড়বে, এটা মোমেন্টাম এন্ড কাইনেটিক এনার্জির রেসপেক্টে বলতে বললো। ওকে দেখো তুমি মোমেন্টামের ব্যাপারে বলি, মনে করো এই হলো টায়ার, ওকে, এই হলো টায়ারের ওই হ্যাঁ, যে যে টিউবিংটা থাকে। এখন এত এত কষ্ট করে এক্সপ্লেন করা লাগবে না ভাইয়া, টাইম তুমি এত কষ্ট করা লাগবে না, আমি এটা জানি। তুমি খালি এটা মার্ক স্কিমটা দেখো তাহলেই হবে, মানে আচ্ছা এখানের মধ্যে এটা বলি, দেখো পয়েন্টগুলা কি, পয়েন্টগুলো এমন থাকতে পারে হুম হ্যাঁ পয়েন্ট করে খালি বলো তাহলেই হবে। যে তোমার MU এদিকে গেল, হুম ইলাস্টিক কলিশন তো আমরা অ্যাজিউম করি, তাই তো? হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ দেখো হ্যাঁ MV সো তাহলে তোমার চেঞ্জ ইন মোমেন্টামটা কি 2 MV নাকি? হ্যাঁ হ্যাঁ টোয়েন্টি। তো এখন দেখো, সো তোমার এখন সিন্স টেম্পারেচার বাড়ছে, তো টেম্পারেচার বাড়লে কি হবে, ফার্স্টে বলবো যে টেম্পারেচার বাড়ছে দেখে পার্টিকেল গুলি ফাস্টার মুভ করতেছে।
তো ফাস্টার মুভ কাইনেটিক এনার্জি কি বাড়ছে। মোমেন্টাম বেশি, হয়তো মোমেন্টামও বেশি কাইনেটিক এনার্জিও বেশি, দোনোটাই বলা যায়, দোনোটাই বলবো আর হ্যাঁ কি। সো হ্যাঁ হ্যাঁ টেম্পারেচার বাড়ছে মানে কি হবে, মোমেন্টাম বাড়বে। তো মোমেন্টাম যদি বাড়ে, চেঞ্জ ইন মোমেন্টামটা কি হবে, 2 গুণ হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ তো তাহলে চেঞ্জ ইন মোমেন্টামটা তো 2 mv আসলে। তো তাহলে হ্যাঁ ভেলোসিটি যতটুকু ইনক্রিজ করবে, মোমেন্টামের ইনক্রিজ হবে এর 2 গুণ, যে চেঞ্জ ইন হ্যাঁ মোমেন্টামটা। আর ফোর্স হলো চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম। তো তাহলে এখানের জন্য তোমার ফোর্স বাড়বে, এন্ড ফর দ্য সেম এরিয়া ফোর্স বাড়লে পরে প্রেসার বাড়বে। তো এটা গেল, এটা কি মোমেন্টাম বাড়ার জন্য, এটা প্রথম কথা। এটা কি কলিশনটা হইছে আগের থেকে জোরে, যে আগে যত জোরে কোলাইড করতো, এখন প্রতি কলিশনে হার্ডার কলিশন হচ্ছে। এটা একটা পয়েন্ট কথা বললাম। আরেকটা পয়েন্ট কি, পার্টিকেল গুলি যদি তাড়াতাড়ি কোলাইড, তাড়াতাড়ি মুভ করে, তারা কি করবে, মোর ফ্রিকুয়েন্টলি কলিশন করবে না? সো তাহলে নাম্বার অফ কলিশন পার সেকেন্ড বেড়ে গেল। তো নাম্বার অফ কলিশন পার সেকেন্ড যদি বেড়ে যায়, তো তখন কি হবে, তখনও প্রেসার বাড়বে। সো এগুলি কয়টা পয়েন্টে নরমালি কথা বলার কথা। দেখি আমরা মার্কসকিমে কি আছে, কত নাম্বার জানি এটা হ্যাঁ, কোয়েশ্চেন। এরকম মৃদু মাত্রা, বাট মানে দাও আমি বলতেছি, আমি দেখছিলাম, আমি যে অ্যান্সারটা লিখছি এটা হলো তোমার এতদিন যে এয়ার গুলা করে আসছি ওটারটা। এখানে এটা তো একটু বুঝলাম না, মানে ওরা দুইটা পয়েন্ট আমার লাগছে কেন জানে সেম লেখছে অনেকটা, সেকেন্ড আর ফোর্থ পয়েন্টটা। Therefore average change in momentum per collision increases. তো পার কলিশন চেঞ্জ ইন মোমেন্টাম বাড়বে, এটা তো বলছি। আর আরেকটা কি, হ্যাঁ এটা বুঝছি, এই যে তো লাস্টটা দেখো তো আবার। এটার জন্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামও তো বাড়বে। তো ফোর্সের ব্যাপারটাতে নিয়ে আসছে, চেঞ্জ ইন মোমেন্টাম তো বললাম, তো চেঞ্জ ইন মোমেন্টাম বাড়লে যে ফোর্স বাড়বে, ওই ব্যাপারটা রিলেট করছে তারা, যে এফ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম। তো তাহলে এইটা বাড়লে এটাও বাড়বে, তো এটা বলছে। আমি তোমার লিখছি কাইনেটিক এনার্জি বাড়বে, পরে লিখছি তোমার এটার জন্য কলিশন রেটটা বাড়বে, পরে লিখছি যে এটার জন্য রেট অফ চেঞ্জ এর মোমেন্টামটা বাড়বে, পরে বলছি যে ইভেনচুয়ালি ফোর্স বাড়বে। তো অ্যাজ ফোর্স এটা তোমার ওই যে প্রেসার, প্রেসার অ্যাজ যেহেতু তোমার ফোর্স পার ইউনিট এরিয়া, তো প্রেসার বাড়বে। এটা কি নরমালি সবগুলা মার্কস স্কিমে এগুলা লেখা, এই প্রথম খালি পেলাম যে এমনি লেখছে, আমি বুঝিনি ফার্স্ট আসলে। তো এটা মোমেন্টামের কথা বলছে, দেখে ওরকম চেঞ্জ ইন মোমেন্টামের ব্যাপারগুলো অমনি করে বলতেছে আর কি। ঠিক আছে, গেস বুঝা যায়, ঠিক আছে, সমস্যা নেই। এরপর হলো, এরপর একদম ইসে 15B তে। 15B, ওকে। 15B তে আসলে সমস্যাটা বলতেছি, দাঁড়াও। A student calculated the increase in the potential energy of the satellite from launch to its final orbit. So potential energy যে লঞ্চিং এর থেকে শুরু করে ফাইনাল অরবিটিং পজিশন পর্যন্ত যাওয়া পর্যন্ত সে ইনক্রিজ কতটুকু হয়েছে পটেনশিয়াল এনার্জি, ওটা ক্যালকুলেট করছে। হি ইউজ দ্য ইকুয়েশন ই গ্র্যাভ ইজ ইকুয়াল টু এইটা। এখন বললো এক্সপ্লেন হাউ দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ ই গ্র্যাভ ডিফার্ড ফ্রম দ্য ভ্যালু ক্যালকুলেটেড ইউজিং ই গ্র্যাভ ইজ ইকুয়াল টু mg ডেল্টা এইচ। মানে আগে কি করছিল, ই গ্রাফ দিয়ে জি করে নাই, আগে খালি টাইম বের করছি আমরা। দ্বারা কল দিতেছি, এতক্ষণ কল দিছে, ফোন ধরো নাই, এখন ফোন দিছি। হ্যাঁ আমি এটার জন্য বলতেছি, একটু পরে দিচ্ছি, আমি ক্লাস করতেছি ভাইয়ের কাছে, আমি একটু পরে দিচ্ছি, পরে দ্রোহর একসাথে কল দিচ্ছি। এই দ্রোহর সাথে কথা বল, বাই। আচ্ছা, তো তাহলে এখানে মধ্যে বললো যে এক্সপ্লেন হাউ দ্য ভ্যালু অফ চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি differed from the value calculated using change in gravitational potential energy is equal to mgh. কি কয় এটা? আরে আমি তো এটা কি অ্যান্সার যেটা লিখছি, এটা হলো যে তুমি একটু শিখাইছিলা না, ওই যে আর্থের অ্যাটমসফিয়ারের বাইরে চলে গেলে তো আর পটেনশিয়াল এনার্জি জিরো হয়ে যায়, রাইট? তো আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে গেলে গিয়ে তখন ওখানে মধ্যে তোমার
আমি ওটা লিখছি যে অ্যাটমসফিয়ারের বাইরে গেলে জিরো হয়ে যাবে, তাই এই ফর্মুলা ইউজ করতে পারো, বাট এটা তো একদম অ্যান্সার থেকে এখানের ধারে মধ্যে কাছেও এটা না অ্যান্সারের। এটা এমন হইতে পারে, ধরো দেখি ই গ্রাফ, যে এক্সপ্লেন হাউ দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ ই গ্রাফ ডিফার ফ্রম দ্য ভ্যালু ক্যালকুলেটেড ইউজিং এইটা। এখন এখানে জি দিয়ে তারা কি বুঝাইছে, আমি একটু আগের ব্যাপারগুলো দেখে আসি তাও কোশ্চেনে তারা কি করছে। ওকে, সো প্রথমে তারা টাইম পিরিয়ডের এখানের মধ্যে একটা ফর্মুলা দিছে, অরবিটাল টাইমের একটা রেডিয়াসের সাথে কেমন কি কানেকশন। ওকে, গেল। The plane of the satellite's orbit was inclined at an angle to the plane of the equator as shown. So তাহলে ইকুয়েটোরিয়াল প্লেনে অরবিট না করে সে এমন একটা সার্টেন অ্যাঙ্গেল ক্রিয়েট করে দেন অরবিট করে। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, সো এখন এখানের মধ্যে অ্যাকচুয়াল ভ্যালু ফর পটেনশিয়াল এনার্জি, এটা কি? অ্যাকচুয়াল ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বলতে এরকম যে, মনে করো এই যে আমরা স্যাটেলাইটটাকে যে অরবিটে পাঠাইছি, হুম, এই যে স্যাটেলাইটটা কি করছে, আর্থের থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে এরকম আর্থের অ্যাবাউট অরবিট করবে। এখন এখানের মধ্যে মনে করো যে আর্থের পাশে, আর্থের চারপাশে অন্যান্য প্ল্যানেট বা অন্যান্য যে আর্থের যে মুন আছে, এইসব যে সেলেস্টিয়াল বডিগুলি আছে, হাইলি ম্যাসিভ বডিগুলি, তাদেরও নিজেদের একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তা অপোজিট দিকে অ্যাট্রাকশন পাবে, এই তো। হ্যাঁ, তো তাহলে পরে হ্যাঁ। তাদের কি আছে, তাদের নিজেদের একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে। তো তার মানে হুম 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 অ্যাকচুয়াল পটেনশিয়াল এনার্জি অফ দ্য স্যাটেলাইট, আমরা তো জাস্ট কি করতেছি, আমরা জাস্ট এইখানে যে জিটা ধরছি, জিটা অ্যাকচুয়ালি কার ধরছি, আর্থের, যে জি ইজ ইকুয়াল টু জি ম্যাস অফ আর্থ বাই আর স্কোয়ার, তাই তো? তো তাহলে এখানে তো অ্যাকচুয়ালি আমরা জাস্ট আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের রেসপেক্টে তার পটেনশিয়াল এনার্জি বের করছি, কিন্তু সে যখন নাকি আর্থের সারফেস থেকে অনেক দূরে চলে যাবে, তখন তো অন্যান্য সেলেস্টিয়াল বডিরও গ্র্যাভিটেশনাল ফোর্সটা বা গ্র্যাভিটেশনাল ফিল্ডের আন্ডারে চলে আসবে সে। সো অন্যান্য সেলেস্টিয়াল বডির গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে সে চলে আসলে তখন তো তাইলে পরে অ্যাকচুয়ালি তার উপরে যেই ইলাস্টিক কি বলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা ওইটা ডিফারেন্ট হবে, অ্যাকচুয়াল ভ্যালুটা হলো ডিফারেন্ট, এমন টাইপের হইতে পারে। আচ্ছা, অ্যান্সারটা দেখো। অ্যান্সার কি বলছে তারা? ওটা কাছাকাছি মানে অনেকটা কাছাকাছি আসলে, বাট একটু 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 ওদেরটা ঘুরে, ওরা কোনো অপশন টপশন না দিয়ে ডাইরেক্ট এমনি লিখছে। g is equal to এইটা so g decreases as h increases, so actual value of e graph would be less than the c। তারা তো এখানের মধ্যে জাস্ট বেসিক্যালি বলতে চাইতেছে হ্যাঁ, জি তারা চেঞ্জ হয় তাই। তারা এখানের মধ্যে g এর ভ্যালু যে চেঞ্জ হয় এই জিনিসটাই খালি বলতে চাইতেছে, যে এখানে এটাই, আর যত এরকম এটা বাড়বে বাজে অ্যান্সার ভাই। জি এটা কোনো কনস্ট্যান্ট থাকা কথা? লাগতো না, এটা 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 তো অ্যাজিউমিং দ্যাট আমরা জি কনস্ট্যান্ট থাকে যে 9.81 থাকে, এই যে এটা ও তো করার এটা সময়। তুমি এখানের মধ্যে জিটা এরকম করে ধরলে যে অ্যাকচুয়ালি তোমার যত হাইট বাড়বে জি এর ভ্যালুটা কমবে, কিন্তু আমরা জিটাকে যদি কনস্ট্যান্ট ধরে রাখি তো তাহলে পরে আসলে সমস্যা। ইস, আমি তো ভাবছি যে জি তো তারা এটাই ধরা উচিত, তো তাহলে পরে হ্যাঁ, তো ওগুলা অন্য জিনিস নিয়ে অ্যান্সার করতে হবে, কি যে দেয় এরা, মানে মার্ক স্কিমটা বললাম না, ইয়ার একটু মার্ক স্কিমটা একটু কেমন জানি, না হলে ইয়ার ইয়ে অনেক মানে প্লেন কোশ্চেন গুলো দেখলে বুঝবো অনেক প্লেন। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আরেকটা জিনিস আমি ভাই একটু ভুলে গেছি, যে একটা জিনিস বলছিলাম মনে আছে, ওই যে ইনফিনিটিতে চলে গেলে যে কাইনেটিক পটেনশিয়ালের এনার্জি ইকুয়ালস টু, ওইটা না মানে থিওরিটিক কনসেপ্ট ভুলে গেছি, এটা ব্রিফলি একটু বলো তো কি জানি ছিল এটা। ব্যাপারটা ছিল এইটা, এই তোমার আর্থ, এই আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের পেরিফেরি, এখন আর্থের সারফেস থেকে যত দূরে যাবে, যত উপরে উঠবা, যে আর্থের থেকে তুমি লঞ্চ করছো একটা রকেট, এখন এই রকেট এরকম যাইতেছে, তো আর্থের সারফেসে পটেনশিয়াল এনার্জি হলো মিনিমাম, তাই তো? আর কাইনেটিক এনার্জি হলো ম্যাক্সিমাম, বিকজ লঞ্চ করবে তখন তো ম্যাক্সিমাম ভেলোসিটি। এখন যত আর্থের সারফেস থেকে দূরে যাচ্ছে কাইনেটিক এনার্জি কমতেছে বিকজ অফ ডিসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর পটেনশিয়াল এনার্জি বাড়তেছে। তো পটেনশিয়াল এনার্জি বাড়তেছে, কাইনেটিক এনার্জি কমতেছে, একদম বর্ডারে মনে করো জাস্ট যদি এসকেপ ভেলোসিটির সমান ভেলোসিটি দেই তাহলে কি হবে, কোনো মতে জাস্ট আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডটাকে পাস করবে,
দেন ব্যাস তার আর কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, রিমেইনিং কোনো কাইনেটিক এনার্জি থাকবে না। সো তাহলে তখন কি হবে, তোমার ও ইনিশিয়াল কি যে স্টেশনারি হয়ে যাবে দেখি, যে স্টেশনারি হ্যাঁ হয়ে যাবে নাকি? ও স্টেশনারি আচ্ছা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওখানে যে হ্যাঁ হ্যাঁ। স্টেশনারি হয়ে যাবে, সো তাহলে ওখানে কি কাইনেটিক এনার্জি জিরো হয়ে গেল। হুম। আর ওখানে যে কি আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যদি চলে যাও, when you are not within any gravitational field, সো তাহলে তোমার তাও ওখানে জিরো। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিও নাই। হ্যাঁ হ্যাঁ। সো সো তার মানে তোমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি তো বাড়তেছিল, তো তাহলে কোন একটা কিছু বাড়তে বাড়তে জিরো কেমনে হয়, যদি সে শুরুতে নেগেটিভ থেকে শুরু করে নাকি? হুম হুম হুম, তো করলো। তাহলে অ্যাকচুয়ালি হ্যাঁ, আর্থের সারফেসে বা কোনো একটা সেলেস্টিয়াল বডি বা কোনো আচ্ছা একটা আচ্ছা। ম্যাসিভ বডির পাশে কি থাকে, পটেনশিয়াল এনার্জিটা থাকে আসলে নেগেটিভ। যত হুম তার হুম। থেকে দূরে যাবা পটেনশিয়াল এনার্জি বাড়ে, বলতে কি হয় অ্যাট্রাক্টিভ। লেস নেগেটিভ হয় আর কি এই আচ্ছা আচ্ছা, জিনিসটা। তাহলে ওই যে ইকুয়েশনটা কি দেখাইছিল যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এম জি এইচ এন, ওটা কি ছিল? এই যে এই জিনিসটা তোমার একদম সারফেসে এখানে কি তোমার টোটাল এনার্জি, এই যে হ্যাঁ, টোটাল এনার্জি এখানে কত, জিরো। একদম বাইরে জিরো। সো তাহলে টোটাল হ্যাঁ, এনার্জি এট দা স্টার্টও কত হবে, জিরো হবে। হওয়া লাগবে, হ্যাঁ। তো তাহলে তো এটা তোমার কেমনে করছিল? স্টার্টে কাইনেটিক এনার্জি প্লাস স্টার্টে পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু তোমার টোটালে জিরো, বিকজ ফাইনালি আমরা জিরো পাবো। ও আচ্ছা, ওই যে তারপর যে তোমার ওই যে গ্র্যাভিটেশন এনার্জিতে যে মাইনাসটা যে থাকে একটা, যে ওই যে হুম, জি এম বাই আর। এই যে মাইনাসের এইটা, সো ওখানের মধ্যে তোমার হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল না, টু প্লাস হয়ে মাইনাস, যাবে না? প্লাস তো হয়ে যাবে তো। মাইনাস ও মাইনাস আচ্ছা আর আচ্ছা, মাইনাস এখানের মধ্যে প্লাস। মাইনাসটা, তো মাইনাস আচ্ছা মাইনাস আচ্ছা আচ্ছা আচ্ছা। কাটাকাটি যাবে গা। হুম হুম হুম। ঠিক আছে, বুঝেছি। এটা কি আমি নোটে, এটা আমি নোট করছিলাম একটা জায়গায়, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এই যে ভেলোসিটি, এই যে হাফ এম ভি স্কোয়ার যে ভিটা, এটা হলো আমার এসকেপ ভেলোসিটি, রাইট? যদি হুম, আমার ইকুয়াল করতে হয়, ইকুয়াল করা মানে ওইটাই। এসকেপ ভেলোসিটি। আচ্ছা ঠিক হুম, আছে। আচ্ছা, এটা বুঝেছি বুঝেছি। এরপরে আসলে এদিকে না, এখানে রেঞ্জ। আচ্ছা একটু যাও, এসে যাও, এটা 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 হালকা একটু বলো ওখানে যে 18 এর ইতে 18 এর B1, এটা পারিনি, এদিকে খালি 1 মার্ক পাইছিলাম, মানে শেষ করিনি আর কি, মানে শিওর ছিলাম না তো শেষ করিনি। এক্সামের টাইম অনেক কম লাগে, আমি 15 মিনিট কম দিয়ে এক্সাম দিছি, তো 1 ঘন্টা 20 মিনিট এক্সাম দিছি, তো টাইমে হয়ে যায়। তো টাইমে জাস্ট আল্লাহ আল্লাহ ইউনিট করে যদি, ওয়ানেই বেশিরভাগই টাইমে একটু প্রবলেম ফেস করে, পরের ইউনিট 1 হয় না, আর ইউনিট 2 একদম হয় কাটায় কাটায় হয়, বাট যা হয় একেবারে পারফেক্ট হয়। ওইটাই। ইউনিট 2 খুব সুন্দর একটা, ভালো একটা সাবজেক্ট, ভালো লাগছে আমার। এখন এখানে কি বলছে, দ্য স্পেকট্রাম প্রডিউসড বাই হাইড্রোজেন অ্যাটমস ইন দ্য আউটার রিজিয়নস অফ লাইট এন্ড স্টার shows a strong line at wavelength at okay. The motion of the atoms at the surface of the star causes broadening of this line. আচ্ছা, তো এখন বললে explain why the motion of the atoms in the outer regions of the star causes this wavelength to become a range of wavelength. এটা তো ইউনিট 2 তে পড়ছিলাম, মনে আছে ব্যান্ড থিওরি? ব্যান্ড থিওরি? না ব্যান্ড, কি জানি ব্যান্ড থিওরি আছে। ওই যে ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, হ্যাঁ ইলেকট্রিসিটি। হ্যাঁ, ওটা হ্যাঁ বুঝছি, ওই যে এনার্জি নিয়ে যে উপরে যায়, তো একটা অ্যাবজর্পশন, বেসিক্যালি অ্যাবজর্পশন স্পেকট্রাম যে পাই, ওটা না? অ্যাবজর্পশন এটা স্পেকট্রামের এটা না, এটা তো ও ইলেকট্রিসিটির, যে ও ইলেকট্রিসিটির আছে। আচ্ছা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর, তাদের মধ্যে ডিফারেন্স গুলি। তো ইনসুলেটরের জন্য তোমার ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ডিফারেন্স হলো অনেক বড়, সেমিকন্ডাক্টরের জন্য কম, আর কন্ডাক্টরের জন্য বলতে গেলে ওভারল্যাপিং। তো এখানে ব্যান্ড কেন ক্রিয়েট হলো, আমরা তো জানি প্রত্যেকটা এলিমেন্টের কি থাকে, ডিসক্রিট এনার্জি লেভেল থাকে, তাই না? তো তাহলে তো এনার্জি লেভেল থাকার কথা, যে ডিসক্রিট ডিসক্রিট আর স্পেসিফিক একটা সার্টেন ওয়েভলেন্থের ভ্যালু থাকার কথা, তাই তো? হুম হুম। তাহলে হাউ ডু দে ফর্ম ব্যান্ডস ইনস্টেড অফ লেভেল, যে জাস্ট একটা সিঙ্গেল লাইনের বদলে একটা রেঞ্জ কিভাবে ক্রিয়েট করে তারা? when the particles are close together, সবগুলা পার্টিকেলের তো আর ভেলোসিটি সেম না, সেম এক একটা পার্টিকেল এক একটা রেটে মুভ করতেছে। সো এর জন্য তাদের ইলেকট্রনস গুলারও কি, যেহেতু তাদের
ভেলোসিটি আলাদা মানে কি, তাদের টেম্পারেচার আলাদা। সো তাহলে ইলেকট্রন গুলারও কি, তাদের যে মুভমেন্টটা, ইলেকট্রন গুলারও এনার্জি লেভেল গুলা কি কাছাকাছি, কিন্তু একটু বেশি বা একটু কম এমন টাইপের। সো অনেকগুলি পার্টিকেল বা অনেকগুলি অ্যাটম যখন নাকি একসাথে থাকবে তখন কি হবে, তাদের ইন্ডিভিজুয়াল এই যে ইলেকট্রনের এনার্জি লেভেল গুলি এত কাছাকাছি কিন্তু অনেকগুলি এন্ড ডিফারেন্ট ডিফারেন্ট মোশনে তারা আছে। সো এত কাছাকাছি এরকম থাকে যে তাদের এরকম ওভারল্যাপিং হয়ে যায়, বা তাদের কি হয়, এত কাছাকাছি এতগুলি ইলেকট্রন থাকে দেখে তারা ইন্ডিভিজুয়াল এনার্জি লেভেলের বদলে কি প্রডিউস করে, তারা এমন একটা ব্যান্ড প্রডিউস কন্টিনিউয়াস। করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো এরকম তারা আচ্ছা। একটা ব্যান্ড প্রডিউস করে আর কি। সো ইন্ডিভিজুয়াল এনার্জি লেভেল না দিয়ে এখন তারা কি প্রডিউস করলো, এনার্জি ব্যান্ড তৈরি করলো। সো এইটা হলো এনার্জি ব্যান্ডের থিওরিটা, যে আমরা যদি ওই বইয়ের মধ্যে এটা নিয়ে যাই, তারও দেখাই, তাহলে মনে পড়বে তোমার। মানে ব্যান্ডে কি হয় আবার বলো তো, ব্যান্ড আর ডিফারেন্স কিসের মধ্যে করতেছি আমরা, মানে ডিসক্রিট লেভেল আর ব্যান্ডের মাঝখানে? হ্যাঁ, এনার্জি লেভেল আর ব্যান্ড। আচ্ছা, ব্যান্ডে কি হয়, এনার্জি লেভেলে কি হয়? এনার্জি লেভেল ডিসক্রিট থাকে, এটা আমি জানি। ব্যান্ডে কি হয়? ব্যান্ডে অনেকগুলি অ্যাটম কাছাকাছি থাকে দেখে তারা এরকম ব্যান্ড তৈরি করে। এই যে দেখো, এখান থেকে দেখি, ফ্রি অ্যাটমস হ্যাভ আ সিরিজ অফ ডিসক্রিট এনার্জি লেভেল ইন হুইচ উই ক্যান ফাইন্ড দেয়ার ইলেকট্রন। ওই যে 7টা করে এনার্জি লেভেল থাকে প্রত্যেকটা এলিমেন্টের। সো তাহলে হ্যাঁ, ডিপেন্ডিং অন দ্য এনার্জি দ্য ইলেকট্রনস হ্যাভ রিসিভ। সো ইফ দ্য ইলেকট্রন রিসিভস এনাফ এনার্জি, এটা লিভ করবে, দেন আয়ন ফর্ম করবো, এটা তো জানি। এখন দেখো সলিডে বা যেসব ও পার্টিকেলে অ্যাটমস অনেক কাছাকাছি থাকে তাদের জন্য কি হয়, in solid materials where there are many atoms close together, the allowed energy levels become much wider, forming energy bands. কেন? Because ইলেকট্রন গুলো এত কাছাকাছি বা অনেকগুলো ডিফারেন্ট অ্যাটম, তো এন্ড ডিফারেন্ট অ্যাটম গুলো ডিফারেন্ট ডিফারেন্ট রেটে মোশনে আছে বা ভাইব্রেট করতেছে। তো তাহলে এটার জন্য কি, the electrons can have a large range of energies and still be within the same band. তো তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাটমের তাদের নিজেদের এনার্জি লেভেল গুলি, প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাটম, মনে করো প্রত্যেকটা আলাদা আলাদা হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা হাইড্রোজেন অ্যাটম, কিন্তু ওই অ্যাটম গুলা এত ক্লোজ টুগেদার, একদম সলিডের মতো প্যাকিং, এমন টাইপের যে অনেক কাছাকাছি এনার্জি লেভেল গুলা চলে আসে, তারা কি করে, ডিসক্রিট ভ্যালু না রেখে তারা কি করে, দে অ্যাকচুয়ালি ফর্ম আ রেঞ্জ অফ ভ্যালুস। তো এটার জন্য তারা ব্যান্ড প্রডিউস করে, হুম, বুঝছো? তো এইটাই হলো ব্যান্ডের কাজ, যে ব্যান্ড অ্যাকচুয়ালি কিভাবে আচ্ছা। প্রডিউস হয়। আমাদের তো অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল এনার্জি লেভেল পাওয়ার কথা, জাস্ট একটা সিঙ্গেল ওয়েভলেন্থের লাইন পাওয়ার কথা। তো এটা না তুমি পেয়ে আমরা এই বুঝলে কেমন ওয়েভলেন্থের, এদিকে যে ব্যান্ড প্রডিউস হয়ে গেল ওইদিকে? ওই যে ওখানের মধ্যে বলছে না অনেক ক্লোজ টুগেদার অনেকগুলি অ্যাটম আছে, তো এটার জন্য। ও আচ্ছা, ও। আর এদিকে যেটা বললো স্ট্রং লাইন, স্ট্রং লাইনটা কেন বলে? স্ট্রং লাইন বিকজ এটা হলো তার ওই যে ইয়েটা কি বলে, প্রমিনেন্ট ওয়েভলেন্থ, যে ওখানের মধ্যে তোমার অনেকগুলো ওয়েভলেন্থই অ্যাবজর্ব করতে পারে, কিন্তু এই ওয়েভলেন্থটা ও তার। ভালো, সে একটা কথা মনে করছে, এটা নিয়ে একটা ভালো একটা কোশ্চেন আছে, আমি এটা শেষের পরে বলতেছি যে ঠিক এই আছে, কোশ্চেনটা। তো এই যে এখানের মধ্যে দেখো, এটা বলে দিছে স্পেসিফিক্যালি কি জিনিস, the motion of the atoms at the surface of the star causes the broadening of this line. এই যে explain why the হুম, motion of the atoms in the outer regions of the star causes this wavelength to become a range of wavelength. ব্রডিংটা কি করতেছে? এই যে তোমার সিঙ্গেল একটা ওয়েভলেন্থের থেকে এটাকে কি করতেছে, ব্রড করে ও একটা আচ্ছা ব্যান্ড আচ্ছা প্রডিউস করতেছে, এইটাই। আচ্ছা আচ্ছা, এদিকে একটা রেঞ্জ অফ ওয়েভলেন্থ থাকে আর কি, এটা হ্যাঁ, এরকম। ও আচ্ছা আচ্ছা, কাছাকাছি থাকলে এটা হয়। আচ্ছা, 18b না? 18b1, হ্যাঁ। অ্যান্সার 18, এটা পুরো ডপলার নিয়ে লেখছে, ডপলার শিফট নিয়ে অ্যান্সারটা লেখা হচ্ছে, ব্যাপারটা বোঝা যায় আসলে। তো ডপলার নিয়ে কেমন লিখছে, there is a Doppler shift, motion of atoms towards the observer decreases the wavelength, motion of atoms away from the observer increases the wavelength. পুরা ডপলার শিফট, এটা তুমি The atom, প্রত্যেক লাইনে বুঝবে ডপলার the শিফট দিছে। hydrogen atoms have a range of velocities, hence there is a range of wavelengths detected. তো তো এখানের মধ্যে অ্যাটমস গুলি ওখানের মধ্যে যে মুভ করতেছে ওইটার জন্য আমাদের হ্যাঁ, ওইটাই। হাইড্রোজেনের এই জিনিসটা আছে, কিন্তু ওরা এখানের মধ্যে বেসিক্যালি বলতে চাইছে এরকম, যে তোমার ওই যে কালকে একটা জিনিস দেখাইতেছিলাম না,
যে একটা গ্যালাক্সি এমন একটা ওয়েতে মুভ করতেছে, হ্যাঁ ওই তো ওই যেটাই। একটা সাইড কাছে আসতেছে একটা সাইড দূরে যাইতেছে, তো তাহলে কি উম, তোমার এগুলা তো টু এন্ড ফ্রো, যে হাইড্রোজেন অ্যাটম গুলো এরকম টু এন্ড ফ্রো মুভ করতেছে, তো কিছু হাইড্রোজেন কাছে আসতেছে কিছুগুলা দূরে যাইতেছে, তো তাহলে তাদের অ্যাকচুয়াল ওয়েভলেন্থ যেটা, তো এটা থেকে একটু কম একটু বেশি, একটু কম একটু বেশি, একটা রেঞ্জ অফ ভেলোসিটিজ আছে। তো সো রেঞ্জ অফ ভেলোসিটিজ এর জন্য চেঞ্জ ইন ওয়েভলেন্থ গুলি আলাদা আলাদা হচ্ছে, তো এর জন্য এটা বুঝছি। এই রেঞ্জ অফ ওটা অনেক ভেলোসিটিজ এর জন্য অ্যান্সার তারা গুলো ইয়ে করছে। দেখছো, অনেক ভেগ, কিন্তু মানে এটা বোঝা যায় না যে এরকম একটা অ্যান্সার আসবে। মানে আমি মনে করো কোশ্চেনের প্যাটার্ন দেখলে বোঝা যায় না ডিফারেন্ট ওয়েভলেন্থ মানেই ডপলার এফেক্ট, এদিকে আর কোনো অ্যান্সার নাই, থাকতেই পারে না। তো আমি এটা দেখে শুধু লিখে দিয়েছি ডপলার শিফট শেষ, এরপরে যে বাকি জিনিসগুলো এক্সপ্লেন করিনি। ও হ্যাঁ, দুইটা কোশ্চেন এদিকে আমি করবো। একটা হইলো ওয়েভলেন্থ নিয়ে আর কি। ধরো আমি এই যে প্রমিনেন্ট ওয়েভলেন্থ যেটা বললা তুমি, প্রমিনেন্ট ওয়েভলেন্থটা আমার আসলে হইলো একদম দ্য ভিজিবল স্পেকট্রামের একদম মাঝখানে, ঠিক আছে? মানে 400 থেকে 700 না, ধরো ইসে আসছে মাঝখানে 300 এর গ্যাপ, রাইট? তাহলে মনে করো 550 তে আসছে, রাইট? 550 তে একদম মাঝখানে হয় না? হুম। হ্যাঁ 550 তে আসছে। তো মনে করো এটা একটা ইসে আসছে, আমাদের কোশ্চেনটা এরকম ছিল যে ওয়েভলেন্থটা আসছে, তো এটা দিয়ে কি বুঝো, এটা যে হোয়াইট, মানে এটাতে কি বুঝো আর কি? ওয়েভলেন্থ একটা সানের জন্য আসছে, সান বলছে যে সান হলো সান অ্যাপিয়ার্স হোয়াইট, কেন? কারণ এটার ওয়েভলেন্থ একদম মাঝখানে, এটা ওয়েভলেন্থ একদম মাঝখানে, এটা শো করতে বলছে। তো আমরা বলছি যে অ্যান্সার লিখছি যে ওয়েভলেন্থটা মাঝখানে, সো দিস ইনক্লুডস অল দ্য ওয়েভলেন্থ ইন দ্য তোমার কি ভিজিবল রিজন, তো এর জন্য এটা হোয়াইট। আমি এটা বুঝলাম না যে অল দ্য সবগুলো ওয়েভলেন্থ কিভাবে তোমার করে, ইনক্লুড করে। ওর তো একটাই প্রমিনেন্ট, তো বাকিগুলা কেমনে আসে এটা আমি বুঝিনি। এই যে আমাদের উইন্স ল আছে না, উইন্সলো দি। তো এখন এখানের মধ্যে তোমার 400 700 আর এই হলো তোমার প্রমিনেন্ট ওয়েভলেন্থ, যে ল্যামডা ম্যাক্স হলো 550। ওকে, সো এখন ল্যামডা ম্যাক্স যেটা 550, তো তাহলে কি একদম 550 খুবই কাছে দিয়ে এগুলা জিনিস গেছে না, যে আমাদের হ্যাঁ খুবই। ভিজিবল স্পেকট্রামের একদম মাঝে। হ্যাঁ তো তাহলে এখানের মধ্যে তোমার ওই সার্টেন ব্ল্যাক বডি, যে কোনো একটা সার্টেন ব্ল্যাক বডি যার টেম্পারেচার হলো টি, সে কি করতেছে, সে তার ল্যামডা ম্যাক্স হলো 550 ন্যানোমিটার। তো তাহলে এখানে থেকে আমরা বুঝতে পারতেছি কি, এখানে মধ্যে আমরা বুঝতে পারতেছি যে সে বলতে গেলে তার সব রকমের এনার্জি কোন ফর্মে ছাড়তেছে, ভিজিবল স্পেকট্রামের মধ্যে দিয়ে ছাড়তেছে, তাই তো? তো তাহলে হ্যাঁ ভিজিবল স্পেকট্রামের মধ্যে দিয়ে ছাড়তেছে দেখে কি হইতেছে, এখানের মধ্যে তোমার ব্লু, রেড, ইন্ডিগো, অরেঞ্জ, দেন গ্রিন, ইয়েলো, এগুলির সবগুলির মোর অর লেস একটা মিক্সচার ক্রিয়েট করে সে কি করবে, লাইটটা ইমিট হোয়াইট করবে। দিবে, তো এর জন্য হোয়াইট লাইট ওখানের দেয়। মধ্যে সে হোয়াইট বাট এরকম লাইট দিতেছে। বাকিগুলা কেমনে, মানে মানে বেসিক্যালি তো জিনিসটা কেটা, ব্ল্যাক বডি সবকিছু এমিট করে যে কোনো, হ্যাঁ, সবগুলা কিন্তু তোমার ভিজিবল মানে পুরো। প্রমিনেন্ট ওয়েভলেন্থটা হলো একদম মিড পয়েন্টে। তো প্রমিনেন্ট হ্যাঁ ওয়েভলেন্থ একদম মিড পয়েন্টে দেখে মানে কি, যে তোমার এখানে এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাকে কেমনে বুঝাই, এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ওখানে থেকে অল্প একটু বুঝবা, এটা বেশি ওরকম ইয়ে করতে পারবে না। এখানে থেকে তোমার এই জিনিসটা মাথায় রাখলেই ভালো, যে মনে করো তোমার S1 এরকম পড়ছিল না, তো এটা তো তোমার মিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো এখন তোমার এই জায়গাটা এখানের মধ্যে তোমার পার্সেন্টেজটা, যে এই পুরাটা জায়গায় তোমার টোটাল প্রবাবিলিটি কত, 1। পুরো এরিয়া আন্ডার দ্য গ্রাফে টোটাল প্রবাবিলিটি কত আসে, ওয়ান। সব প্রবাবিলিটি সাম আপ করলে পরে 1 হয়। তা এখন হ্যাঁ তোমার একদম মাঝের রিজিয়নে, যে একদম পিক যেখানে ক্রিয়েট হয়, ওখানের মধ্যে কি অল্প একটু জায়গাতে, যে অল্প একটু উইডথে এরিয়াটা সবচেয়ে ম্যাক্সিমাম কভার করে না, হ্যাঁ অল্প একটু হ্যাঁ। বিকজ এখানে হাইট হলো সবচেয়ে বেশি। তো এখন এই জায়গাটার মধ্যেও তোমার পিকটা হলো এখানে, তোমার কি এই পিকের আশেপাশের যে ওয়েভলেন্থ গুলা থাকবে, এই ওয়েভলেন্থ গুলাও কি হবে, একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ এমিশন পাবে, বুঝছো? যে তোমার যদি গামা রেডিয়েশনের কাছে এরকম কি হইতো, গামা রেডিয়েশনের কাছে যদি অ্যাকচুয়ালি তোমার পিক ওয়েভলেন্থটা হইতো, তো তাহলে কিন্তু সে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ এক্স রে এখানের মধ্যে ছাড়বে আর কি। লো ওয়েভলেন্থ গামা
আর এখানে মানে মধ্যে একটু বের হবে, মানে যেহেতু সবগুলাই দেয় ওগুলোর মাঝখানে একটু তো থাকবেই, ওগুলো জিনিস এরকম একটু না যে একটু কি, এটা তো তোমার প্রমিনেন্ট যে ওয়েভলেন্থটা ওইটা আর কি, এক্স রেটা কি গামার সবচেয়ে কাছে না? হ্যাঁ 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 তো তাহলে ওখানে এক্স রেটা এমিট হওয়ার কি চান্সেস সবচেয়ে বেশি অন্যগুলা থেকে, যে এখানে রেডিও রেডিও বলতে গেলে নাই, যে এতই কম। আচ্ছা আমি আগে বুঝছি, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ বুঝছি, তাহলে এটা মানে যেহেতু বেসিক্যালি একদম তোমার ভিজিবলের একদম মাঝে, তো এর জন্য হ্যাঁ এটার হ্যাঁ প্লাস মাইনাস কাছে দিয়ে সবগুলাই কি ভিজিবল লাইটের ওয়েভলেন্থ গুলাই। তো তাহলে তাদের হুম। মডুলাস একটা ইভেন মিক্সচার আসবে দেখেই কম্বিনেশন একটা হোয়াইট লাইট ক্রিয়েট করবে বা হোয়াইট কালার ক্রিয়েট করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্ল্যাক বডি যখন বলে, ব্ল্যাক বডির ডেফিনেশন একটু দেখে তো। ব্ল্যাক আরে কই বডিটা তো গেল? নর্মালি আমরা যেটা বলি যে এটা হলো এরকম একটা বডি যে নাকি ওরকম সব রকমের ওয়েভলেন্থ অ্যাবজর্ব এন্ড এমিট করতে পারে। আচ্ছা তারপরে এটা বুঝছি। এদিকে আরো লেখা রাখে যে এনার্জি অফ অল টাইপ, এই হ্যাঁ, জিনিসটা মানে এনার্জি অফ অল টাইপ মানে কি কি এনার্জি বলতেছে এদিকে? এনার্জি অফ অল টাইপ বলতে এখানের মধ্যে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের হুম। সব ওয়েভ এমিট করে আর কি, রেডিও থেকে ও গামা সব। আচ্ছা ঠিক আছে, এটা এটা বুঝে গেছি। এটা কি ছিল, এই যে এটা গেছে, আর এই যে এটা হলো রিসেন্ট ইয়ারের সমস্যা, দিকে শেষ, পরগুলো পাই করি বেশি নাই মেবি আর কম। উফ। আচ্ছা এটা হলো তোমার ইসে, দাঁড়াও, ওই দিন তো তোমাকে আমি জুন 18 দেখায় ফেলছিলাম, রাইট? জুন 18, জুন 18 দেখায় ফেলেছিলাম আই গেস। এই যে জুন 18, হ্যাঁ হ্যাঁ জুন 18 দেখা ফেলেছিলাম না? হ্যাঁ। হ্যাঁ জুন 18 লাগবে না, এই জ্যান 18 এ যাও, জ্যান 18 এ যাও। আচ্ছা নেক্সট মিটিং এ জয়েন করো, ওখানে শুরু করতেছি। আচ্ছা আচ্ছা